ক্লাসিফিকেশন, কেমন? আচ্ছা, ক্লাসিফিকেশনে যে জায়গাতে তোমাকে একটু গুরুত্ব দিতে হবে, যেমন ধরো এদের ফাইলাম এপি কমপ্লেক্সা। আর খেয়াল করে দেখো এটার কিংডম এবং সাব কিংডম। কিংডম হচ্ছে প্রোটিস্টা, কিন্তু সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া, তাই না? তো প্রোটোজোয়া নিয়ে কালকে বলছিলাম যে প্রোটোজোয়া হচ্ছে পরজীবী। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের পরজীবী আছে আমাদের শরীরে, হ্যাঁ, যেমন অনেক সময় আমাদের শরীরে উকুন থাকে, আমরা জানি, তাই না? তো উকুন লাইস বলে বা লাউস বলে, তো সেটা এক ধরনের পরজীবী। আবার আমাদের পেটে অনেক সময় কৃমি থাকে, তাই না? হেলমিন্থ, হেলমিন্থও কিন্তু এক ধরনের প্যারাসাইট বা পরজীবী। আর এরা হচ্ছে একটা ভিন্ন ধরনের প্যারাসাইট, যেটা রক্তে থাকে, আমাদের কোষের লিভারে থাকে, হ্যাঁ, আরবিসিতে থাকে, লিভারে থাকে আমাদের শরীরে। তো এটা হচ্ছে আরেক ধরনের প্যারাসাইট। তো এরকম বিভিন্ন ধরনের প্যারাসাইট কিন্তু আমাদের বডিতে আছে। তো এরা যে কিংডমে, সেটার নাম হচ্ছে প্রোটিস্টা, ঠিক আছে? এদের নাম হচ্ছে প্রোটিস্টা। আর এদের সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। একটু খেয়াল করে দেখবো, কারণ অনেক সময় ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তখন কিন্তু ফাইলাম প্রোটোজোয়া এভাবে দিবে, তখন তোমাকে ভুলে যাবে। একটু খেয়াল করে দেখবা। আচ্ছা, ক্লাস স্পোরোজোয়া অর্ডার গেল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এই জায়গায় তোমাদের একটু ভুল হয়ে যেতে পারে। এই যে বানানের ক্ষেত্রে দেখো, বানানের ক্ষেত্রে অর্ডারে আছে আইডিয়া, দেখো IDIA, আইডিয়া, দেয়া না, আইডিয়া, ঠিক আছে? আইডিআই। কিন্তু ফ্যামিলিতে খেয়াল করে দেখো, ফ্যামিলিতে যেটা আছে ইডি, IDAE। তাহলে এই যে কোনো ফ্যামিলির নামের শেষে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু এই ইডি শব্দটা পাই, ইডি, IDAE। তো এগুলো অ্যান্সার করার ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু খেয়াল করে অ্যান্সার দিতে হবে, যাতে করে ভুল না হয়, কেমন? আচ্ছা, প্লাজমোডিয়ামের গণ, এটা তোমরা জানো, এটা ভুল হবে না। তাহলে এই জায়গাটা এভাবে করবো, আর এই জায়গাটা একটু খেয়াল করে করবো, তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে, এবং যে কোনো ধরনের প্রশ্ন যাই আসুক না কেন, এটা কিন্তু অ্যান্সার করা সহজ হবে। আচ্ছা, গেল। এবার আসো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটের অনেকগুলো স্পেসিস আছে, এর মধ্যে মোটামুটি অ্যাবাউট 60 স্পেসিস হিউম্যান বডিতে মানে ডিজিজ করে, এরকম স্পেসিস হচ্ছে 4টা। এই 4টা আমরা এই স্পেসিসের নাম আমরা জানি, তাহলে এটা আমরা একটু মনে রাখতে পারি, কেমন? আচ্ছা, তো এই হচ্ছে এখানটা পড়া, এভাবে আমরা এই অংশটুকু পড়বো, কেমন? আচ্ছা, এখানে দেখো যে 4 ধরনের ম্যালেরিয়া আছে, তো এটা একটু বুঝে নিব। প্রথমে দেখো একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। আচ্ছা, গেল। এদের ডিস্ট্রিবিউশন এটা তো অবশ্যই জানতে হবে, এটা সহজ, সবই দেখো কাছাকাছি, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল। হ্যাঁ, এটা শুধুমাত্র ট্রপিক্যাল লিখেছে, বাকিগুলো কিন্তু একই রকম। দেখো, ট্রপিক্যাল সাবট্রপিক্যাল, এটা ট্রপিক্যাল টেম্পারেট, এটা ট্রপিক্যাল টেম্পারেট, একটু খেয়াল করে অ্যান্সার দিব, কেমন? আচ্ছা, এবার আসো, আমরা এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই নেম অফ দ্য ডিজিজ এবং হচ্ছে নেচার অফ ফিভার। এটা কিন্তু মুখস্থ কোনো বিষয় না, কেমন? এটা তোমাকে একটু বুঝে নিতে হবে, তাহলে তুমি সহজে বুঝতে পারবা হোয়াই মানে দিস নেম। হ্যাঁ, এক নম্বরে আসো ফ্যালসিপারাম। আচ্ছা, ফ্যালসিপারামটা কি? ফ্যালসিপারাম ম্যালেরিয়া এটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট মানে কি? ম্যালিগন্যান্ট মানে হচ্ছে ম্যালিগন্যান্ট মানে হচ্ছে সিভিয়ার, এটা হচ্ছে সিভিয়ার। ওকে। আচ্ছা, এবার আসো ম্যালিগন্যান্টের বিপরীত যেটা বলা হয় সেটা হচ্ছে বিনাইন। বিনাইন মানে হচ্ছে মাইল্ড। বিনাইন মানে হচ্ছে মাইল্ড, হ্যাঁ। একটু খেয়াল করবা, যদিও নাম বিনাইন মানে মাইল্ড, বিনাইন অর্থ মাইল্ড, হ্যাঁ, কিন্তু এটাকে কিন্তু আবার মাইল্ড কাশিয়ান বলা যাবে না, কারণ মাইল্ড কাশিয়ান নামে প্লাজমোডিয়াম ওভালির এই ডিজিজটাকে মাইল্ড কাশিয়ান বলা হয়। হ্যাঁ, আমি জাস্ট মিনিংটা বলতেছি যে এটা মাইল্ড হবে, আর যেটা ম্যালিগন্যান্ট সেটা হবে সিভিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন প্লাজমোডিয়াম ভাইরাক্স এটা করে বিনাইন কাশিয়ান ম্যালেরিয়া, বিনাইন ম্যালেরিয়া করে, কেমন? আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটা করে হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, মানে সিভিয়ার ম্যালেরিয়া করে। আমরা শব্দ দুইটার অর্থটা বুঝলাম, কেমন? আচ্ছা, এবার আসো এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কোয়ার্টান টার্সিয়ান। খেয়াল করে দেখো, এখানে যে শব্দটা আছে একটা হচ্ছে কোয়ার্টান, আরেকটা হচ্ছে টার্সিয়ান। দেখো, এখানেও টার্সিয়ান আছে, এখানে টার্সিয়ান আছে। আচ্ছা, এবার এটার অর্থ কি? আচ্ছা, কোয়ার্টান অর্থ হচ্ছে কোয়ার্টান অর্থ হচ্ছে কোয়ার্টার আমরা জানি, তাই না? মানে ফোর্থ ডে, এটা লিখবো এভরি ফোর্থ ডে, মানে চতুর্থ দিন, কেমন? দেখো, আজকে আজকে যদি চিন্তা করি, আজকে হচ্ছে সানডে, তাই না? আজকে রবিবার, সানডে, তাহলে চতুর্থ দিন কোনটা হবে? দেখো খেয়াল করে, মাঝখানে সোম মঙ্গল বুধ 3 দিন যাবে, তাই না? তাহলে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এরপরে আবার থার্সডে, তাহলে চতুর্থ দিন হচ্ছে আবার থার্সডে। তাহলে মাঝখানে যে 3টা দিন, এই 3 দিনে তুমি যদি সময় হিসাব করো, তাহলে দেখো সময়টা হবে এভরি ফোর্থ ডে। তাহলে মাঝখানে ইন্টারভাল ধরো, আজকে হচ্ছে সানডে, মাঝখানে রয়ে গেছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে থার্সডে, তাই না? থার্সডে, ওকে। এখন খেয়াল করো, ফিভারটা এভরি ফোর্থ ডেতে আসবে, মানে এই সানডেতে পেশেন্ট হ্যাজ ফিভার, এখানে ফিভার আছে। এই যে মাঝের যে 3 দিন, এই 3 দিন হচ্ছে নো ফিভার, কোনো জ্বর থাকবে না পেশেন্টের, কেমন? নো ফিভার। আর লাস্টে আবার থার্সডেতে, মানে 3 দিন পরে গিয়ে আবার ফিভার। তাহলে খেয়াল করো, এটা একটু বুঝে নিতে হবে, তাহলে না হলে কিন্তু এগুলো মুখস্থ করবা কিন্তু মনে থাকবে না। খেয়াল করে দেখো, এভরি ফোর্থ ডেতে ফিভার আসবে, কি সানডেতে ফিভার আছে পেশেন্টের, এরপরে 3 দিন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, মানে এই যে 3 দিনের সময়কালটা তুমি যদি চিন্তা করো, তাহলে 3 ইনটু 24 আওয়ার ইকুয়াল টু 72 আওয়ার। তাহলে 72 আওয়ার পেশেন্টের কিন্তু কোনো ফিভার থাকবে না। এরপরে থার্সডেতে গিয়ে পেশেন্টের আবার ফিভার আসবে। তো এই যে ফিভার মাঝখানে 3 দিন নাই, বুঝে গেছে? এভরি ফোর্থ ডেতে গিয়ে ফিভার হবে। এই ফোর্থ ডে, এখান থেকে শব্দটা আসছে কোয়ার্টান। কোয়ার্টান মিন্স এভরি ফোর্থ ডে। ওকে। আচ্ছা, তোমরা এই কোয়ার্টান বিষয়টা বুঝতে পেরেছো কিনা? এটা আমাকে একটু ইয়েস অর নো এটা একটু বুঝাও। হ্যাঁ, ইয়েস অর নো এটা একটু বলো। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে, মানে জিনিসটা বোঝার বিষয়টা কিন্তু এটাই। হ্যাঁ, তাহলে এভরি ফোর্থ ডে, হ্যাঁ, একটু রেসপন্স করো, ইয়েস অর নো, এখানে একটু রেসপন্স করো। ওকে, ভেরি গুড, 95% স্টুডেন্ট বলেছে, তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে, আমি এটা ক্লোজ করছি। আচ্ছা, এবার খেয়াল করো, সেটা হচ্ছে যদি তাই হয়, তাহলে দেখো খেয়াল করে, এটা কিন্তু মুখস্থ করতে হবে না। নেচার অফ ফিভার, ফিভার এট অ্যান ইন্টারভাল অফ, দেখো 72 আওয়ার্স। হোয়াই 72 আওয়ার্স? কারণ হচ্ছে এটা তো কোয়ার্টান ফিভার, মাঝখানে 3 দিন নো ফিভার, এই 3 ইনটু 24 মানে 72, এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই। তাহলে কোয়ার্টান মানেই হচ্ছে 72 আওয়ার পর পর ফিভার আসবে, এই তো হয়ে গেল। আচ্ছা, এবার আসো, দেখো, ওভালি করে হচ্ছে মাইল্ড টার্সিয়ান, আর ভাইভাক্স করে হচ্ছে বিনাইন টার্সিয়ান। এখন দুইটা নামের মধ্যে কি আছে? টার্সিয়ান। এখন টার্সিয়ান মানে কি হবে খেয়াল করো, তাহলে আমরা যদি কি বলি টার্সিয়ান, টার্সিয়ান মানে হবে এভরি থার্ড ডে, কেমন? তাহলে দেখো খেয়াল করে, সানডে, সানডেতে ফিভার আছে, মাঝখানে মানডে, টুইসডে, তারপরে ওয়েডনেসডে, তাহলে দেখো মাঝখানে 2 দিন নো ফিভার। হ্যাঁ, এটা একটু খাতা লিখে নিতে পারো, তাহলে তোমাদের পরে আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হবে। আর ওয়েডনেসডে গিয়ে আবার ফিভার। তাহলে খেয়াল করে দেখো যে মাঝে 2 দিন কোনো জ্বর নাই, নো ফিভার। তাহলে নো ফিভার কতক্ষণ? 2 ইনটু 24, তার মানে কি 48 আওয়ার। তাহলে 48 আওয়ার নো ফিভার। এজন্য দেখো খেয়াল করে, এটাও টার্সিয়ান এবং এটাও টার্সিয়ান, এজন্য ফিভার এট অ্যান ইন্টারভাল অফ, দেখো 48 আওয়ার। দেখো, এটা কিন্তু নামের মধ্যেই আছে, এটা কিন্তু মুখস্থ করা দরকার নাই, কেমন? আচ্ছা, এবার লাস্ট হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। খেয়াল করে দেখো, ম্যালিগন্যান্ট মানে সিভিয়ার, এজন্য এই জ্বরটা দ্রুত আসবে। নরমালি
কোয়ার্টারনে 72 আওয়ার, আবার টার্সিয়ানে গিয়ে 48 আওয়ার। এটা যেহেতু ম্যালিগন্যান্ট, মানে এটা সিভিয়ার ম্যালেরিয়া, এটার জ্বরটা কিন্তু আরো দ্রুত চলে আসবে। কেমন? এর জ্বরটা দেখো খেয়াল করে, 36 টু, এর জ্বরটা আসতেছে 36 টু 48 আওয়ার। তার মানে হচ্ছে ইভেন 36 আওয়ার পরেই জ্বর চলে আসতে পারে। এজন্য এটার ইন্টারভালটা একটু কম, বুঝা গেছে? যেহেতু এটা ম্যালিগন্যান্ট বা সিভিয়ার ম্যালেরিয়া, এই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এই পুরো বক্সটা, নামের অর্থ এবং এই যে নেচার অফ ফিভার, এটা বুঝতে পেরেছো কিনা? এটা আমাকে একটু ইয়েস অর নো তে জানাও। ইয়েস অর নো, ইয়েস অর নো। একটু জানাও। হ্যাঁ, এটাই কিন্তু বুঝে নেওয়ার বিষয়। হ্যাঁ, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছো যে তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। ওকে, আমরা পরে যাই। হোয়াট ইজ ম্যালেরিয়া? আচ্ছা, এগুলো জেনে লাভ নাই। সব কথা হচ্ছে এখানে কিছু ইনফো আছে যেগুলো তোমাকে পরীক্ষার জন্য হেল্প করবে। একটা হচ্ছে এটা যে ধরনের ফিমেল মসকিটো দিয়ে হয়, ট্রান্সমিটেড হয়, সেটার নাম হচ্ছে অ্যানোফিলিস। খেয়াল করবা, দিস ইজ নট এডিস। এডিস মসকিটো কিন্তু না, এটা হচ্ছে অ্যানোফিলিস। তাহলে এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এবং ফিমেল মসকিটো কেন সেটা কিন্তু আমরা গতকাল আলোচনা করেছি যে ব্রিডিং এর জন্য, ব্রিডিং এর জন্য ফিমেল মসকিটো তার কিন্তু কি দরকার? ব্লাড দরকার, যেটা মেল মসকিটোর দরকার হয় না। এটা কিন্তু এরকম না যে মেল মসকিটো ভালো, এটা মানুষকে কামড়ায় না, আবার ফিমেল মসকিটো খারাপ এজন্য এটা কামড়ায়, তা না। আসলে একজন ফিমেল মসকিটো তার জীবনের মানে কষ্টটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, সে কিন্তু তার ভবিষ্যৎ যে বাচ্চা, তাদের কথা চিন্তা করে তোমাকে কামড়াতে বাধ্য হচ্ছে, তার বাচ্চাকে বড় করার জন্য। তাহলে সে কিন্তু একজন মা, তাই না? তাহলে মায়ের কি থাকবে? বাচ্চার প্রতি একটা মমতা থাকবে, তাই না? তাহলে ফিমেল মসকিটো তোমাকে কামড়াতে আসলে বাধ্য হচ্ছে, তার বাচ্চার কথা চিন্তা করে সে কিন্তু তোমাকে কামড়াতে বাধ্য হচ্ছে। তাহলে এখানে কিন্তু একটা মানবিক ব্যাপার আছে। আবার এই জন্য তোমরা আবার বলো না যে ভাই ঠিক আছে, এটা তো একটা মানবিক ব্যাপার, মানবিক দৃষ্টিকোণ থেকে আমি মশকিকে আমাকে বাইট করতে বা কামড়াতে দিতে এলাও করি, কারণ তার বাচ্চাকে তো বাঁচতে হবে। আসলে এভাবে মানবিক চিন্তা করার দরকার নেই। তুমি যদি আক্রান্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমার জীবনে কি হয়ে যাবে? মানে একবার তেজপাতা হয়ে যাবে। সুতরাং ওভাবে আবার মানবিক চিন্তা করা যাবে না। আচ্ছা, এবার আসো, এখানে ওই একই প্যাচেল আবার আসছে। তো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো, আমরা দেখছিলাম যে ফিভারটা একটা নির্দিষ্ট ইন্টারভালে আসে। খেয়াল করে দেখো, কোনটা 36 টু 48 আওয়ার, কোনটা হচ্ছে 48, কোনটা 72, এভাবে ইন্টারভালে আসে, তাই না? তো এজন্য যেহেতু এটা ইন্টারভালে আসে, এজন্য এটাকে বলা হচ্ছে, এটা রেগুলার ইন্টারভালে ফিভার আসে, এজন্য এটাকে আমরা বলতে পারি, এটা লিখে রাখতে পারো, এটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক ফিভার। কেমন? তাহলে যেহেতু এটা একটা নির্দিষ্ট ইন্টারভালে আসে, এজন্য এটাকে আমরা বলতে পারি পিরিয়ডিক ফিভার। ওকে, এটা কিন্তু জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো যে কোন কোন মসকিটো, অ্যানোফিলিস মসকিটো আমাদেরকে কামড়ায়। বলা হচ্ছে মোটামুটি 7টা স্পেসিস, যেটা যেটা মোটামুটি ভেক্টর, ম্যালেরিয়া ভেক্টর হিসেবে কাজ করে। এবং দেখো এখানে 113 স্পেসিস এখন পর্যন্ত আইডেন্টিফাইড মসকিটো স্পেসিস ইন বাংলাদেশ। বাংলাদেশে 113 ধরনের মশা বা মশকি যেটাই বলো আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে অ্যানোফিলিসের 7টা স্পেসিস, সেটা হচ্ছে ম্যালেরিয়া এই ডিজিজটাকে ক্যারি করে বা এই প্যারাসাইটটাকে ক্যারি করে। এতটুকু জানলেই হবে। আচ্ছা, এখন এখানে 7টা স্পেসিসের নাম দেওয়া আছে। যারা পড়াশোনা আগে থেকে গোছানো আছে, অনেক ভালো প্রস্তুতি, তারা এটা পড়তে পারো। বাকিদের ক্ষেত্রে আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট না, এটা তোমরা স্কিপ করতে পারো। হ্যাঁ, কারণ এত বেশি ইনফরমেশন অল্প সময়ের মধ্যে নিয়ে তুমি কিন্তু সহজ জিনিস ভুলে যাবে। ঠিক আছে? আচ্ছা, ডিসকভারি অফ ম্যালেরিয়া। আচ্ছা, এখান থেকে বিজ্ঞানীদের যে কন্ট্রিবিউশন, এটা একটা ইনফো, এটা জানতে হবে। খেয়াল করে দেখো কোনগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি বললাম না, ম্যালেরিয়াকে বলা হচ্ছে পিরিয়ডিক ফিভার, এবং এটা একটা ইউনিক, হ্যাঁ, ইউনিক পিরিয়ডিক ফিভার। আচ্ছা, প্রথমে এই ম্যালেরিয়া বিষয়টা আসছিল চীন দেশে, চায়না, তাই না? চায়নাতে প্রথম আসছিল এই ম্যালেরিয়া। এটা হিস্ট্রিতে দেখা গেছে যে সেই দেশেও কিন্তু ম্যালেরিয়া জ্বর ছিল। আচ্ছা, তোমাদের একটু বলি, সেটা হচ্ছে বলতো বাংলা সাহিত্যের একজন খুব বিখ্যাত উপন্যাসিক লেখক। হ্যাঁ, তিনি কিন্তু ম্যালেরিয়া নিয়ে তার গল্প বা উপন্যাস সেখানে কিন্তু উনি আলোচনা করেছেন। সেই উপন্যাসিক বা লেখক এর নাম কি? এটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ফাইজা, তুমি তো যেটা অ্যান্সার করেছো সেটা হয়নি। মাহি, এক্সিলেন্ট মাহি, তুমি খুব ভালো অ্যান্সার করেছো। না, আসলে তোমরা তো আসলে এখন হুমায়ুন আহমেদের বই পড়ে বড় হয়েছো। হুমায়ুন আহমেদ না, এটা অনেক আগের কথা, অনেক অনেক আগের কথা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, একজন একজন সঠিক। সামিউল বলেছে হিরো আলম। হিরো আলম তিনি বিখ্যাত লেখক নাকি? তুমি তার বই পড়ো নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, মাহি খুব ভালো অ্যান্সার করেছে। আমি এটা কন্টিনিউ করবো না। সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার উপন্যাস বা তার লেখা, সেখানে কিন্তু ম্যালেরিয়ার বিষয়টা অনেক বেশি নিয়ে আসছেন। হ্যাঁ, এটা আমরা জানতে পারি। আচ্ছা, এবার আসো, এটার কিছু স্পেশাল নাম আছে। যেমন ধরো এনসিয়েন্ট রোম, সেখানে কিন্তু এই ফিভারটা ছিল, এজন্য এটার আরেক নাম হচ্ছে রোমান ফিভার। এবং এই ম্যালেরিয়াতে প্রচুর রোম সৈন্য তারা মারা গেছিল, সোলজার মারা গেছিল। হ্যাঁ, তো এজন্য এটাকে বলা হচ্ছে রোমান ফিভার, নামটা জানতে হবে। আচ্ছা, এবার আসো, এটার আরেক নাম হচ্ছে মার্শ রিভার ফিভার। সরি, কেন? কারণ মার্স মানে হচ্ছে জলাভূমি। হ্যাঁ, আমরা বাংলায় বলি জলাভূমি, তোমরা লিখতে পারো এটাকে বলা হচ্ছে সোয়াম্পি, সোয়াম্পি ল্যান্ড। হ্যাঁ, বাংলাতে বলে জলাভূমি, বাংলা লিখা, ঠিক আছে? জলাভূমি তার মানে হচ্ছে, তোমরা যদি একটু বলি, আমি একটা উদাহরণ দিই। যেমন হচ্ছে তোমরা জলাবন দেখছো না? ওই যে আমাদের সিলেটে আছে, সিলেটে আছে না? সিলেটে হচ্ছে রাতারগুল বন, তাই না? ওই ধরনের, হ্যাঁ, ওই ধরনের যেটা একটু নিচু অঞ্চল, হ্যাঁ, এই ধরনের এবং পানি আছে, হ্যাঁ, ওখানে ছোট ছোট উদ্ভিদ বা গাছ জন্মায়, এই ধরনের জায়গাকে বলা হয় মার্শ। বুঝেছে? মার্শি এরিয়া আমরা বলি, বা সোয়াম্পি ল্যান্ড। হ্যাঁ, সোয়াম্পি এরিয়া বা মার্শি, মার্শিও বলা হয়। হ্যাঁ, মার্শি, মার্শি অথবা সোয়াম্পি ল্যান্ড, যেটাকে বলা হয় জলাভূমি। আমাদের ওই যে আছে না রাতারগুল বন, ওই রাতারগুল বনের মতো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যেখানে এরকম লতাপাতা থাকবে এবং পানি থাকবে, এই জায়গাগুলোতে মশা কিন্তু অনেক বেশি মানে করতে পারে, রিপ্রোডাকশন করতে পারে। সুতরাং ওই জায়গাগুলোর মানুষের অনেক বেশি ম্যালেরিয়া হতো। এজন্য এটার আরেক নাম হচ্ছে মার্শ ফিভার। ঠিক আছে? এটার আরেক নাম হচ্ছে মার্শ ফিভার বা জলা জ্বর। হ্যাঁ, জলা মানে ওই যে জল, যেখানে হচ্ছে পানি। হ্যাঁ, নিচু অঞ্চল, যে জায়গাগুলোতে অনেক বেশি পানি থাকে। হ্যাঁ, যেমন রাতারগুল বন, রাতারগুল বনের মতো এরিয়া। ঠিক আছে? এই জায়গাগুলোতে এই ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য এটা বলা হয় মার্শ ফিভার। তাহলে এটা একটু বুঝে নিলাম আমরা। আচ্ছা, এরপরে আসো, এই প্রথম ম্যালেরিয়া শব্দটা ইন্ট্রোডিউস করেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে, আচ্ছা, ফার্স্ট ইউজড বাই, ম্যালেরিয়া শব্দটা এই যে টর্টি, এটা স্যারেরা পছন্দ করে, এটা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে যেটা দেখো সেটা হচ্ছে ম্যালেরিয়ার নামটা কেন ম্যালেরিয়া? ম্যাল মানে কি? ম্যাল মানে হচ্ছে পলিউটেড, আর এরিয়া মানে হচ্ছে ইয়ার। তাহলে পলিউটেড ইয়ার, এখান থেকে কিন্তু আমরা ম্যালেরিয়া শব্দটা পাই, এটা জানতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে, এখানে কিছু ইম্পর্টেন্ট সায়েন্টিস্টের কথা বলা আছে, সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি সেটা? সেটা হচ্ছে ল্যাভেরন, বিজ্ঞানী বা সায়েন্টিস্ট ল্যাভেরন। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে আরবিসি, আরবিসি এর ভেতরে ম্যালেরিয়াটাকে ডিসকভার করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো খেয়াল করে, ল্যাভেরন, তুমি যেটা মনে রাখবা, ল্যাভেরন লতে মানে হচ্ছে লোহিত কণিকা। এটা একটু বাংলায় লিখবো আমরা, ব্র্যাকেটে হচ্ছে আরবিসি। তাহলে খেয়াল করো, মিল আছে। ল্যাভেরন, ল্যাভেরন হচ্ছে ল, কেমন? ল্যাভেরনে ল, লোহিত কণিকা। তাহলে লোহিত কণিকাতে বা আরবিসিতে প্রথম ম্যালেরিয়াল প্যারাসাইট ডিসকভার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ল্যাভেরন। তাহলে মনে রাখাটা সহজ হয়ে গেল। আচ্ছা, এবার আসো ল্যাভেরনের পরে বিজ্ঞানীর নাম হচ্ছে রস, বিজ্ঞানী রোনাল্ড রস। তিনি কি করেছিলেন? তিনি বলেন যে এই যে অ্যানোফিলিস, এটা হচ্ছে
স্প্রেড করে, ম্যালেরিয়াকে স্প্রেড করে একটা বডি থেকে অন্য বডিতে, ঠিক আছে। তিনি অ্যানোফিলিসটাকে দায়ী করেন যে ম্যালেরিয়া ছড়াচ্ছে যে মশকির মাধ্যমে, সেটা হচ্ছে অ্যানোফিলিস। ওকে, এটা কি মনে রাখবো আমরা। আচ্ছা, এবার আসলে যেটা সেটা হচ্ছে শর্ট। বিজ্ঞানের দেখো, বিজ্ঞানের নাম হচ্ছে শর্ট। বিজ্ঞান শর্ট কিন্তু নাম শর্ট, কিন্তু আসলে যে শর্ট ছিলেন বিষয়টা এরকম না। আচ্ছা, বিজ্ঞানী শর্ট তিনি কি করেছিলেন, তিনি এই যে এটাই মনে রাখবা এস, সাইজোগনি। সাইজোগনি তিনি প্রথম ডিসক্রাইব করেন। তাহলে শর্ট নামে এস, এখান থেকে আমরা মনে রাখতে পারবো তিনি সাইজোগনি এটাকে ডিসকভার করেছিলেন। আচ্ছা, কোন সাইজোগনি, সেটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা কিছু জিনিস সহজভাবে মনে রাখতে পারি। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে বাকিটা ইম্পর্টেন্ট না, আমরা এরপরে চলে যাবো এখানে। খেয়াল করে দেখো, প্লাজমোডিয়াম হচ্ছে সেলের ভিতরে থাকে, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি ইন্ট্রাসেলুলার ব্লাড প্যারাসাইট। আচ্ছা, বলতো কোন দুইটা সেলের মধ্যে তোমার হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট থাকে, এটা একটু কমেন্টে আমাকে জানাও তো। কোন দুইটা সেলের মধ্যে ম্যালেরিয়া প্যারাসাইট থাকে, এটা একটু আমাকে জানাও, কমেন্টে জানাও। হ্যাঁ, তোমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড, দেখি কি আগে অ্যান্সার করতে পারে। আচ্ছা, এটুকু আমরা বলে ফেলেছি। হ্যাঁ, দুইটা দুইটা, হ্যাঁ, মিম এবং অপসরা মিলিতভাবে অ্যান্সার দিয়েছো। তাহলে দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে হেপাটোসাইট আরবিসি হিউম্যানে, আর মসকিউটোতে হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং স্যালিভারি গ্ল্যান্ড এখানে থাকে, তাই না? এটা আমরা জানি। হ্যাঁ, ভেরি গুড। ওকে, হ্যাঁ, সঠিক উত্তর এমা আদনান, তোমরা খুব ভালো অ্যান্সার দিয়েছো। আচ্ছা, আমরা আসি সিম্পটম অফ ম্যালেরিয়া। আচ্ছা, এটা লেস ইম্পর্টেন্ট, এখান থেকে অল্প কিছু জিনিস জানতে হবে। যেমন হচ্ছে এটা ফিভার, খেয়াল করে দেখো, ফিভারটা হচ্ছে 104 টু 106 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে খেয়াল করবে, এটা কিন্তু ফারেনহাইট, অনেক সময় প্রশ্নে 104 টু 106 আছে ডিগ্রি সেলসিয়াস এভাবে দিয়ে দিতে পারে, একটু খেয়াল করে অ্যান্সার দিবা। নেভার বি ইমোশনাল, ঠিক আছে? ইমোশনাল হবে না, একটা কমন জিনিস একদম উত্তেজিত হয়ে তুমি দ্রুত অ্যান্সার করে দেখলে যে ভুলে গেছে, তখন তোমার যে আফসোস হবে, এটা আসলে কোনোভাবেই এটাকে কোনো রিপ্লেসমেন্ট হয় না, তাই না? তো এই জন্য একটু ঠান্ডা মাথায় 5 সেকেন্ড চিন্তা করো, চিন্তা করে দেখে শুনে বুঝে খুঁজে তোমাকে উত্তর করতে হবে, কেমন? আচ্ছা, এবার আসো, বাকিটা এত ইম্পর্টেন্ট না। এখানে 3টা স্টেজ আছে, 3 স্টেজ তোমরা জানো। একটা হচ্ছে কোল্ড স্টেজ, এই সময়কালটা লাগবে 20 মিনিট থেকে 1 আওয়ার। এরপর হচ্ছে হট স্টেজ, এটা থাকে 2 টু 4 আওয়ার, এই সময়কাল লাগবে। এবং সোয়েটিং স্টেজ, যেটা থাকে 2 টু 3 আওয়ার। তাহলে এটা 2 টু 4 আওয়ার, ওটা 2 টু 3 আওয়ার। তাহলে এই সময়কালটা এবং স্টেজগুলোর নাম, এটা একটা ইনফো, এটা তোমাকে মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে ফাইনাল স্টেজ। আচ্ছা, এখানেও খুব বেশি কিছু বলার নাই, কিন্তু এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা আমি একটু বলে দিব। একটা হচ্ছে লাইসোলেসিথিন, কেমন? এটা আসে হচ্ছে স্প্লিন থেকে। এটা আসে হচ্ছে স্প্লিন থেকে। আমরা বায়ো 1 লেকচার করেছিলাম, তোমরা জানো যে আমাদের বডির ডান দিকে, একদমের ডান দিকে থাকে হচ্ছে লিভার, আর বাম দিকে থাকে হচ্ছে স্প্লিন। ওই স্প্লিন থেকে আসে একটা কেমিক্যাল সাবস্টেন্স, এটাকে বলা হয় লাইসোলেসিথিন। খেয়াল করে দেখো, শব্দটাতে লাইসো আছে। তাহলে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে লাইসিস। আমরা যে শব্দটা বলি এটা হচ্ছে লাইসিস। লাইসিস মানে কি? টু ব্রেক, ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলা, এটাকে আমরা বলি লাইসিস, টু ব্রেক, তাই না? ভেঙে ফেলা। এবার খেয়াল করো, লাইসো মানে এটা এমন একটা সাবস্টেন্স যেটা ভেঙে ফেলে, এজন্য এটাকে আমরা বলি লাইসো। লাইসোলেসিথিন স্প্লিন থেকে আসে। ওকে, গেল। এবার দেখো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে হেমোলাইসিন। খেয়াল করে দেখো, হেমোলাইসিন এটা কোথা থেকে আসে? হেমোলাইসিন আসে হচ্ছে প্যারাসাইট থেকে, এবং এটা কিন্তু একটা অ্যান্টিবডি। তাহলে এই জিনিসটা যেন ভুল না হয়, তাহলে মনে রাখবা, এটা সহজে মনে রাখবো পিএইচ। আমাদের রক্তে পিএইচ থাকে না, ব্লাডে পিএইচ, বিভিন্ন জায়গায় পিএইচ, তোমরা কেমিস্ট্রি করেছো। তাহলে মনে রাখবা প্যারাসাইট থেকে আসে হচ্ছে হেমোলাইসিন। তাহলে জায়গায় জায়গায় আমরা একটু ট্রিক্স করে পড়বো, তাহলে মনে রাখাটা আমাদের জন্য সহজ হয়। তাহলে এটা যেন ভুল না হয়, এই দুইটা জিনিস কিন্তু আলটিমেটলি আমাদের কি করে, আমাদের ব্লাড পাসাল এটা ডিস্ট্রাকশন করে। তাহলে শব্দ দুইটা জানতে হবে এবং কোথা থেকে আসে এটাও কিন্তু তোমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট। আচ্ছা, এটা খুবই সহজ, তোমরা জানো। একটা হচ্ছে হিউম্যান, আর একটা হচ্ছে ফিমেল মসকিটো। ওকে, এখন কোথায় সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা কোথায় হয়। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন এটা যেখানে হয় সেটা হবে তোমার জন্য ডেফিনিট হোস্ট, সেটা হবে তোমার জন্য ডেফিনিট হোস্ট। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে হয় না সেটা হবে তোমার জন্য ইন্টারমিডিয়েট হোস্ট। সিম্পল, আর কোনো কথা নেই, ঠিক আছে? এই অল্প একটু কথা আমাকে মনে রাখতে হবে, কেমন? আসো, আচ্ছা, এবার আসো যে অ্যানোফিলিস, হোয়াই অ্যানোফিলিস মসকিটো? এখানে তো আরো মশা আছে, তাই না? আমরা জানি, যেমন হচ্ছে কিউলেক্স। দেখো এখানে লেখা আছে, একটা হচ্ছে কিউলেক্স, একটা হচ্ছে এডিস। এগুলো কেন ম্যালেরিয়াল প্যারাসাইট ক্যারি করে না, রাদার অ্যানোফিলিস মসকিটো কেন করে? আচ্ছা, এটার উত্তর হচ্ছে যে হিউম্যান বডি থেকে তোমার হচ্ছে হিউম্যান বডি থেকে ব্লাডে যে জিনিসটা তোমার মসকিউটোতে যায় সেটার নাম হচ্ছে গ্যামিটোসাইট। তোমরা জানো, একটা হচ্ছে বড় সাইজের থাকে, আমরা একটু পরে দেখাবো, এটাকে বলে ম্যাক্রোগ্যামিটোসাইট, যেটা ছোট থাকে এটাকে বলা হয় মাইক্রোগ্যামিটোসাইট। তাহলে গ্যামিটোসাইট যখন মসকিউটোতে যায় তখন কি হয়, এই যে কিউলেক্স এবং এডিস, এই মসকিউটো, এদের বডিতে এমন একটা এনজাইম থাকে যেটা গ্যামিটোসাইটকে কিল করে। তাহলে এদের যে এনজাইম, এই এনজাইমটা কি করে? এটা হচ্ছে কিলিং অফ গ্যামেটোসাইট। তাহলে কি করে? এটা হচ্ছে গ্যামেটোসাইটকে কিল করে। যেহেতু গ্যামেটোসাইট কিল হয়ে যায়, এজন্য কিউলেক্স এবং এডিস এখানে কখনোই ম্যালেরিয়াল প্যারাসাইটের সেক্সুয়াল যে সাইকেল সেটা কখনোই হবে না, কারণ গ্যামেটোসাইট কিল হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই এনজাইমটা আমাদের অ্যানোফিলিসে থাকে না, এই এনজাইম অ্যানোফিলিসে থাকে না, এজন্য গ্যামেটোসাইট কিল হয় না, গ্যামেটোসাইট থেকে পরবর্তীতে সেক্সুয়াল সাইকেলটা হতে পারে। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এখানে 3 ধরনের মশা আছে, আমি যদি তোমাদের একটু জিজ্ঞেস করি, এটা এ, এটা বি, এটা সি, বলতো কোনটা অ্যানোফিলিস মসকিউটো? এটা দেখে তোমরা বলতে পারো কিনা? তোমাদের জন্য এটা একটু অপশন। ইনবক্স, হ্যাঁ, ইনবক্স একটু জানাও, দেখি তোমরা জানাতে পারো কিনা। এ বি সি, কোনটা অ্যানোফিলিস মসকিউটো? আচ্ছা, দেখি। আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিচ্ছ। সাবা, সাবা খুব ভালো অ্যান্সার দিয়েছে, ভেরি গুড সাবা। এমা, হ্যাঁ, এমা সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, আন্দাজে বলা যাবে না, ঠিক আছে? ওকে, আমি কি বলি, এ মানে অ্যানোফিলিস। দেখো, এই মশকিটা হচ্ছে অ্যানোফিলিস, এটা বুঝতে পারছো? কালকে আমরা পড়াচ্ছিলাম, এটা হচ্ছে এডিস, আমাদের ওই যে ডেঙ্গির জন্য যেটা টাইগার, টাইগার মসকিটো, তাই না? আচ্ছা, আর এইটারই নাম হচ্ছে কিউলেক্স, ইহা হচ্ছে কিউলেক্স, কেমন? এই মসকিটোটা হচ্ছে কিউলেক্স। আমি জাস্ট তোমাদের দেখালাম, এটা পরীক্ষা আসবে না, এটা জানার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে ম্যালেরিয়াল প্যারাসাইটের সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা 100%। এই বিষয়টা এভাবে তো মুখস্থ করা যাবে না, তোমরা যখন পুরো অধ্যায়টা পড়ে ফেলবা তখন এটা এসে রিভিশন দিবা, একবার জাস্ট দেখবা, একবার জাস্ট দেখলে এটা কিন্তু মাথায় চলে আসবে। আচ্ছা, আমরা জানি যে কি হয়, হিউম্যানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় আর মসকিটোতে হয় সেক্সুয়াল। এই হিউম্যান অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হয় সাইজোগনি, যেটা লিভারে হলে হেপাটিক আর আরবিসিতে হলে ইরাইথ্রোসাইটিক। হেপাটিকটা দুইটা ফেজে হয়, তোমরা জানো। একটা হচ্ছে ইরাইথ্রোসাইটিকের আগে হয় যে অংশটা, সেটা হচ্ছে প্রি মানে আগে, প্রি ইরাইথ্রোসাইটিক। আর যেটা ইরাইথ্রোসাইটিক সাইজোগনির পরে হয় বা সাথে সাথে হয় সেটা হচ্ছে এক্সো ইরাইথ্রোসাইটিক। এখন প্রত্যেকটার কিছু স্টেপ আছে, এটা আমরা একটু পরে দেখাবো, এই স্টেপগুলো কিন্তু আমাদের লাগবে। ইরাইথ্রোসাইটিক, এই যে এই 7টা স্টেপ, এটা কিন্তু আমাদের লাগবে, আমরা একটু পরে ডিটেইলে যাব। আচ্ছা, ফিমেল মসকিটোতে যেটা হয় এটাকে আমরা বলি ক্রপের ভেতরে গ্যামিটোগনি, আর ক্রপের বাইরে যেটা হয় এটাকে বলা হয় স্পোরোগনি। এই অংশটার কি কি স্টেপ আছে সেটাও ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। তো সেটা আমরা একটু পরে ডিটেইল আলোচনা করবো, কেমন? আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটার উত্তর কে বলতে পারে। কুইজ 1, বলো অ্যান্সার কি? একদম সহজ,
লাইফ সাইকেল ইন হিউম্যান বডি এটা কি বলা হয়? এটাকেও আমি জানি কেউ ভুল করবে না, সবাই একটু পার্টিসিপেট করো, জানা থাকলেও অ্যান্সার করবা, জানা থাকলেও অ্যান্সার করবা, কেমন? ভেরি গুড, হ্যাঁ অ্যান্সার করো, ভেরি গুড, ওকে 100% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে। তাহলে এই না একজন ভুল করে ফেললো, এই মাত্রই একজন ভুল করে ফেললো। তাহলে হিউম্যান বডিতে হলে এটাকে আমরা বলি সাইজ অফ গণি। ওকে, এবার হিউম্যান বডিতে যে লাইফ সাইকেল, কেন তোমরা জানো হিউম্যান বডিতে যে লাইফ সাইকেল হয় যেটাকে আমরা বলি তোমার হচ্ছে সাইজোগনি, যেটাতে থাকে হেপাটিক সাইজোগনি, এরাইথোসাইটিক সাইজোগনি, এখানে একটা ফেজ আছে, একটা পর্যায়ে আছে যেটার নাম হচ্ছে সাইজন্ট, তাই না? এটার নাম হচ্ছে সাইজন্ট। আমি একটু দেখি ভালো করলো, অপসরা ফাহিম, সাদিফা ওয়াজাহাত ইমা, অপসরা ওয়াজাহাত ইমা, তোমরা কালকেও ছিল, আমি দেখেছি তোমরা ভালো করেছো, ফার্স্ট ফিঙ্গার ওরা সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড, ওকে ভালো কথা। আচ্ছা এবার সব, তাহলে একটা ফেজের নাম সাইজন্ট, এটা তোমরা জানো, সব জিনিস, ম্যালেরিয়া প্যারাসাইট কিন্তু তোমরা খুব ভালো জানো, আমি জানি। আচ্ছা এখন যেহেতু সাইজন্ট আছে এজন্য এটার নাম সাইজোগনি, সাইজন্ট ফেজ যেহেতু আছে এজন্য স্টেপ আছে বা ফেজ আছে এজন্য এটাকে বলা হয় সাইজোগনি। এটা হচ্ছে এক্সপ্লেনেশন যে সাইজোগনি কেন বলা হচ্ছে। আচ্ছা এবার হেপাটিক, হেপাটিক দুভাবে হয় সেটা আমি বলেছি। আচ্ছা এখানে এই ডেসক্রিপটিভ ওয়েতে তোমার পড়ার দরকার নেই, এখানে একটা তথ্য আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মেরোজয়েড, নাম্বার অফ মেরোজয়েড প্রোডিউসড ফ্রম সাইজন্ট, এটা পরীক্ষা আসতে পারে, সেটা কত? 8000 টু 20000, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কতগুলো মেরোজয়েড তৈরি হতে পারে? হ্যাঁ সেটা হচ্ছে 8000 টু 20000, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এবার এক্সো, আচ্ছা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে যেটা মেইনলি তৈরি হয় সেটা হচ্ছে এই যে মাইক্রো, মাইক্রো মানে কি? মাইক্রো মানে স্মল, স্মল, আর আরেকটা হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো মানে লার্জ, এটা আমরা জানি, ম্যাক্রো মানে লার্জ, মেটা, ক্রিপ্টো, মেরোজয়েড, এই দুইটা জিনিস একটু জানতে হবে, তাই না? তাহলে এগুলো কিন্তু তৈরি হচ্ছে এই মোটামুটি। আচ্ছা এবার হেপাটিক সাইজোগনি কাকে বলে? এটা তো বলা কিছু নাই। আচ্ছা এখানে লিভারে হয়, এটাও হচ্ছে ডিউরেশনটা ইম্পর্টেন্ট, এই ডিউরেশন হচ্ছে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, 7 টু 10 ডেজ। মনে রাখবা ম্যালেরিয়াল প্যারাসাইটের যে কোনো নিউমেরিক্যাল ইনফরমেশন এটা আগে পুরোটা পড়ে ফেলবা, একদম মেমোরাইজ করে ফেলবা, তাহলে তোমার পড়াটা অনেক সহজ হয়ে গেল, কারণ এখান থেকে আসার মতো জিনিস হচ্ছে এই নিউমেরিক্যাল ইনফরমেশন। হ্যাঁ এর বাইরে অল্প কিছু পড়া থাকবে সেটা আমরা বলে দিব, অসুবিধা নেই, সেটা তুমি ক্লাসে ফলো করলে বুঝতে পারবা, মুখস্থ করতে হবে না। হ্যাঁ আচ্ছা এবার সব স্পেশাল নোট, এই যেটা বলে ফেলছি যে মেরোজয়েড তৈরি হয় 8000 টু 20000। আচ্ছা আমরা একটু ছবিতে দেখি, ছবি থেকে দেখলে আমাদের মনে রাখাটা সহজ হয়। খেয়াল করো, মসকিটো বাইট করলো, মসকিটো বাইট করার পরে এই যে যে ফেজটা আমাদের বডিতে ঢুকে, যে ফেজটা আমাদের বডিতে ঢুকে সেটার নাম হচ্ছে স্পোরোজয়েট, তাই না? এটা কি? এটা হচ্ছে স্পিন্ডল শেপ, এটা হচ্ছে স্পিন্ডল শেপ, ঠিক আছে? তাহলে স্পোরোজয়েট যেটা ঢুকলো এটা হচ্ছে স্পিন্ডল শেপ, তাই না? মাকু বলি আমরা, মাঝখানে ফোলা, উপরে নিচে এই ধরনের স্ট্রাকচার, দেখো খেয়াল করে, এই এটা হচ্ছে লেন্সের মতো, লেন্স, তাই না? বাই কনভেক্স লেন্স, এটা যেরকম এটাকে বলে স্পিন্ডল শেপ, ঠিক আছে? স্পিন্ডল শেপ, মাঝখানে মোটা, উপরে নিচে সরু। তাহলে দেখো স্পোরোজয়েটটা ঢুকলো, আচ্ছা ঢোকার পরে এই যে স্পোরোজয়েট আসে লিভারে, লিভারে অ্যাটাক করে, মসকিটো বাইট করলো আর এটা লিভারে গেল, তাহলে লিভারে যেতে একটা সময় লাগবে, মসকিটো বাইটের পরে এটা লিভারে যেতে সময় লাগে 30 মিনিট। এই শব্দটা জাস্ট এখানে আমরা একটু লিখে রাখবো। তাহলে 30 মিনিটে কি হয়? মসকিটো বাইট করে, ব্লাডের মাধ্যমে এই স্পোরোজয়েট লিভারে যায়, এই লিভারে যেতে সময় লাগে 30 মিনিট, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? গেল, এবার আসো এটাতে কি হয়? এটা গিয়ে রাউন্ডেড, দেখো ক্রিপ্টোজয়েড এটা কেমন রাউন্ডেড, এটা গোলাকার একটা স্ট্রাকচার তৈরি করে যেটা বলা হয় ক্রিপ্টো। ক্রিপ্টো মানে কি? ক্রিপ্টো মানে হচ্ছে এটা একটা ফলস, বুঝেছো? ফলস করা মানে মাস্ক, মাস্ক করা, ছদ্মবেশ, হ্যাঁ বাংলায় বলি ছদ্মবেশ। তাহলে ক্রিপ্টো মানে হচ্ছে মাস্ক, মাস্ক বা ছদ্মবেশ, হ্যাঁ ছদ্মবেশ। মানে যখন স্পোরোজয়েটটা হেপাটোসাইটের ভেতরে গেল, ভেতরে যাওয়ার পর এটা রাউন্ডেড হয়ে যায়, তো তখন হয় কি এটা বোঝা যায় না যেটা ম্যালেরিয়া প্যারাসাইট, এটা দেখে মনে হয় কি সেলের একটা কোনো অর্গানেলি, বুঝা গেছে? তাহলে যেহেতু এটা রাউন্ডেড হয়ে গেলে এটা সেলের কোনো অর্গানেলির মতো লাগে, এটা দেখে ম্যালেরিয়া প্যারাসাইট বোঝা যায় না, এজন্য এটার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েট, মানে তারা গিয়ে কি করে? ছদ্মবেশ ধারণ করে, কেমন? আচ্ছা এবার আসো এখানে তৈরি হয় এই নিউক্লিয়াসটা মাল্টি ডিভিশন হয়, মাল্টি ডিভিশন, একটা নিউক্লিয়াস থেকে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, এই এটাকে বলা হচ্ছে সাইজন্ট। কেমন হয়? মোটামুটি 1000 টু 1200, মানে 1000 থেকে 1200, মোটামুটি এই পরিমাণ নিউক্লিয়াস এখানে তৈরি হয়, এই সংখ্যাটা ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস ধরো এটা একটা সাইজন্টের নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে, নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে, এমন হবে। এমন যখন হবে তখন এটাকে বলা হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েট। খেয়াল করো এটাকে বলা হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েট। এখন কথা হচ্ছে কেন এটাকে ক্রিপ্টো ক্রিপ্টো বলা হচ্ছে কেন? কারণ এটা রাউন্ডেড, মনে রাখবা ক্রিপ্টো মানে হচ্ছে এটা রাউন্ডেড, এটা দেখে বোঝা যাবে না যেটা ম্যালেরিয়া প্যারাসাইট, এজন্য এটাকে ক্রিপ্টো বলা হচ্ছে। আচ্ছা ক্রিপ্টো মেরোজয়েট গেল, আচ্ছা ক্রিপ্টো মেরোজয়েট কি হবে? সেটা হেপাটোসাইট সেল থেকে বের হয়ে আসবে, খেয়াল করে দেখো হেপাটোসাইট সেল থেকে বের হয়ে আসবে, বের হয়ে ব্লাডে চলে যাবে, আরবিসিতে চলে যাবে। আচ্ছা কিছু আবার নতুন একটা হেপাটোসাইটকে অ্যাটাক করবে, দেখো নতুন একটা হেপাটোসাইটকে অ্যাটাক করলো, তখন নতুন যে সাইকেলটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলবো এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে ক্রিপ্টোমেরোজয়েট কিছু ব্লাডে চলে গিয়ে কি করবে? এরিথ্রোসাইটিক সাইজোগনি করবে, কিছু আবার নতুন একটা হেপাটোসাইট সেটাকে অ্যাটাক করবে, ঠিক আছে? প্যারালাল কিন্তু চলবে। তো এটাকে আমরা বলছি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। আবার এরিথ্রোসাইটিক সাইজোগনি হওয়ার পর কিছু মেরোজয়েট নতুন হেপাটোসাইটকে অ্যাটাক করে, সেটাও হয়। তাহলে এই যে আবার ক্রিপ্টোমেরোজয়েট এখানে হলো, সেখানে আবার কি হবে? ওই মাল্টি ডিভিশন হবে, মানে সাইজন্ট হবে। খেয়াল করো এখানেও সাইজন্ট আছে, এখানেও সাইজন্ট আছে। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সেখানেও সাইজন্ট আছে, সাইজন্ট ফেজ বা সাইজন্ট স্টেপ আছে। আবার এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি এখানেও কিন্তু সাইজন্ট ফেজ বা সাইজন্ট স্টেপ আছে, এগুলো একটু খেয়াল করে করতে হবে। কারণ প্রশ্ন চলে আসবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ অফ প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি অর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি অর তোমার হচ্ছে কি বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি অর স্পোরোগনি, বুঝছো? এভাবে চলে আসবে, স্টেপগুলোর নাম যেন মনে রাখতে হবে, কেমন? আচ্ছা সাইজন্ট কি হবে? সাইজন্ট যেটা করে সেটা হচ্ছে এই যে একই রকম সাইজন্টের নিউক্লিয়াস, এর চারপাশে সাইটোপ্লাজম এভাবে জমা হবে, তখন এটার নাম হয়ে যাচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজয়েট। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এখানে ছিল ক্রিপ্টোমেরোজয়েট, আর এখানে যেটা তৈরি হচ্ছে সেটার নাম হয়ে যাচ্ছে মেটা ক্রিপ্টোমেরোজয়েট, ঠিক আছে? তো এই নামগুলো কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, এবং এই মেটা ক্রিপ্টো মেরোজয়েট বের হয়ে আসে, হ্যাঁ তারা বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে বড় লার্জ সাইজ, এটাকে আমরা বলবো ম্যাক্রো আর মেটাক্রিপ্টো মেরোজয়েট, আর যেটা স্মল সাইজ সেটাকে আমরা বলবো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট, ঠিক আছে? এভাবে বলা যেতে পারে। তাহলে এই ছকটা এই ছবি থেকে আমরা পড়বো, তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ। ওকে আচ্ছা আমি একটু আগে, আচ্ছা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি প্রথম কথা হচ্ছে যে হোয়াই লিভার, লিভারে কেন আসে? লিভারে যে এই যে স্পোরোজয়েট আসছে, তো বলা হচ্ছে যে কিছু এখানে নিশ্চয়ই কিছু কেমিক্যাল সাবস্টেন্স এটাকে অ্যাট্রাক্ট করে, হ্যাঁ? তো কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাট্রাকশনে, তোমরা জানো লিভারে তো অনেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, হ্যাঁ? তো কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাট্রাকশনে এই যে চলে আসার, ব্লাড থেকে লিভারে চলে আসা বা অন্য কোথাও যেতে পারে, সেটা হতে পারে, আমাদের এখানে লিভারে আসতেছে, এই প্রসেসকে বলতেছি কেমোট্যাক্সিস। তাহলে এই প্রসেসকে আমরা বলতেছি কেমোট্যাক্সিস, ঠিক আছে? এই প্রসেসকে বলা হচ্ছে কেমোট্যাক্সিস। ওকে তাহলে কেমোট্যাক্সিসের মাধ্যমে
যে ব্লাড থেকে লিভারে স্পোরোজয়েড আসে, এইটুকু জানা আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, কত সময় লাগে? এখানে সময় লাগে হচ্ছে 30 মিনিট। হ্যাঁ, এটা এটা এখানে যদি পরে হয়তো আছে, এই যে এখানে আছে, এটা হচ্ছে 30 মিনিট সময় লাগে। কেমন? আচ্ছা, এবার স্পোরোজয়েড লিভারে আসবে। লিভারে আসার পরে স্পোরোজয়েডের কিছু বিষয় আছে, সেটা এখানে লেখা আছে। আমি এই ছবি থেকে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, সেটা হচ্ছে স্পোরোজয়েডটা দেখো, এটা কেমন দেখতে খেয়াল করো। এটা হচ্ছে স্মল, এখান থেকে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে স্মল, লং, হ্যাঁ, এটা মোটামুটি একটু লম্বা। আচ্ছা, স্লাইটলি কার্ভড, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটু বাঁকানো, তাই না? একটু বাঁকানো, একটু কার্ভ। আচ্ছা, গেল। এবং পয়েন্টেড বোথ এন্ডস, দেখো খেয়াল করে, এটা পয়েন্টেড এই জায়গাটা এবং এই জায়গাটা পয়েন্টেড। তাহলে এটা কিন্তু একটু মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে হিসাবটা লং কতখানি ওয়াইড, এই হিসাব লাগবে না, এই হিসাব লাগবে না, এত মনে রাখতে পারবে না, ঠিক আছে? এবং এভাবে কিন্তু পরীক্ষা আসেও না। আচ্ছা, এবার আসো বডি কাভারিং, দেখো এটাকে বলা হচ্ছে পেলিকল। তাহলে কাভারিং এর নাম হচ্ছে পেলিকল, এই যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা এটার নাম হচ্ছে পেলিকল, মনে রাখো। আচ্ছা, এটা এছাড়া দরকার নেই। আচ্ছা, ফ্রন্টে যেটা আছে, ফ্রন্টে আছে একটা কাপ শেপেড পার্ট, এটাকে বলা হয় এপিকাল, এপিকাল কাপ। এই যে এখানে, এই যে এরকম থাকে, হ্যাঁ, কাপের মতো থাকে, এটাকে বলা এপিকাল কাপ। তোমরা জানো অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে টপ, তাই না? অ্যাপেক্স মানে হচ্ছে কি? টপ, একদম চূড়া, ঠিক আছে? তাহলে এপিকাল কাপ, ওকে। এরপরে আসো, এখানে একটা পেয়ার, দুইটা কি থাকে, একটা অর্গানেল থাকে যেটার নাম হচ্ছে রবট্রাই। তোমরা যদি এখানে দেখো খেয়াল করে, এই যে লাল রেডিশ যে অংশটা, এটাই হচ্ছে রবট্রাই। তাহলে ছবি থেকে আমরা একটু মনে রাখবো, ঠিক আছে, যে এখানে ওয়ান পেয়ার রবট্রাই থাকে। এই, তাহলে যেটুকু আমি মার্ক করে দিলাম, এইটুকু হচ্ছে আমাদের স্পোরোজয়েডের স্ট্রাকচার থেকে জানতে হবে। এই জিনিসটা খুব সুন্দরভাবে আদমাসের বইতে আছে, আমাদের আপডেটিং কোর অংশ থেকে আমি এখানে দেখাচ্ছি, এটা একটু জানতে হবে। তো এই কথাটাই আবার এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে তোমার স্পোরোজয়েডের যে বর্ণনা এখানে লেখা আছে, কিন্তু তুমি যদি ছবিটা না দেখো তাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না, কেমন? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে এরা কিন্তু হ্যাপ্লয়েড, এটা মনে রাখতে হবে। স্পোরোজয়েড তারা কিন্তু কি? তারা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন লাইফ সাইকেল করবো তখন দেখবো যে কারা হ্যাপ্লয়েড কারা ডিপ্লয়েড, ওটা কিন্তু একটা ফ্লোচার্টে আমরা দেখবো। আচ্ছা, এবার আসো কি হয়, স্পোরোজয়েড যে লিভারে যায় 30 মিনিটস, এটা কিন্তু আমি বলেছি, আর দরকার নেই। এবার আসো ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। আচ্ছা, গেল, এটা আমি দেখালাম। এবার আসো ক্রিপ্টোমেরোজয়েড। আচ্ছা, এটা আমি যে ছবিতে দেখিয়েছি। আচ্ছা, এখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে সাইজন্ট, এখানে যে কথা লিখছে, এই যে সাইজন সেল মেমব্রেনকে পেনিট্রেট করে কোথায় চলে যায়, সেটা হচ্ছে সাইনোসয়েড। আচ্ছা, সাইনোসয়েড জিনিসটা কি? এটা ধরো লিভার সেল, হ্যাঁ, এরকম থাকে লিভার সেল, এটাকে আমরা বলতেছি হেপাটোসাইট, হেপাটোসাইট, এই লিভার সেল, হ্যাঁ। এখানে থাকবে আরেক ধরনের লিভার সেল, এটা হচ্ছে আরেকটা লিভার সেল, এটা হচ্ছে হেপাটোসাইট। তোমরা নিশ্চয়ই ওই যে আমাদের বায়ো 2 লেকচারে হেপাটোসাইটের যে স্ট্রাকচারগুলো দেখেছো, লিভারের স্ট্রাকচার, আল্টি স্ট্রাকচার, সেখানে নিশ্চয়ই কিছুটা ধারণা পেয়েছো, তাই না? তাহলে দুইটা, তাহলে এভাবে লেয়ারে থাকে, একটা লেয়ারে থাকে লিভারের সেলগুলো, এরকম লেয়ারে থাকে। আচ্ছা, এই দুই লেয়ারের মাঝখানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটাতে ব্লাড থাকে, হ্যাঁ, এই ফাঁকা জায়গা, এই ক্যাভিটিতে ব্লাড থাকে, এটা থেকে ব্লাড থাকে, এটাকেই বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে সাইনোসয়েড, ঠিক আছে? এই ব্লাড থাকে যে স্পেসে, ওটাকেই বলা হচ্ছে ইন বিটুইন দা হেপাটোসাইট। হেপাটোসাইট গুলোর মাঝখানে যে স্পেসটা আছে, ওখানে ব্লাড থাকে, এই জায়গাটাকে বলা হচ্ছে সাইনোসয়েড। তবে সাইনোসয়েড বিষয়টা কিছুটা ধারণা পেয়েছো কিনা, এটা আমাকে ইয়েস এবং নো জানো, ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ, দেখি কিছুটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ভেরি গুড, 100% স্টুডেন্ট তোমরা রেসপন্স, হ্যাঁ। আচ্ছা, দুই একজন বুঝতে পারেনি, আচ্ছা 94% স্টুডেন্ট বলেছে তারা বুঝতে পেরেছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো কি হয়, এই যে ক্রিপ্টোমেরোজয়েড, এগুলো হচ্ছে হেপাটোসাইট যখন ডিস্ট্রাকশন হয় তখন এরা এই সাইনোসয়েডে চলে আসে, হেপাটোসাইট থেকে সাইনোসয়েডে চলে আসে, এটাই বলছে। তাহলে সাইনোসয়েড জিনিসটা না বুঝলে তুমি বিষয়টা একটু ইমাজিন করতে পারবে না, কেমন? গেল। এবার দেখো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কত সময় লাগে, টোটাল ডিউরেশন হচ্ছে 4 ডেজ, অ্যাবাউট 4 ডেজ। আর এই কথাটা তো আগেও লিখছি, 8000 to 20000 মেরোজয়েড ফর্মেশন হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে। এই কথাটা তো আবার আসছে, মানে এগুলো বারবার আসছে কেন? কারণ এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার সেই এরিথ্রোসাইটিক কিছু বলার নাই, আমি এটা দেখিয়েছি ছবিতে, এই পর্যন্ত ছিল। মেটাক্রিপ্টোজয়েড কি হয়, এটা হচ্ছে বের হয়ে আসে। আমরা যদি ছবিটা দেখি, এই যে এখানে দেখো মেটাক্রিপ্টোজয়েড বের হয়ে আসে, তো এটা দুই রকম হতে পারে। আমি বলছি একটা হচ্ছে মেগা, মেগা মানে লার্জ সাইজ, আর একটা হচ্ছে মাইক্রো। আচ্ছা, মেগা অথবা এটাকে ম্যাক্রো বলা যায়, হ্যাঁ, একই অর্থ, ম্যাক্রো, ঠিক আছে? মেগা বা ম্যাক্রো মানে বড়, আর একটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে একটা হচ্ছে মাইক্রো যেটা স্মল সাইজ, আর একটা হচ্ছে ম্যাক্রো যেটা হচ্ছে লার্জ সাইজ, ঠিক আছে? দুই ধরনের মেটা ক্রিপ্টোমেরোজয়েড, মেটা ক্রিপ্টোমেরোজয়েড এটা তৈরি হয়। আচ্ছা, এটুকু জানলে চলবে। এবার আসো যেটা হয় সেটা হচ্ছে লার্জার মেরোজয়েড, এটা নতুন লিভার সেলকে অ্যাটাক করে। আর স্মলার মেরোজয়েড এটা চলে যায় ব্লাডে, ব্লাডে গিয়ে কি করে, এটা রেড ব্লাড সেলকে অ্যাটাক করে। এই তথ্যটা জানতে হবে। তাহলে যেটা লার্জ সাইজ মেটা ক্রিপ্টোমেরোজয়েড সেটা লিভার সেলকে অ্যাটাক করে, এটা একটু খাতা লিখে রাখবা। যেটা যেটা লার্জ সাইজ মেটাক্রিপ্টোমেরোজয়েড সেটা লিভার সেলকে অ্যাটাক করে, যেটা স্মল সাইজ মেটাক্রিপ্টোমেরোজয়েড সেটা আরবিসি কে অ্যাটাক করে। এই কথাটা একটু লিখে রাখো, এটা আসতে পারে। আচ্ছা, এই মোটামুটি। আচ্ছা, এবার আসো আমাদের এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ হয়ে গেলে কিন্তু হেপাটিক সাইজোগনি শেষ। এটাতে কত সময় লাগে দেখো খেয়াল করে, 7 to 10 ডেজ। টোটাল এরিথ্রোসাইটিক সাইজোগনি মানে কমপ্লিট করতে সময় লাগে 7 to 10 ডেজ। সরি, হেপাটিক সাইজোগনি কমপ্লিট করতে সময় লাগে 7 to 10 ডেজ। এই তথ্যটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার তোমাদের জন্য কুইজ, আসো দেখি এটাকে পার্টিসিপেট করো। আচ্ছা, কুইজ, কুইজ 2, কুইজ 2, এটা দেখি পার্টিসিপেট করো। ক্রিপ্টোজয়েড কোথা থেকে ফুড নেয়, এটা খুব সহজ প্রশ্ন। ক্রিপ্টোজয়েড কোথায় থাকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? সবাই পার্টিসিপেট করো, ভুল হোক অসুবিধা নেই, সবাই পার্টিসিপেট করো। ক্রিপ্টোজয়েড কোথায় থাকে, ভেরি গুড। আচ্ছা, আমরা ইউজ করে দিই, তাহলে এটা সঠিক উত্তর হবে লিভার সেল, কারণ এটা লিভার সেল থাকে। আচ্ছা, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। খেয়াল করো, খুব সহজ, আমি ছবি থেকে বলে দেবো, তাহলে আমাদের জন্য মনে রাখা সহজ হবে। সেটা হচ্ছে মেরোজয়েড, কোন মেরোজয়েড এগুলো বলতো? এই মেরোজয়েড গুলো হচ্ছে, এটা মেরোজয়েড হতে পারে অথবা এটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, শুধু মেরোজয়েড হতে পারে, অথবা এটা হতে পারে মাইক্রো, ছোটগুলা। একটু আগে আমি যেটা লিখে দিলাম যে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, তারা চলে আসবে আরবিসিতে। আচ্ছা, আমরা দেখি কারা ভালো করেছে। মিম, অপসরা, এমা, সাভা, মিম। আচ্ছা, দুজনে মিম, দুই মিমকে তো আমি চিনতে পারছি না, একই রকম মনে হচ্ছে। ফার্স্টেস্ট ফিঙ্গার এরা, শ্রেয়া দ্রুত অ্যান্সার করতে গিয়ে ভুল করেছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তোমরা যারা ভালো করেছো তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তোমরা একটু দেখে নাও কারা ভালো করলো এবং তোমার পজিশন। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজোগনি খেয়াল করে দেখো, এরিথ্রোসাইটিক সাইজোগনির শুরুতে কি হবে, প্রথমে তৈরি হবে ট্রফোজয়েড,
কোথায় তৈরি হবে? ট্রফোজয়েড। দেখো রাউন্ডেড একটা স্ট্রাকচার তৈরি হবে এবং মাঝখানে একটা ভ্যাকিউল তৈরি হবে, মানে ফাঁকা জায়গা। এই ট্রফোজয়েড কি করবে? ট্রফোজয়েডের এই ভ্যাকুলটা ধীরে ধীরে বড় হবে, বড় হয়ে জিনিসটা দেখতে হবে একদিকে নিউক্লিয়াস এবং এই ভ্যাকুলটা লার্জ হবে, তখন এটা দেখতে হবে রিং এর মতো, তাই না? আমরা যে রিং করি সেই রিং এর মতো, এজন্য এটাকে আমরা বলছি সিগনেট রিং। এরপর কি হবে? সিগনেট রিং স্ট্রাকচারটা অ্যামিবয়েড, যে আমাদের সুডোপোড আছে সেরকম একটা হবে, স্ট্রাকচার হবে, দেখে মনে হবে এটা অ্যামিবা, এই যে সিডোপোড, তাই না? আমরা জানি, তাহলে এটাকে আমরা বলবো অ্যামিবয়েড ট্রফোজয়েড। ঠিক আছে? এই অ্যামিবয়েড ট্রফোজয়েড দশায় এখানে যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করে, এটাকে বলে শাফনার্স ডট। 100%, এটা খুব ইম্পর্টেন্ট, তাদের খুব পছন্দ। 100% যে শাফনার ডট কোথায় পাওয়া যায়। আচ্ছা, এই দশায় আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হেমোজয়েন। হেমোজয়েন এটা টক্সিক, এটা একটা বিষ, হ্যাঁ। হেমোজয়েনও এখানে পাওয়া যায়। ঠিক আছে? এই সাফনার্স ডট যখন তৈরি হয় তখন আমরা মাইক্রোস্কোপের নিচে যখন দেখি, ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে যখন আমি দেখি তখন আমি ম্যালেরিয়াল প্যারাসাইট বুঝতে পারি যে হ্যাঁ, ম্যালেরিয়া আরবিসি কে অ্যাটাক করেছে, কারণ এই সাফনার ডটগুলো কিন্তু মাইক্রোস্কোপের নিচে বোঝা যায়। কেমন? তাহলে মনে রাখবা যে এরিথ্রোসাইটিক সাইজোগনির এই অ্যামিবয়েড ট্রফোজয়েড এই ফেজে সাফনার্স ডট পাওয়া যায়, এবং এই সাফনার্স ডটের মাধ্যমে আমরা ম্যালেরিয়া প্যারাসাইট আইডেন্টিফাই করতে পারি। ম্যালেরিয়াল প্যারাসাইট ক্যান বি আইডেন্টিফাইড বাই সিং সাফনার্স ডট। বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট, স্যার অনেক সময় দিয়ে ফেলে। আচ্ছা, এখানে দেখো তাহলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, একটা হচ্ছে সাফনার্স ডট, আর একটা হচ্ছে হিমোজয়েন। তাহলে এখানে একটা জিনিস আমরা এভাবে সহজে মনে রাখার জন্য মনে রাখবো, সেটা হচ্ছে হিমুর আশা। হিমুর আশা, ঠিক আছে? হুমায়ুন আহমেদ নিয়ে তোমরা বলতেছিলাম, বলতো হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত চরিত্র হচ্ছে হিমু, তাই না? হিমুর নায়িকার নাম কি? দেখি এটা কি জানে, বলো। হিমুর নায়িকার নাম কি? হ্যাঁ, সবাই 10 সেকেন্ড। হ্যাঁ, ফাইরুজ ভালো অ্যান্সার করেছে, ওয়াজাহাত ভালো অ্যান্সার করেছে। তাহলে হিমুর নায়িকার নাম হচ্ছে রূপা, তাই না? হুমায়ুন আহমেদের হিমুর নায়িকা হচ্ছে রূপা, আর আমাদের এখানে হিমুর নায়িকা হচ্ছে আশা। ঠিক আছে? আশা নামে হয়তো কেউ আছো। আর যাই হোক, তো এখানে আমরা বলবো হিমু, হিমুতে হচ্ছে হেমোজয়েন, হিমুতে হচ্ছে হেমোজয়েন, আতে হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, আর সাথে হচ্ছে সাইজন, সাথে হচ্ছে সাইজন্ট। ও আচ্ছা, সরি, সাইজন না, সাফনার্স ডট। সাইজন তো ভিন্ন দশা। ঠিক আছে? আচ্ছা, সাথে হচ্ছে শাফনার্স ডট। তাহলে হিমুর আশা, এর মাধ্যমে কিন্তু আমরা টোটাল বিষয়টাকে মনে রাখতে পারি। খুবই ইম্পর্টেন্ট, আবার বলতেছি, এটা থেকে খুব ইনভেরিয়েবলি প্রশ্ন আসে। আচ্ছা, এবার দেখো কি হয়। এবার যেটা হয় সেটা হচ্ছে আবার এই যে সাইজন্ট, সাইজন্ট তৈরি হবে, বহু নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস, কতগুলো নিউক্লিয়াস এখানে আমরা লিখে রাখি ছবিতে? 12 থেকে 24, 12 থেকে 24টা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসগুলো কি হয়? এই যে এরকম সজ্জিত হয়, রোজ গোলাপের পাপড়ির মতো, হ্যাঁ, এরকম সজ্জিত হয়। এজন্য এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রোজেট, ফুলের পাপড়ির মতো, হ্যাঁ, এজন্য এটাকে বলা হচ্ছে রোজেট। আচ্ছা, রোজেট থেকে যেটা হবে, প্রত্যেকটা একটা মেরোজয়েড তৈরি করবে। দেখো মেরোজয়েড তৈরি করবে, যেগুলো কতগুলো হবে খেয়াল করো। বইতে আসলে যেভাবে লিখছে সেভাবে উত্তর করতে হবে। আমার যদি সাইজন তৈরি হয় 12 থেকে 24টা, আমার মেরোজয়েড কিন্তু 12 থেকে 24টা তৈরি করার কথা ছিল, কিন্তু বইতে এভাবে লিখছে 12 থেকে 18। তাহলে আমি কিন্তু মেরোজয়েড 12 থেকে 18 এটাই অ্যান্সার করব। ঠিক আছে? বুদ্ধি করে অ্যান্সার করার দরকার নেই, যেটা লেখা আছে এজ এ স্টেটমেন্ট সেটাই উত্তর করতে হবে। তাহলে দেখো এই মেরোজয়েডগুলো বের হয়ে আসে, বের হয়ে নতুন আরবিসি কে অ্যাটাক করে। আবার কিছু মেরোজয়েড সেটা কি করে? সেটা থেকে তৈরি হয় দুই ধরনের গ্যামেটোসাইট। খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা গ্যামেটোসাইট যেটা ছোট, এটাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। তো আমরা এর আগে একদিন বলতেছিলাম যে ছেলেদের সবকিছু একটু বড় বড়, তাই না? তো এখানে দেখবা যে ব্যতিক্রম, এখানে ছেলে মানে ছোট। খেয়াল করো, মাইক্রো গুলো হচ্ছে ছোট, হ্যাঁ, আর ম্যাক্রো যেটা বড় সেটা হচ্ছে ফিমেল গ্যামেটোসাইট। তাহলে এটা হচ্ছে ছোট কিন্তু দেখো নিউক্লিয়াসটা বড়, আর এটা হচ্ছে বড় কিন্তু নিউক্লিয়াসটা ছোট। ঠিক আছে? তাহলে লার্জ সেল স্মল নিউক্লিয়াস, আর স্মল সেল লার্জ নিউক্লিয়াস। তাহলে সেল স্মল হলে এটাকে আমরা বলতেছি মাইক্রো গ্যামেটোসাইট, আর সেলটা যদি লার্জ হয় এটাকে আমরা বলতেছি ম্যাক্রো গ্যামেটোসাইট। এটা ফিমেল, এটা মেল। এই এতটুকু জানলে আমাদের এরাইথ্রোসাইটিক সাইজোগনি কিন্তু হয়ে যায়। আচ্ছা, আসো, এই কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এখানে আমি একটু একটু এই করে দিব, ঠিক করে দিব। সেটা হচ্ছে এই যে দেখো খেয়াল করে, হিমুর আশা, এখানে কি হয়? এই যে শাফনার্স ডট। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস লিখে রাখবা, সেটা হচ্ছে হেমোজয়েন। হেমোজয়েন ওই যে হিমো, এটা হচ্ছে একটা টক্সিক সাবস্টেন্স, সাবস্টেন্স। এটাও কিন্তু এখানে পাওয়া যায়। কেমন? আচ্ছা, মেরোজয়েডগুলো রোজেট এই ফর্মে থাকে, এই তো। তাহলে এই বক্স থেকে এই অ্যামিবয়েড ট্রফোজয়েড এই ফেসটা কিন্তু খুব ভালো করে করতে হবে। কেমন? আচ্ছা, বাকি আমরা বলেছি আচ্ছা ডিউরেশন ইম্পর্টেন্ট। এরিথ্রোসাইটিক সাইজোগনি দ্রুত হয়, এটাতে 48 টু 72 আওয়ার সময় লাগে। ঠিক আছে? এই আচ্ছা, এই কথাগুলো মোটামুটি আমাদের বলা আছে এরিথ্রোসাইটিক সাইজোগনির এই বিশাল বর্ণনা হিসেবে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখো খেয়াল করে, যখন স্পোরোজয়েড হিউম্যান বডিতে আসে, এরপরে এটা প্যারাসাইটটা, হ্যাঁ, প্যারাসাইটটা কি করে কাজ করতে শুরু করে বডিতে, মোটামুটি সময় লাগে 7 টু 8 ডেজ। তাহলে মসকিটো বাইটের পরে এই ম্যালেরিয়াল প্যারাসাইট যেটা হচ্ছে স্পোরোজয়েড ফর্ম, হ্যাঁ, এটা মানে কাজ করা শুরু করে, এটা হচ্ছে 7 টু 8 ডেজ সময় লাগে। এটা একটু রেস্ট নেয়। কেমন? এটা শুরুতেই কিন্তু ডিজিজ করে না। তো যে সময়ে একটু রেস্ট নেয়, হ্যাঁ, সে কাজ করা শুরু করে না, সেই সময়টাকে বলা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। তো হোয়াট ইজ প্রি প্যাটেন্ট পিরিয়ড? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে না। কেমন? হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। তাহলে প্রি প্যাটেন্ট পিরিয়ড এটা কি? মসকিটো বাইট করলো, আমার বডিতে চলে আসলো কি? আমার বডিতে চলে আসলো কি চলে আসলো? স্পোরোজয়েড। স্পোরোজয়েড বডিতে এসে কিন্তু ডিজিজ করবে না, কিছু সময় রেস্ট নেয়, সে কোনো কাজ করে না, ইনঅ্যাক্টিভ থাকে। তো যে সময়টা সে ইনঅ্যাক্টিভ থাকে ওই পিরিয়ডটাকে বলা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। কতদিন? এইটুকু জানলে চলবে। এটা হচ্ছে 7 টু 8 ডেজ। ওকে, এবার আসো, এবার আসো, দেখো আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এই যে মেরোজয়েড তৈরি হয়, ঠিক আছে? মেরোজয়েড আবার অনেকদিন এটা লিভারে ই থাকতে পারে, মানে ইনঅ্যাক্টিভ থাকতে পারে। মেরোজয়েড লিভারে যে ইনঅ্যাক্টিভ থাকে এটাকে বলা হচ্ছে হিপনোজয়েড। এটাকে বলা হচ্ছে হিপনোজয়েড। তাহলে এই যে দেখো, মেরোজয়েড লিভার সেলের মধ্যে কি থাকে? ইনঅ্যাক্টিভ থাকে। এটাকে বলা হয় হিপনোজয়েড। হিপনো মানে কি? হিপনো মানে ইনঅ্যাক্টিভ অথবা স্লিপি, মানে ঘুমায় আছে। বুঝছো? ইন স্লিপ বা স্লিপি, যেটা ঘুমায় আছে। তাহলে মেরোজয়েড যখন ইনঅ্যাক্টিভ থাকে লিভারের মধ্যে, এটাকে আমরা বলি হিপনোজয়েড। আচ্ছা, তোমরা হিপনোজয়েড বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু ইয়েস নোতে জানাও। হ্যাঁ, ইয়েস অর নো, এটা আমাকে একটু জানাও। ইয়েস অর নো। ভেরি গুড, 100% বলেছো, তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। ওকে, আচ্ছা, এরপরে বর্ণনাগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। তোমরা এখান থেকে শুধুমাত্র সংখ্যামূলক বা নিউমেরিক্যাল ইনফরমেশনগুলোকে একটু পিক করবো। আচ্ছা, ট্রফোজয়েড এটা কিছু বলার নাই, এখান থেকে অলরেডি বলে ফেলেছি। এখান থেকে মনে রাখবা এটা হচ্ছে ভেরি টেম্পোরারি স্টেট, এইটুকু একটু মনে রাখবো।
দেখো খেয়াল করে দেখো, এটা পরীক্ষা চলে আসে টি মানে ট্রফোজয়েড আর টি মানে টেম্পোরারি। দেখো এভাবে রাখবা, টিতে ট্রফোজয়েড, টিতে ভেরি টেম্পোরারি। তাহলে মনে রাখা সহজ গেল। সিগনেট রিং বলা হয়েছে বলা কিছু নাই, অ্যামিবয়েড ট্রফোজয়েড। আচ্ছা এখানে যেটা হয়, এখানে ওই যে হিমোজয়েন, দেখো যে আমি বলছি হিমোজয়েন এবং শাফনার্স ডট, ওই যে হিমুর আশা, এটা দিয়ে আমরা মনে রাখবো। আচ্ছা এরপরে হচ্ছে সাইজন্ট। আচ্ছা সাইজন্টে কি হয়, এই যে দেখো 12 থেকে 24টা নিউক্লিয়াস হয়। এটা কিন্তু আমি এই যে এখানে দেখাইছি 12 থেকে 24টা নিউক্লিয়াস হয়, কেমন? আচ্ছা এখানে একটু আবার লিখে দিই, 12 থেকে 24টা নিউক্লিয়াস। ওকে গেল। তাহলে দেখো এগুলো কিন্তু আর মুখস্থ করার দরকার নেই, আমরা ছবি থেকে যতটুকু বলছি সেটাই এখানে গল্প করে লেখা আছে। আচ্ছা আমরা একটা ট্রফোজয়েডের গঠন দেখি, দেখো এটা একটা ট্রফোজয়েড। আচ্ছা এখান থেকে আমরা কি জানবো, এটা দেখো খেয়াল করে, এটা হচ্ছে এটা বাইলেয়ার্ড, দেখো এই যে বাইরের দিকে এটা যেটা একটা সেল, সেলে কি থাকবে আসলে অ্যাকচুয়ালি এটা ট্রফোজয়েড। হ্যাঁ আরবিসিতে এটা একটা ট্রফোজয়েড। আচ্ছা যেহেতু একটা সেল, একটা সেল মেমব্রেন থাকবে, ট্রফোজয়েড কিন্তু একটা সেল, এটা মনে রাখতে হবে, ট্রফোজয়েড কিন্তু একটা সেল, এজন্য এটা কি থাকবে, ওই যে বাইলেয়ার্ড সেল মেমব্রেন থাকবে, কেমন? এটা বাইলেয়ার্ড সেল মেমব্রেন থাকবে, এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফুড হোল থাকে। হ্যাঁ দেখো এই যে এখানে, এই যে এটা হচ্ছে ফুড হোল, কিছু ফাঁকা জায়গা থাকে। আচ্ছা এবং নিউক্লিয়াস হচ্ছে লার্জ, এটা জানতে পারো, এই যে দেখো এখানে নিউক্লিয়াসটা অনেক বড়, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা এছাড়া বাকিটা এত ইম্পর্টেন্ট না, আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু একটু জানতে পারলেই হবে। আচ্ছা তাহলে ট্রফোজয়েডের স্ট্রাকচার এটা কিন্তু আমাদের আজমল বই থেকে নেওয়া, এটা আপডেট ইনফো থেকে নেওয়া। তো কিছু জিনিস অন্য রাইটারের বই থেকে যা যা জানতে হবে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসে বলে দেব, কেমন? তাহলে এইটুকু একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা চলে আসি মেরোজয়েড। আচ্ছা মেরোজয়েড কিছু বলার নাই। আচ্ছা এখানে দেখো এই যে মেরোজয়েডের আমরা বলতেছিলাম যে স্যারের বইতে লিখছেন, এজন্য আমরা মনে রাখবো মেরোজয়েড তৈরি হচ্ছে 12 থেকে 18। এই যে দেখো আমরা যদি ছবিতে যাই, দেখো ছবিতে কিন্তু আমি লিখে দিয়েছিলাম এই যে 12 থেকে 18, ঠিক আছে? আর এখানে ছিল হচ্ছে 12 থেকে 24, অ্যাকচুয়ালি একই হওয়ার কথা, ওখানে একটু কম লিখছে, হয়তো কিছু নষ্ট হয়ে যায় সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা এবার দেখো এখানে অনেক গল্প এই সেই লিখছে, এগুলো আমি অলরেডি বলে ফেলছি, বলার কিছু নাই। আচ্ছা এখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে দেখো খেয়াল করে, একটা হচ্ছে স্পোরোজয়েড, হিউম্যান বডিতে যে ঢুকলো, ইনফ্লুয়েন্স অফ স্পোরোজয়েড, এবং যে সিম্পটম তৈরি হচ্ছে, সিম্পটম অফ ফিভার, এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা এমআই একটা প্রশ্ন করেছো, সেটা হচ্ছে প্রি প্যাটেন্ট আর ইনকিউবেশন পিরিয়ড কি সেম? আচ্ছা এখানে আমি কি বলি, সেটা হচ্ছে মোটামুটি সেম কিন্তু একদম অলমোস্ট সেম না। কেন? সেটা হচ্ছে স্পোরোজয়েড বডিতে ঢুকলো, ঢুকে সে কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন, সে গিয়ে লিভারে কি করবে, অ্যাটাক করবে। অ্যাটাক করার সাথে সাথে কিন্তু সাইন সিম্পটম আসবে না, একটু সময় লাগবে, বুঝছো? তাহলে যখন অ্যাটাক করা শুরু করলো, এই সময়কালকে আমরা বলতেছি, লিভার যে অ্যাটাক করা শুরু করলো এই সময়কালকে বলতেছি হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে কিছু কিছু পরে কি হবে, সাইন সিম্পটম আসবে। এটা হয়তো কয়েক ঘন্টা পরে, হ্যাঁ, বা এরকমই হতে পারে 1-2 দিন পরে, ঠিক আছে? একটা সাইন সিম্পটম তৈরি হবে, মানে অ্যাটাক করার সাথে সাথে সাইন সিম্পটম হবে এমনটা নাও হতে পারে, হ্যাঁ, কিছুদিন পরে হতে পারে, 2-1 ঘন্টা, মানে কিছু কয়েক ঘন্টা পরে হতে পারে, 2-1 দিন পরে হতে পারে। তাহলে যখন সাইন সিম্পটম আসবে, এই অ্যাটাক করা থেকে বডিতে ঢোকার পর থেকে সাইন সিম্পটম, যখন সিম্পটম চলে আসবে, পেশেন্টের জ্বর চলে আসবে বা আদার সিম্পটম, এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আর বডিতে ঢোকার পরে লিভারকে অ্যাটাক যে শুরু করবে, এই অ্যাটাক শুরু করার যে সময়কাল, এটাকে বলা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। মোটামুটি কাছাকাছি সময় হবে, মোটামুটি কাছাকাছি সময় হবে, একদম একই সময় না হতে পারে। তোমরা প্রি প্যাটেন্ট পিরিয়ড এবং ইনকিউবেশন পিরিয়ড এটা বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে একটু ইয়েস আর নোতে জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নো। আচ্ছা হ্যাঁ, এটা রিভিউ আমরা একটু নিই। হ্যাঁ ভেরি গুড, 90% স্টুডেন্ট বলেছে যে তোমরা বুঝতে পেরেছো। ওকে আচ্ছা এরপর আসো গ্যামেটোসাইট, এটা আমরা বলে ফেলেছি, বলার কিছু নাই। মেল গ্যামেটোসাইটটা হচ্ছে ছোট মাইক্রো, এখানে খেয়াল করো, এদের সাইটোপ্লাজম হচ্ছে লাইট লাইট ব্লু, মানে হালকা, হ্যাঁ। আর ফিমেল ম্যাক্রোগ্যামেটোসাইট, এদের সাইটোপ্লাজমটা হচ্ছে ডার্ক ব্লু, এটা জানতে পারো। আচ্ছা গেল। এরপর হচ্ছে কত সময় লাগে গ্যামেটোসাইট তৈরি হতে, 96 আওয়ার। দেখো এই নিউমেরিক্যাল ইনফরমেশনগুলো তোমাকে লাগবে। আচ্ছা গ্যামেটোসাইট হিউম্যান বডিতে 7 ডেজ পর্যন্ত বাঁচবে, ঠিক আছে? এটা 7 ডেজ পর্যন্ত বেঁচে থাকবে। তার মানে হচ্ছে তোমার বডিতে যদি কোনো কারণে ম্যালেরিয়াল প্যারাসাইট ঢুকে এবং গ্যামেটোসাইট তৈরি হয়, এই গ্যামেটোসাইট 7 দিনের পর্যন্ত তোমার বডিতে টিকে থাকবে। 7 দিনের মধ্যে নতুন কোনো মশা যদি তোমাকে না কামড়ায়, তাহলে তোমার শরীর থেকে এই গ্যামেটোসাইট কিন্তু অন্য কারো শরীরে ছড়াবে না, কারণ তোমার শরীরে 7 দিনের মধ্যে এই গ্যামেটোসাইটগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই গ্যামেটোসাইট 7 দিনের বেশি বাঁচবে না। এই 7 দিনের মধ্যেই অন্য কোনো মশাকে তোমাকে কামড়াতে হবে, এবং কামড়ানোর পরে সেই মশাকে অন্য একজন মানুষকে কামড়াতে হবে, তখন সেই মানুষের গ্যামেটোসাইটগুলো চলে যেতে পারে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা গেল। এখানে দেখো হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইজের মধ্যে ডিফারেন্স, এগুলো মুখস্থ করতে হয় না, কারণ তুমি জাস্ট রিডিং করবা। তুমি যদি প্রসেসটা জানো তাহলে কিন্তু এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট রিডিং করলেই তোমার মনে থাকবে। ওকে আচ্ছা গেল। এবার তোমাদের জন্য একটা কুইজ, দেখি কুইজটা একটু পার্টিসিপেট করো সবাই। কুইজ 3, হ্যাঁ কুইজ 3 খুবই সহজ। কোন ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়? শোনো এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, ওয়েস্ট প্রোডাক্টের কথা বলছেন, ঠিক আছে? এটা একটা ট্রিকি প্রশ্ন। হ্যাঁ এবার কুইজে পার্টিসিপেট করো সবাই। হ্যাঁ আমরা ওপেন করেছি, এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন, অনেকেই ভুল করবে, আমি কিন্তু আগে বলে রাখতেছি, অনেকেই ভুল করবে। আচ্ছা বেশ কয়েকজন স্টুডেন্ট মানে ভুল করেছে, তাহলে সবাই পার্টিসিপেট করো, আমরা একটু দেখতে চাই। হ্যাঁ সবাই পার্টিসিপেট করো। তাহলে দেখো ওই যে হিমুর রূপা, সরি হিমুর রূপা তো না, এখানে হিমুর আশা, তাই না? হিমুর আশা দিয়ে আমরা মনে রাখছিলাম যে অ্যামিবয়েড ট্রোফোজয়েটে কি হয়, দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে সাফনার ডট আর একটা হচ্ছে হেমোজয়েন। এর মধ্যে আমরা একটু ক্লোজ করে দিই, এর মধ্যে টক্সিক হচ্ছে, বিষ হচ্ছে হেমোজয়েন, কেমন? এটা যেন ভুল না হয়, তাহলে টক্সিন বা বিষ হচ্ছে হেমোজয়েন। ওকে আচ্ছা এবার ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা ইনকিউবেশন পিরিয়ড তো বলাই আছে, ওই যে যখন বডিতে প্যারাসাইটটা ঢুকলো, আর আমি ক্লিয়ার বোর্ডটা দেখি তারা ভালো করেছে, শ্রেয়া রাহিন মিম 2 মিম আবার ভালো করছে, আদনান ভেরি গুড, তোমাদের রেজাল্ট দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও কার পজিশন কি। আচ্ছা তো বডিতে ঢোকার পর যে সাইন সিম্পটম হবে, ফিভার বা আদার্স, এই সময়টাকে বলতেছে ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা এখন এত কিছু বুঝতে লাভ নাই, এখানে যেটা হয় সেটা হচ্ছে কেন হয়, এই যে দেখো খেয়াল করে, একটা আমাদের বডিতে জ্বর বা ফিভার কেন হয়, বডিতে যেটা আসে কেমিক্যাল সাবস্টেন্স, এটাকে বলা হচ্ছে পাইরোজেন। আমাদের পাইরোজেন আসে ব্লাডে, হ্যাঁ আমাদের ডাব্লিউবিসি থেকে, দেখো খেয়াল করে ডাব্লিউবিসি থেকে এই পাইরোজেনটা আসে, ঠিক আছে? পাইরোজেনের কাজ কি? পাইরোজেনের কাজ হচ্ছে এই জীবাণুটা এটাকে কিল করা। তাহলে খেয়াল করো যে মেরোজয়েডকে কিল করার জন্য আমাদের ডাব্লিউবিসি থেকে আসে পাইরোজেন, এই পাইরোজেনের কারণে ফিভারটা আসে। তাহলে এখন অনেক সময় এইভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ম্যালেরিয়াল প্যারাসাইটের কোন স্টেজ, কোন স্টেজ ব্লাডে আসার কারণে ফিভার আসে, ঠিক আছে? এটা একটু কমেন্ট আমাকে একটু জানাও, টিচার ইনবক্স এখানে একটু লিখো, ম্যালেরিয়াল প্যারাসাইটের কোন স্টেজ ব্লাডে আসলে এই যে পাইরোজেন রিলিজ হয়, ফলে ফিভার আসে, এই কথা একটু লিখো। না আমি কিন্তু এটা জানতে চাই না, আমি জানতে চাচ্ছি যে কোন ফেজ ব্লাডে আসলে পাইরোজেন রিলিজ হয় ফলে ফিভার আসে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা হুইচ ফেজ অফ ম্যালেরিয়াল প্যারাসাইট, হ্যাঁ হ্যাঁ এতক্ষণ এতক্ষণ একটা একটা সঠিক আনসার পেয়েছি, রাহিন আনসার করেছে, সেটা হচ্ছে মেরোজয়েড। হ্যাঁ মেরোজয়েড যখন ইন্টারস ইনটু ব্লাড, তখন এই যে আমি এটা একটু সোজা লিখে দিই তাহলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। দেখো এটা লিখে রাখো,
মেরোজয়েট ইন্টার্স ইনটু ব্লাড, রক্তে আসে মেরোজয়েট, তখন কি হয়? আরবিসি, সরি আরবিসি না, এটা হবে তখন যেটা হবে দেখো খেয়াল করে, তখন ডাব্লিউবিসি রিলিজ পাইরোজেন, পাইরোজেন তখন কি হবে? কজেস ফিভার। তাহলে এটা হচ্ছে যে মেকানিজম অফ ফিভার ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে কেন জ্বর আসে এটা হচ্ছে মেকানিজম। যখন বডি ব্লাডে মেরোজয়েট চলে আসে, এই মেরোজয়েট গুলোকে কি করার জন্য ডাব্লিউবিসি একটা কেমিক্যাল রিলিজ করে, এই কেমিক্যালকে বলা হচ্ছে পাইরোজেন। ওই পাইরোজেনের কারণে জ্বর আসে, এই পাইরোজেন কজেস ফিভার। এই জন্য ব্লাডে যদি মেরোজয়েট না আসে, অন্য কিছু আসে, স্পোরোজয়েট আসলে কিন্তু বা গ্যামেটোসাইট, এটা ব্লাডে আসলে কিন্তু ফিভার আসবে না। যখন মেরোজয়েট ব্লাডে আসবে তখন এটাকে কিল করতে ডাব্লিউবিসি পাইরোজেন রিলিজ করবে, এই পাইরোজেনের কারণে জ্বর আসবে। এটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস অর নোতে জানাও, ইয়েস অর নো। হ্যাঁ আমি একটু ওয়েট করি। ভেরি গুড। আচ্ছা আমাদের 100% স্টুডেন্ট বলেছে, বুঝতে পেরেছি। ওকে, এবার লাইফ সাইকেল। আচ্ছা লাইফ সাইকেল মসকিউটোতে যেটা হয় সেটাকে আমরা দুভাগে ভাগ করি, গ্যামেটোগনি স্পোরোগনি। ওকে, আচ্ছা গ্যামেটোগনি কি হয়? এগুলো সহজ, এখান থেকে একটু কম গুরুত্বপূর্ণ। গ্যামেটোগনিতে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে নামই হচ্ছে গ্যামেটোজেনেসিস। তার মানে কি? গ্যামিট তৈরি হবে। আর আমরা জানি গ্যামিট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মেল গ্যামিট, তাহলে ফরমেশন অফ মেল গ্যামিট, এটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর ফরমেশন অফ ফিমেল গ্যামিট, এটাকে বলা হয় ওজেনেসিস। এটা তোমরা জানো, এটা হিউম্যান বডিতেও তোমরা পড়েছো, খুব সহজ। আচ্ছা এবার আসো স্পারমাটোজেনেসিস যেটা হয় সেটা হচ্ছে এই যে প্রসেস, এই প্রসেস কিন্তু ডিটেইল প্রসেস আমাদের লাগবে না, আমরা একটু ছবিতে যাই, খেয়াল করে দেখো। এই যে আমাদের এটা হচ্ছে মেল গ্যামিট, এখানে একটা প্রসেসে কি হয় মেল গ্যামিটটা, আমি যদি এখানে দেখাই দেখো খেয়াল করে, এই যে এটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট। এটা এটা এরকম, এটাতে যেটা হবে সেটা হচ্ছে এই যে অ্যামিবার মতো সুডোপোর তৈরি হবে, এরকম, হ্যাঁ এরকম সুডোপোর তৈরি হবে এই, এবং এই প্রত্যেকটা জায়গায় নিউক্লিয়াস চলে যাবে। হ্যাঁ নিউক্লিয়াস ডিভাইড হয়ে এরকম চলে যাবে, ঠিক আছে? এরকম তৈরি হওয়া এটাকে বলা হচ্ছে, এবং পরবর্তীতে কি হয় এই প্রত্যেকটা জায়গা থেকে যেরকম, এই প্রত্যেকটা জায়গা থেকে এরকম তৈরি হয়, হ্যাঁ এরকম তৈরি হয়, যেখানে প্রত্যেকটাতে নিউক্লিয়াস থাকবে। তাহলে খেয়াল করো এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্স ফ্লাজিলেশন। কেন? এটা দেখতে অনেকটা ফ্লাজেলার মতো, ঠিক আছে? আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে জিনিসটা দেখতে অনেকটা ফ্লাজেলার মতো, এই জন্য এই প্রসেসকে বলা হচ্ছে এক্স ফ্লাজিলেশন। এই জিনিসটা জানলেই চলে, এটা হচ্ছে এক্স ফ্লাজিলেশন। দেখো খেয়াল করে আমরা একটু আগে যাই, তাহলে এখানে দেখো খেয়াল করে এটাকে বলছি আমরা সাইটোপ্লাজমিক প্রজেকশন, এবং এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলতেছি এক্স ফ্লাজেলেশন। শেষ, এতটুকু জানলেই হবে। হ্যাঁ এখন আসো ওজেনেসিসে কি হচ্ছে। ওজেনেসিসে যেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এই সেলটা একটা দিকে একটু প্রজেক্টেড থাকে, যেরকম এই প্রজেক্টেড জায়গাটাকে আমরা বলতেছি কোন, সিওএন কোন, হ্যাঁ একটু উঁচু হয়ে থাকে, হ্যাঁ এটাকে আমরা বলি কোন। ওকে, তাহলে খেয়াল করো এই কোণে গিয়ে, খেয়াল করো এই ছবিটা, এই যে খেয়াল করো এই যে কোণ ছিল, এই কোণে গিয়ে এই যে স্পার্ম কোণে কোণে গিয়ে এই সেলের মধ্যে ঢুকে যাবে। যেহেতু কোন স্পার্মকে রিসিভ করে এজন্য এটাকে বলা হচ্ছে, এবং ফার্টিলাইজেশন হয় এজন্য এটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন কোন অর রিসেপশন কোন। মানে ম্যাক্রোগ্যামেট যেটা থাকে সেটা কোন তৈরি করে, এই যে কোন, এই কোণে গিয়ে দেখো খেয়াল করে এই কোণে গিয়ে এই যেটা একটা স্পার্ম, হ্যাঁ মেল গ্যামিট, এই মেল গ্যামিট কোণে গিয়ে অ্যাটাচ হয়, ফলে ফার্টিলাইজেশন হয়। এজন্য এই কোণকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন কোন অর রিসেপশন কোন, মানে রিসিভ করে। বুঝা গেছে? গেল। আচ্ছা এরপর কি হয়? ফার্টিলাইজেশন হয়ে গেল, জাইগোট হয়ে গেল। আর আমরা জানি জাইগোট হচ্ছে অলওয়েজ ডিপ্লয়েড। কেন? কারণ হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু দেখি, সেটা হচ্ছে মেল গ্যামিট, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, প্লাস ফিমেল গ্যামিট, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই দুটো যখন মিলিত হলো তাহলে আমাদের ফলাফল হচ্ছে জাইগোট, তাহলে এটা হবে টুয়াইস এন। সহজ, একদম সহজ। এন এবং এন একসাথে মিলিত হলে এটাকে টুয়াইস এন বলবো। গেল। আচ্ছা এরপর যেটা তৈরি হবে এটাকে বলছি আমরা ওকিনেট। কেন? এটা হচ্ছে স্ফেরিক্যাল এবং নন মোটাইল জাইগোট, সেটা মোটাইল হয়ে যাচ্ছে, মোবাইল অথবা এটাকে আমরা বলবো মোটাইল, মানে এটা মুভ করতে পারবে, মোটাইল। কতক্ষণ পর? সেটা হচ্ছে 12 to 14 আওয়ার্স পর, আফটার 12 to 14 আওয়ার্স অফ ব্লাড ইনটেক। মানে যখন তোমাকে বাইট করলো এর 12 থেকে 14 ঘন্টা পরে গিয়ে এই ওকিনেটটা তৈরি হচ্ছে। আমরা যদি এখানে দেখি, খেয়াল করে দেখো এই যে এখানে জাইগোট হচ্ছে, জাইগোটটা যেরকম মোটাইল হচ্ছে এটাকে আমরা বলতেছি ওকিনেট। খেয়াল করো জাইগোটের পরে ওকিনেট তৈরি হচ্ছে, তাহলে এটা টয়েসেন। ওকিনেটটা কি হয়ে যাচ্ছে? এই যে মসকিউটোর যে ক্রপ থাকে, ক্রপের যে ওয়াল, সেই ওয়ালে গিয়ে একটা সিস্টের মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা বলি ওসিস্ট। তাহলে খেয়াল করো এটাকে বলা হয় ওসিস্ট। এই ওসিস্ট হচ্ছে টয়েসেন, তাই না? তাহলে আমার জাইগোট টয়েসেন, ওকিনেট এটা টয়েসেন, এবং ওসিস্ট এটাও কিন্তু টয়েস এন। এগুলো একটু জানতে হবে, হ্যাঁ এগুলো থেকে প্রশ্ন চলে আসে। ওকে, এবার দেখো ওসিস্টে কি হয়, এই যে নিউক্লিয়ার ডিভিশন হয়, তখন যে নিউক্লিয়াসগুলো তৈরি হয় এগুলো সবই হচ্ছে এন, এটা মনে রাখতে হবে। এই যে নিউক্লিয়ার ডিভিশন হলে এখানে যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলো এগুলো সবই হচ্ছে এন। এই নিউক্লিয়াসগুলো পরবর্তীতে সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস এর চারপাশে সাইটোপ্লাজম এভাবে মিলিত হয়ে তৈরি করে স্পোরোজয়েট। তাহলে স্পোরোজয়েট সবই হচ্ছে এন। তাহলে এখানে টয়েস এন কারা এবং এন কারা এটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে তোমরা ডেফিনেটলি এইটুকু বুঝছো কিনা যে নিউক্লিয়ার ডিভিশনের আগ পর্যন্ত তিনটা জায়গা, খেয়াল করে দেখো, একটা হচ্ছে জাইগোট, একটা হচ্ছে ওকিনেট, আর একটা হচ্ছে ওসিস্ট। এই তিনটা হচ্ছে টুয়াইস এন বা ডিপ্লয়েড। এটুকু মনে রাখলেই হবে, বাকি সবাই হ্যাপ্লয়েড, বাকি সবাই হ্যাপ্লয়েড। ঠিক আছে? তাহলে জাইগোট, ওকিনেট, ওসিস্ট এই তিনটা হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, বাকি সবাই হ্যাপ্লয়েড। তাহলে আলাদা করে হ্যাপ্লয়েড তোমাকে মুখস্থ করতে হবে না। আচ্ছা কারা কারা ডিপ্লয়েড এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু ইয়েস অর নো এটাতে জানাও। আচ্ছা এই কথাগুলোই আমার এখানে আবার আসছে, হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানাও। হ্যাঁ ভেরি গুড, 92% স্টুডেন্ট বলেছো, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখান থেকে আমরা জাস্ট দুইটা সংখ্যা শিখবো, সেটা হচ্ছে এই যে ওসিস্টের সংখ্যা, এটা থাকতে পারে 50 to 500। এই যে ক্রপের ওয়াল, এখানে 50 to 500 ওসিস্ট থাকতে পারে, এবং ওসিস্ট ম্যাচিউর হতে সময় লাগবে 10 to 20 ডেজ। গেল। আচ্ছা এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গেল। আচ্ছা একটা ওকিনেট যদি আমি দেখি, ওকিনেটের স্ট্রাকচার কি থাকে, এটা আমাদের আজমস্টারের বই থেকে নেওয়া। একটু মনে রাখবো, যেমন হচ্ছে এটা বাইলিয়ার্ড। বাইলিয়ার্ড কেন? এটা তো একটা সেল, তাই না? সেল হলে এটা বাইলিয়ার্ড হবে বাই ডেফিনিশন, এটা হতেই হবে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলতেছি। দেখো এইটার এই যে টিপের যে জায়গাটা আছে এটাকে বলা হচ্ছে
সাইটোস্টোম। সাইটো মানে সেল, আর স্টোম, স্টোম শব্দটা আসছে স্টোমা। স্টোমা মানে হচ্ছে কি বলা যায়, এটা ওপেনিং অথবা পোর, একটা ছিদ্র। ঠিক আছে, তাহলে দেখো সেলে যে ছিদ্র থাকবে তার নাম হয়ে যাবে সাইটোস্টোম। স্টোম মানে স্টোমা, যেমন আমাদের মুখে যে মুখে যে ছিদ্রটা থাকে এটাকে বলা স্টোমা, তাই না? এই যে মুখের এই ছিদ্রটা এটাকে বলা হয় স্টোমা। তাহলে সেলেও এরকম ছিদ্র থাকলে এটাকে বলা হচ্ছে সাইটোস্টোম। ঠিক আছে, গেল। আচ্ছা, এগুলো এত ইম্পর্টেন্ট না। এখানে থাকে মাইক্রোটিবিউল। বলো, এখানে মাইক্রোটিবিউল কেন থাকে? কারণ এটা তো হচ্ছে ওকিনেট, ওকিনেটকে তো মুভ করতে হয়, তো মুভমেন্টে সাহায্য করে হচ্ছে মাইক্রোটিবিউল। ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে কন্ট্রাক্টাইল এক্সপ্যান্ডিং। গেল। আচ্ছা, এরপর নিউক্লিয়াস লার্জ, নিউক্লিয়াসটা লার্জ এতটুকু জানবো। আচ্ছা, এবং এখানে একটা পিগমেন্ট থাকে, কেমন? এটা হচ্ছে ব্রাউন পিগমেন্ট, কিছু ব্রাউন পিগমেন্ট থাকে। এতটুকু জানলে আমার মনে হয় যথেষ্ট। তাহলে আমরা কি করবো, একদম ডেসক্রিপটিভ ওয়েতে মুখস্থ করবো না, আমরা কি পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, গেল। এবার তোমাদের জন্য একটা কুইজ আমরা একটু থ্রো করি। কুইজ 4, বলো বলো এটা বলো। একদম সহজ, একটু আগে আলোচনা করেছি, আমি আশা করব কেউ ভুল করবে না। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের সময় 10 সেকেন্ড, সবাই পার্টিসিপেট করো। হ্যাঁ, পার্টিসিপেট করো। হ্যাঁ, 100% স্টুডেন্ট এটা সঠিক আনসার দিয়েছে, ভেরি গুড। তাহলে এটা উত্তর হবে 50 to 500। আচ্ছা, স্পোরোগনি কি হচ্ছে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, আবার এখানে চলে আসছে। তাহলে স্পোরোগনি হচ্ছে স্পোর ফর্মেশন, তাই না? আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ওসিস্টের নিউক্লিয়াসের ডিভিশন হয়, আমরা ছবিতে দেখিয়েছি, এখান থেকে আর বলার দরকার নেই। 50 to 500 ওসিস্ট, এটা কিন্তু ক্রপের ওয়ালে থাকতে পারে। আচ্ছা, এখানে যে নিউক্লিয়ার ডিভিশন হয় এটাকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। এটাকে ডাবল স্টার দিয়ে রাখো। এটাকে বলা হচ্ছে পোস্ট পোস্ট জাইগোটিক মায়োসিস। এখানে যে নিউক্লিয়ার ডিভিশন এটাকে কি বলা হচ্ছে? পোস্ট জাইগোটিক মায়োসিস। আচ্ছা, আমরা একটু দেখি কারা ভালো করলো। আদনান, ফাহিম, নুসহাত, স্নেহা, সাবা, তোমরা ভালো করেছো, আমি একটু পাবলিশ করে দিই, সবাই একটু দেখো। আচ্ছা, কেন পোস্ট জাইগোটিক মায়োসিস, খেয়াল করে দেখো তো। এইটা এইটা হচ্ছে আমার জাইগোট, আর এই যে দেখো নিউক্লিয়ার ডিভিশনটা হচ্ছে জাইগোটের পরে ওকিনেট, উসিস্ট, এই উসিস্টে গিয়ে মায়োসিস হচ্ছে, ফলে দেখো 2 n হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে জাইগোট হচ্ছে, এরপরে ওকিনেট, এরপরে ওসিস্ট, ওসিস্টের নিউক্লিয়াসে মায়োসিস হচ্ছে। তাহলে এটা কি জাইগোট ফর্মেশনের আগে নাকি পরে? মায়োসিসটা হচ্ছে জাইগোট ফর্মেশনের পরে। যেহেতু জাইগোট ফর্মেশনের পরে গিয়ে মায়োসিস হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। তাহলে তোমরা পোস্ট জাইগোটিক মায়োসিস বুঝতে পেরেছো কিনা এটা আমাকে একটু ইয়েস অর নো এটাতে জানো, ইয়েস অর নো। এই জিনিসটা বুঝলে কিন্তু খুবই ভালো, হ্যাঁ, তাহলে একটু মনে রাখবো আমরা। আচ্ছা, এটা আমরা একটু জানো, ভেরি গুড। 95% স্টুডেন্ট বলেছে, তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার দেখো স্পোরোজয়েট ফর্মেশন। আচ্ছা, স্পোরোজয়েট ফর্মেশন কিছু বলা নাই, স্পোরোজয়েট কিভাবে তৈরি হলো কোনো দরকার নেই, আমরা জানি যে কতগুলো তৈরি হয়, 10,000। ওকে, এবং একটা ওসিস্টে এরকম 10,000, এবং একটা মসকিউটোর স্যালিভারি গ্ল্যান্ডে, এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে। হ্যাঁ, এবং যখন বাইট করে মসকিউটো তখন 10% বডিতে প্রবেশ করে। ঠিক আছে, এবং স্পোরোজয়েট 2 মান্থস স্যালিভারি গ্ল্যান্ড অফ মসকিউটোতে থাকতে পারে। এই তথ্যগুলো, নিউমেরিক্যাল ইনফরমেশনগুলো 100%, এইটার সমস্ত নিউমেরিক্যাল ইনফরমেশনগুলো 100%। আচ্ছা, অল্টারনেশন অফ জেনারেশন এটা কিভাবে হয় আমরা ছবিতে দেখি, খেয়াল করো। এই যে আমি বলছিলাম জাইগোট, ওকিনেট, ওসিস্ট, এরা সবাই হচ্ছে ডিপ্লয়েড, আর বাকি যা থাকবে সবাই হ্যাপ্লয়েড। তাহলে আমার মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট মনে রাখবো জাইগোট, ওকিনেট, ওসিস্ট, এরা হচ্ছে ডিপ্লয়েড, বাকি সবাই হ্যাপ্লয়েড। তাহলে এখানে অল্টারনেশন অফ জেনারেশন হয়, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, এভাবে হতে থাকে, তাই না? আচ্ছা, এবার সব এগুলো বর্ণনা দরকার নেই। সিগনিফিকেন্স অফ অল্টারনেশন অফ জেনারেশন আমি বলবো এটা জাস্ট রিডিং পড়ো, এটা মুখস্থ করার কিছু নাই, না পড়লেও চলবে। ডিফারেন্স কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি প্রসেসটা জানো তাহলে কিন্তু তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। যেমন স্যাররা মেইনলি যেটা দেয় সেটা হচ্ছে এই যেটা লাস্ট স্টেপ, এটা খুব ভালো করে পড়বা। তারপরে হচ্ছে গ্যামিট, এরপরে হচ্ছে রিপিটেশন অফ সাইকেল, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে আমাকে। আচ্ছা, ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া কিভাবে হয়, এখানে কিন্তু আগে সেই পড়াগুলো আমার এখানে চলে আসছে, খেয়াল করে দেখো। আচ্ছা, এখানে এই যে 6 ধরনের অ্যানোফিলিস তারা হচ্ছে ডিজিজ ট্রান্সমিশন করে, তাই না? আচ্ছা, যদিও অর্ধেক শুরুতে 7 ছিল, এরকম কনফিউজিং কিন্তু ইনফরমেশন থাকে। আচ্ছা, এখানে আসো গ্যামেটোসাইট কতদিন বাঁচে, 7 ডেজ, এখানে আমরা পড়েছি 7 to 10 ডেজ। আচ্ছা, এবার আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটার ক্ষেত্রে 30 to 60 ডেজ পর্যন্ত এটা বাঁচতে পারে। খেয়াল করো ফ্যালসিপারাম কেমন ছিল, এটা ছিল সিভিয়ার ম্যালেরিয়া, এজন্য এদের কিন্তু মানে বেঁচে থাকার ক্ষমতা অনেক বেশি, এরা অনেক বেশি সিভিয়ার ডিজিজ করতে পারে, এরা বডিতে অনেক দিন টিকে থাকতে পারে। হ্যাঁ, এজন্য এদের ক্ষেত্রে কিন্তু 7 দিন না, এরা ইভেন 30 to 60 ডেজ ক্যান সার্ভাইভ। যেহেতু ফ্যালসিপারাম এটা সিভিয়ার ম্যালেরিয়া করে, এটা ক্যান সার্ভাইভ লঙ্গার। ঠিক আছে, এটা অনেক দিন বেঁচে থাকতে পারে। আচ্ছা, এটা গেল। ইভেন বলছে 120 ডেজ, আপ টু 120 ডেজ, 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এটা দরকার নেই আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার আসো যেটা সেটা হচ্ছে কেন ম্যালেরিয়া পেশেন্টে অ্যানিমিয়া হয়, হোয়াই অ্যানিমিয়া, মানে ব্লাড কমে যাচ্ছে কেন। আচ্ছা, এইটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, বিশেষ করে এই যে দেখো এখানে খেয়াল করে, একটা হচ্ছে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, এবং লিভার স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে। লিভার স্প্লিন বড় হলে কি হবে তোমরা জানো, যে লিভার এন্ড স্প্লিনে আরবিসি ব্রেকডাউন হয়, যখন লিভার স্প্লিন বড় হয়ে যায় তখন আরবিসি ব্রেকডাউন বেশি হয়, এজন্য অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, আর ওই যে দুইটা শব্দ আমরা পড়ে আসছিলাম, লাইসোলেসিথিন আর হেমোলাইসিন। লাইসোলেসিথিন আসে স্প্লিন থেকে, হেমোলাইসিন আসে প্যারাসাইট থেকে, যেটা আমরা পিএইচ দিয়ে মনে রাখছিলাম, তাই না? তো সেই বিষয়টা আবার এখানে আসছে। ওকে, আচ্ছা, এবার সব কিভাবে কন্ট্রোল করবো, এটা জাস্ট 3 ভাবে করা যায়, এটুকু মনে রাখলেই হবে। এখানে খুব বেশি মানে মুখস্থ করার কিছু নাই। লার্ভা পিউপা, কিছু ফিশ যেগুলো লার্ভা পিউপাকে ধ্বংস করে, এগুলো একটু আমরা জানতে পারি, এটা একটা মুখস্থ করা। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো খুব বেশি দরকার নেই। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখো, কেন এই যে কুইনাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা সিনকোনা প্ল্যান্ট থেকে নেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেইন মেডিসিন ফর ম্যালেরিয়া, এটা কিন্তু পরীক্ষার সময় চলে আসে। আচ্ছা, এছাড়াও কিছু আলাদা ওষুধ ব্যবহার করা হয়, এই ওষুধগুলোর নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই অংশটা একটু মেমোরাইজ করতে হবে, কারণ স্যাররা দিয়ে দিতে পারে। আচ্ছা, গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে আর্টেমিসিন, ক্লোরোকুইন, এই ওষুধগুলো কিন্তু আর ম্যালেরিয়ার এগেইনস্টে ইফেক্টিভ হচ্ছে না, কারণ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ম্যালেরিয়া কিন্তু এই ওষুধগুলোতে মারা যাচ্ছে না। ঠিক আছে, এই বিষয়গুলো একটু মনে রাখতে পারো। আচ্ছা, ম্যালেরিয়ার ভ্যাকসিন, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ভ্যাকসিনটার নাম কি, এটা একটু জানতে পারো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা যে সংক্ষিপ্ত নাম দেখো, এটা কিন্তু মেডিকেল চলে আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভ্যাকসিন দেখো কয়টা ডোজ, 4টা ডোজ। আচ্ছা, তোমরা একটু বলতে পারবা যে আমরা গতকাল একটা করেছিলাম, একটা ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়, যার 4টা ডোজ ছিল, সেটার নাম কি, এটা কি বলতে পারবা? হ্যাঁ, এটা একটু টিচার ইনবক্সে জানাও। এরপর তোমাদের জন্য কুইজ। হ্যাঁ, ফাহিম খুব ভালো আছে দিয়েছো, কোন ডিজিজ আমরা দিতাম? ওয়াজাহাত, এইচআইভি কি কোনো ভ্যাকসিন আছে বলো? আচ্ছা, হ্যাঁ, রাহিম পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট কোন ডিজিজে দেওয়া হয়, কোন ডিজিজে এটা বলো? হেপাটাইটিস কি, হেপাটাইটিস বি, তাই না? হেপাটাইটিস বি, এখানে দেখো 4 ডোজ। ওকে, ভেরি গুড। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটা আনসারকে দ্রুত বলতে পারি, আমরা 10 সেকেন্ড সময় নিব। ঠিক আছে, তোমরা এই কুইজটা একটু অ্যানসার করো। আমাদের কুইজ 5। হ্যাঁ, ম্যালেরিয়ার মেইন ড্রাগ কি, খুবই সহজ, খুবই সহজ, একটু আগে আলোচনা করেছি আমরা। হ্যাঁ, তোমরা একটু পার্টিসিপেট করো। হ্যাঁ,
ভেরি গুড, ঠিক আছে, আমরা কুইজটাকে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা তোমাদেরকে দেখাবো তাহলে মেইন অ্যান্সার হচ্ছে কুইনাইন, তাই না? কুইনাইন হচ্ছে মেইন ওষুধ। আচ্ছা, এটা দেখো তো, একটু পার্টিসিপেট করো তোমরা যে ফার্স্ট ম্যালেরিয়া ভ্যাকসিনের নাম কি, আর হুইচ অফ দ্য ফলোইং সাইটোগনি শোজ দ্য সিম্পটম অফ ম্যালেরিয়া ফিভার। হ্যাঁ, এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, এটা দেখে অ্যান্সার বলতে পারি। আমরা নিজের বোর্ড দেখাচ্ছি, অগ্নি, অপ্সরা, শ্রুতি, মিম, শ্রেয়া। হ্যাঁ, শ্রেয়া, মিম, ওরা তো রেগুলার ভালো অ্যান্সার দেয়, ভেরি গুড, ঠিক আছে। এই দুটো একটা অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাও, কমা দিয়ে লিখবা, কমা দিয়ে লিখবা। হ্যাঁ, ফাহিম, হ্যাঁ, এক্সেলেন্ট ফাহিম। তাহলে ফাহিম একটা সঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা একটু অ্যান্সার করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু বলি, তাহলে এটার উত্তর হবে হচ্ছে মস্কিউরিক্স, আর এটার উত্তর হবে এরাইথ্রোসাইটিক। কেন বলতো? এরাইথ্রোসাইটিক সাইটোগনির মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেরোজয়েড, তাই না? এই মেরোজয়েড যখন ব্লাডে আসবে তখন কিন্তু এই যে সিম্পটম বলতে ফিভার আসবে, ঠিক আছে। প্রশ্নটা সিম্পটম আসতে পারে অথবা আসতে পারে ফিভার, এভাবে আসতে পারে। তাহলে এরাইথ্রোসাইটিক কেন? কারণ হচ্ছে যে মেরোজয়েডটা যে ব্লাডে আসে, একটু আগে আমি দেখাচ্ছিলাম, মেরোজয়েড ব্লাডে আসে, ফলে ডব্লিউবিসি থেকে পাইরোজেন আসে, পাইরোজেনটা ফিভার করে, ঠিক আছে, এই জন্য সাইন সিম্পটম পাওয়া যায়। আচ্ছা, এটা অ্যান্সার করে ফেলা দ্রুত। ল্যাটেন্ট পিরিয়ড ফর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আর ম্যালেরিয়া সেক্সুয়াল সাইকেল, এটা কোন হোস্টে হয়? দ্রুত অ্যান্সার করো, তোমাদের সময় 10 সেকেন্ড, সবাই দ্রুত অ্যান্সার করো। আদনান আবার অ্যান্সার করো, অগ্নি, মিম, ওয়াজাহাত, সিয়া, ফাহিম, সাভা, হ্যাঁ দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, তাহলে ফ্যালসিপারাম এটা সবচেয়ে কম হবে, তাই না? 8 to 15 ডেজ। আর যেখানে সেক্সুয়াল হয় সেটাকে আমরা বলি প্রাইমারি, তাহলে অ্যান্সার হবে সিবি। হ্যাঁ, সিবি, অক্ষরা সঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এখন একটা নামাজের জন্য ব্রেক নিয়ে ফেলি ফর 8 মিনিট ব্রেক। ব্রেকার পর ফিরে এসে আমরা বায়োটেকনোলজি এই চ্যাপ্টারটা করবো, কেমন? মেডিকেল সিলেক্টেড জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা শুধু সেটুকু জেনে নিয়ে যে চাষ হয়, চাষটা কেমন হয়? ম্যাক্সিমাম উদ্ভিদই তো হচ্ছে গ্রিন, এই জন্য এটাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি, ঠিক আছে, গেল। তাহলে ওখানে আমরা যে অ্যাকোয়াটিক বা মেরিনে যেটা ব্যবহার করি, এরপরে আসা হচ্ছে গ্রিন। গ্রিন কি খেয়াল করো? এগ্রিকালচার, কৃষি, আমরা যে বিভিন্ন কৃষিজাত পণ্য তৈরি করি, তাহলে আমাদের মাটিতে যে চাষ হয়, চাষটা কেমন হয়? ম্যাক্সিমাম উদ্ভিদই তো হচ্ছে গ্রিন, এই জন্য এটাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি। আচ্ছা, এরপরে হচ্ছে রেড এন্ড হোয়াইট। রেড এন্ড হোয়াইট, রেড এন্ড হোয়াইট কি? এটা হচ্ছে মেডিকেল সেক্টর। কিভাবে মনে রাখবো? দেখো, ডাক্তাররা কিন্তু সাদা অ্যাপ্রন পরে, তাই না? হোয়াইট। আচ্ছা, এবার রক্ত নিয়ে কাজ, তাই না? মেডিকেলে কি রক্ত নিয়ে কাজ করতে হয়, তাহলে এটা হচ্ছে রেড, রক্তের রং হচ্ছে লাল, এই জন্য রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে মেডিকেল সায়েন্স আমরা ইউজ করি। এই আচ্ছা, ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি আমি বলবো এটা নট ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট। তুমি কি করবা? এটা জাস্ট একটা রিডিং দিবা। হ্যাঁ, এখান থেকে আসলে ওভাবে প্রশ্ন হয় না, তুমি একবার একটু রিডিং দিয়ে জিনিসটা খেয়াল করবা যে জিন টেকনোলজিতে, ঠিক আছে, এটাতে এভাবে বায়োটেকনোলজি ইউজ হয়, এনজাইম টেকনোলজিতে, ঠিক আছে, এভাবে বায়োটেকনোলজিটা ইউজ হয়। এগুলো মুখস্থ করতে গেলে তোমার পড়া শেষ হবে না, আর এখান থেকে তো প্রশ্ন ওভাবে আসে না। একবার জাস্ট রিডিং দিবা, ঠিক আছে। আমি এগুলো ধরে ধরে তোমাকে পড়ানোর মনে করি না এটা খুব তোমার জন্য স্মার্ট লার্নিং হবে, ঠিক আছে, কোনো প্রয়োজন নাই। আচ্ছা, একইভাবে মেডিকেল সায়েন্স, এইটা তুমি মনে রাখবা। কেন? মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন করাটা তাদের জন্য সহজ। তাহলে মেডিকেল সায়েন্সের যে পয়েন্টগুলো আছে, 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্ট আমি আলাদা করে মনে রাখবো, শব্দ মনে রাখবো, কেমন? যেমন ওখানে অ্যান্টিবডি, ইন্টারফেরন, ইনসুলিন, গ্রোথ হরমোন, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর, অ্যান্টিজেন, হরমোন, ভিটামিন। তাহলে এভাবে শব্দ মনে রাখবো, তাহলে আমার জন্য মনে রাখা সহজ হবে। বাকিগুলো আমার প্রয়োজন নেই, কেমন? আচ্ছা, তোমাদের এখানে একটা প্রশ্ন এসেছে, দেখো খুব সহজ। ভ্যাকসিন তৈরি হয় কিসের মাধ্যমে? আচ্ছা, বলো, ভ্যাকসিন তৈরি হয় কিসের মাধ্যমে? হ্যাঁ, ফাহিম আনসার করে ফেলেছে, তাহলে বোঝা যাচ্ছে আমরা বায়োটেকনোলজি পড়তেছি, তাহলে ভ্যাকসিন তৈরি হয় বায়োটেকনোলজির মাধ্যমে। খুব সহজ প্রশ্ন, দেখো মেডিকেল কিন্তু খুব কঠিন আসে না। আচ্ছা, বায়োটেকনোলজি এখানে শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো মেডিট্রিক্সে এটা বর্ণনা করা আছে, সেটা হচ্ছে টিস্যু কালচার, ঠিক আছে, টিস্যু কালচারের বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে কিন্তু বায়োটেকনোলজি স্পেশাল নাম না, তোমরা এখানে একটু উপরে আমি লিখে দিই, এটা হচ্ছে টিস্যু কালচার। বায়োটেকনোলজি একটা পার্ট টিস্যু কালচার, তো সেই টিস্যু কালচারের কিছু স্পেশাল নেম আছে, সেটা দেখো। একটা হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে ছোট, প্রোপাগেশন। তাহলে এখানে কি হয়? এটা ল্যাবরেটরিতে ছোট ছোট জিনিস নিয়ে কাজ করে, তাই না? একটা সেলের স্ট্রাকচার, ডিএনএ, এগুলো নিয়ে কাজ করে। এটা তো অনেক ছোট জিনিস, এজন্য এটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। আচ্ছা, এবার আসলে এটাকে বলা হচ্ছে ক্লোনিং। তোমরা জানো ক্লোনিং করা হয়, তাই না? একটা সেল থেকে হুবহু আইডেন্টিক্যাল আরেকটা সেল তৈরি করা, এটাকে বলা হয় ক্লোনিং। তাহলে ক্লোনিং টেকনোলজি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন ভিট্রো কালচার, লিখবা। ইন ভিট্রো মানে হচ্ছে আউটসাইড বডি, এই শব্দটা অবশ্যই জানতে হবে তোমাদের। তাহলে ইন ভিট্রো, আর আরেকটা শব্দ যেটা আছে সেটা হচ্ছে ইন ভাইভো। ইন ভাইভো মানে হচ্ছে ইনসাইড, ইনসাইড বডি। তাহলে দেখো খেয়াল করে, টিস্যু কালচার এটা কি বডির ভিতরে করা হয় নাকি ল্যাবরেটরিতে করা হয়? এটা কিন্তু ল্যাবরেটরিতে করা হয়। যেহেতু ল্যাবরেটরিতে করা হয়, এজন্য এটাকে আমরা বলবো আউটসাইড বডি কালচার, যেটাকে আমরা বলি ইন ভিট্রো, ইন ভিট্রো কালচার। তাহলে এই নামগুলো কেন এরকম হয়েছে এটা কিন্তু জানতে হবে। আচ্ছা, এবার আসো, যেটা ফাদার অফ টিস্যু কালচার, ওনার নাম হচ্ছে হ্যাবারল্যান্ড। পুরো নাম তুমি জানতে পারো, গটিলেন হ্যাবারল্যান্ড, আমি হ্যাবারল্যান্ড মনে রাখলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মর্গ্যান। মর্গ্যান বলেছেন যে কিছু সেল আছে যাদের যাদের কি আছে, একটা পাওয়ার আছে যে তারা সেখান থেকে নতুন করে একটা প্ল্যান্ট, ওই সেলগুলা র্যাপিডলি ডিভাইডিং হয় এবং সেগুলো থেকে নতুন করে প্ল্যান্ট তৈরি করা যায়। তো এই যে লিভিং প্ল্যান্টের সেলগুলা, তাদের যে অ্যাবিলিটি আছে যে একটা সেল থেকে মাল্টিপল সেল এবং সেখান থেকে নতুন একটা প্ল্যান্ট তৈরি হবে, এই যে অ্যাবিলিটি, একটা সেলের যে অ্যাবিলিটি, এটাকে বলা হচ্ছে টটিপটেন্সি। এটাকে বলা হচ্ছে টটিপটেন্সি। তাহলে যে কোনো একটা সেল থেকে যে একটা প্ল্যান্ট হচ্ছে, তাহলে ওই সেলের হ্যাজ দ্য অ্যাবিলিটি টু গ্রো অ্যাজ এ প্ল্যান্ট। এভরি সেল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু গ্রো অ্যাজ এ প্ল্যান্ট। এই অ্যাবিলিটিকে বলা হচ্ছে টটিপটেন্সি, ঠিক আছে। আমরা বলি না যে পটেনশিয়ালিটি আছে এর মধ্যে, ওইরকম বিষয়। তাহলে একটা সেলের যে পটেনশিয়ালিটি আছে একটা প্ল্যান্টে পরিণত হয়, যে আমরা বলি যে আজকের দিনের শিশু আগামী দিনের পিতা, তাই না? ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। তাহলে একটা সেলের মধ্যে কিন্তু ঘুমিয়ে আছে একটা প্ল্যান্ট বা উদ্ভিদ হওয়ার ক্ষমতা, ঠিক আছে। তাহলে এই ক্ষমতাটাকে বলা হচ্ছে টটিপটেন্সি। এটাকে ব্যাখ্যা করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে মর্গ্যান। এটা জানতে পারো, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে
প্ল্যান্টের কোন জায়গাগুলো সেল ডিভিশন হয় দেখো খেয়াল করে। একটা হচ্ছে এপিকাল বার্ড, তোমরা জানো যে গাছে কুড়ি থাকে, আমরা বাংলায় বলি কুড়ি। তাহলে ওই একদম টপে যে কুড়িগুলো থাকে এটাকে বলে এপিকাল বার্ড। আচ্ছা, আমি যদি একটু ছবি এঁকে দেখাই তোমাদের, সেটা হচ্ছে এটা হলো প্ল্যান্ট। হ্যাঁ, এখানে যে কুড়ি থাকে এটাকে বলা হচ্ছে এক্সিয়াল বার্ড, এক্সিয়াল বার্ড। এখানে যে কুড়ি থাকে এটাকে বলে এক্সিয়াল বার্ড। কিন্তু একদম টপে যে কুড়িটা থাকবে এটাকে আমরা বলবো এপিকাল বার্ড, অ্যাপেক্স। তবে অ্যাপেক্স মানে একটা বই আছে তোমরা জানো, অ্যাপেক্স মানে টপ, যেমন এটা হচ্ছে অ্যাপেক্স। ওকে, এই জায়গাটাকে আমরা বলবো অ্যাপেক্স, অ্যাপেক্স মানে টপ, সর্বোচ্চ চূড়া, পিক, ঠিক আছে, পিক। আচ্ছা, এরপর আসো ইয়াং লিভস, এগুলোতে হতে পারে। ওকে, আচ্ছা এবার আসো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বলা আছে, সেটা হচ্ছে আমরা যে পার্ট অফ দ্য প্ল্যান্ট, মাদার প্ল্যান্টের যে পার্টটাকে কালচার করি, টিস্যু কালচার, সেটাকে বলা হচ্ছে অফ মাদার প্ল্যান্ট, এটাকে বলা হচ্ছে এক্স প্ল্যান্ট। তাহলে পার্ট অফ দ্য মাদার প্ল্যান্ট যেটাকে আমরা কালচার করি এটাকে বলা হচ্ছে এক্স প্ল্যান্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই প্ল্যান্টের অংশটা কি করতেছি আমরা, কেটে ফেলতেছি, কেটে আমরা সেটাকে কালচার করি, তাহলে এটাকে বলা হচ্ছে এক্স প্ল্যান্ট, তোমরা জানো। আচ্ছা এবার আসো যে নতুন প্ল্যান্টগুলো তৈরি হয় এটাকে বলা হচ্ছে প্ল্যান্টলেট, মানে ছোট প্ল্যান্ট। হ্যাঁ, গাছ, ছোট গাছ, এটাকে বলা হচ্ছে প্ল্যান্টলেট। তাহলে এক্স প্ল্যান্ট থেকে যে প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে প্ল্যান্টলেট, মানে ছোট গাছ, স্মল প্ল্যান্ট। বুঝছো, প্ল্যান্টলেট মানে কি, এটা লিখো, প্ল্যান্টলেট মানে হচ্ছে স্মল প্ল্যান্ট। হ্যাঁ, প্ল্যান্টলেট মানে হচ্ছে স্মল প্ল্যান্ট। ওকে, আচ্ছা এবার আসো এখানে কালচার মিডিয়ামে কিছু আছে, ক্যারেক্টারিস্টিক আছে, যেমন কত টেম্পারেচার রাখতে হয়, 160 ডিগ্রি টু 180 ডিগ্রি সেলসিয়াস ফর 1 to 2 আওয়ার, এটা জানতে পারো। আচ্ছা এরপরে কি কি জিনিস লাগে, এত ইম্পর্টেন্ট না, আমি ওই টেম্পারেচারটা মনে রাখবো। তাহলে আমি যে জিনিসগুলো মার্ক করলাম এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, টিস্যু প্ল্যান্ট কালচার, আবারও সেই বিষয়গুলো আসছে যেগুলো আমি একটু আগে দেখালাম। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে হ্যাবারল্যান্ড, এক্স প্ল্যান্ট। হ্যাঁ, তাহলে এক্স প্ল্যান্ট, হ্যাবারল্যান্ড, যেটা আমি একটু আগে দেখালাম, ইন ভিট্রো কালচার, দেখো এই বিষয়গুলো কিন্তু অলরেডি বলে ফেলেছি। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু জেনে নিব। আচ্ছা এবার সব টিস্যু কালচার, এটা ল্যাবরেটরিতে কিভাবে করা হচ্ছে, প্রয়োজন নেই। হ্যাঁ, নেসেসারি ইকুইপমেন্ট কি কি লাগে, হ্যাঁ এগুলো আসলে এভাবে প্রশ্ন আসে না। তো একবার রিডিং দিতে পারো যদি তোমার সময় থাকে, আর না হলে আমি যেটা বলছি প্রথমে আমরা রেড মার্ক সব করে ফেলবো, সময় থাকলে এগুলো একটু রিডিং করতে পারো। হ্যাঁ, দরকার নেই। আচ্ছা এরপরে আসলে জাম্প ফ্রি এনভায়রনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জাম্প ফ্রি হওয়াটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নতুন যে প্ল্যান্ট আমরা তৈরি করবো সেটা যদি জাম্প থাকে তাহলে প্ল্যান্টটা গ্রো করবে না, বা আমরা তো কোনো ভেজাল উদ্ভিদ তৈরি করবো না, বা একটা জীবাণুযুক্ত উদ্ভিদ আমরা তৈরি করতে চাই, আমরা চাই এমন একটা প্ল্যান্ট যেটা কোনো জীবাণু থাকবে না, তাহলে তো সেখান থেকে আমরা খুব ভালো মানে খাবার থেকে শুরু করে ফল বা আদার্স, হ্যাঁ সেটা আমরা পাবো, তাই না? এই জন্য জীবাণুমুক্ত বা জাম্প ফ্রি অবশ্যই হতে হবে। আচ্ছা এখন আসলে কালচার মিডিয়াম, যে মিডিয়াম মানে ল্যাবরেটরিতে যেখানে প্ল্যান্টটাকে গ্রো করা হয় ওই মিডিয়ামকে বলা হয় কালচার মিডিয়াম। তাহলে কালচার করা হয় যে মিডিয়ামে, এটার নাম কালচার মিডিয়াম। ওকে, এই কালচার মিডিয়ামে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে 160 to 100 180 ডিগ্রি সেলসিয়াস, এটাতে 1 to 2 আওয়ার রাখতে হয়। এটা আমরা একটু আগে দেখেছি, ওটা আবার বইতে আছে, এটা আমরা মনে রাখবো। আর এখানে যে অ্যালকোহলের পার্সেন্টেজ, যে 95% অ্যালকোহল ইউজ করা হয়, এগুলো ইনফো বলার কিছু নাই। আচ্ছা কি কি করা যায়, টাইপ অফ টিস্যু কালচার, আমার কাছে মনে হয় এটা রিডিং করবা জাস্ট। হ্যাঁ, মানে প্ল্যান্টের যে জায়গাগুলো থেকে কালচার করা যায় সেগুলোই হচ্ছে টাইপ অফ টিস্যু কালচার, ঠিক আছে? যেমন এই যে বার্ড কালচার, এক্সিলারি বার্ড, মেরিস্টেম, তাই না? কিছু সেল আছে যেখান থেকে, যেটাকে বলা হয় মেরিস্টেম, এখান থেকে প্ল্যান্ট তৈরি করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। যে মাইক্রো প্রপাগেশন কিন্তু টিস্যু কালচারের আরেক নাম, ঠিক আছে? তারপরে ক্যালাস কালচার, ক্যালাসটা কি আমরা একটু ছবিতে দেখাবো তোমাদের, এই মোটামুটি করা যায়। আচ্ছা তারপরে হচ্ছে সিলিং প্রোডাকশন, সোমাটিক এমব্রায়োজেনেসিস, হ্যাঁ এরকম কিছু নাম আছে। তারপর পোরাক কালচার, তাই না? অ্যান্থার, এটা থাকে হচ্ছে মেল প্ল্যান্টে, মেল প্ল্যান্টে অ্যান্থার থাকে ফ্লাওয়ারে, সেই ফ্লাওয়ারের অ্যান্থার থেকে আমরা কালচার করতে পারি। জাস্ট একটু রিডিং দিয়ে মনে রাখবা যে এগুলো করা যায়, কিন্তু এগুলো মুখস্থ করার দরকার নেই, কেমন? আচ্ছা এরপর হচ্ছে স্টেপস। আচ্ছা স্টেপসের ওই যে টিস্যুটা আমরা নিই এটাকে বলা এক্সপ্ল্যান্ট, এটা জানাই যথেষ্ট। বাকি এই যে স্টেপের নাম এটা কিন্তু দরকার নেই, নো নিড, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা এবার আমি একটু প্রসেসটা দেখাই তোমাদের, তাহলে খেয়াল করো প্ল্যান্টের একটা অংশ নিলাম, যে অংশটা আমরা নিলাম এটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা নিয়ে নিলাম একটা মিডিয়ামে, এই মিডিয়ামকে বলা হচ্ছে কালচার মিডিয়াম। এই মিডিয়ামকে বলা হচ্ছে কালচার মিডিয়াম। আচ্ছা এখন কালচার মিডিয়ামে যখন আমি টিস্যু নিলাম, এই টিস্যুটা দেখো ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল। এই যে এই বড় টিস্যুটাকে আমরা বলতেছি ক্যালাস, মানে সেল ডিভিশন হয়ে একটা টিস্যু তৈরি করলো, বড় একটা টিস্যু, লার্জ টিস্যু, এটাকে আমরা বলতেছি ক্যালাস। আচ্ছা গেল, এই ক্যালাস থেকে কি হবে, ক্যালাস থেকে মাল্টিপল অনেকগুলো প্ল্যান্ট তৈরি করা যাবে, এই প্ল্যান্টগুলোকে বলা হচ্ছে প্ল্যান্টলেট। একটু আগে আমরা দেখেছি প্ল্যান্টলেট, এই ছোট ছোট প্ল্যান্টকে বলা হচ্ছে প্ল্যান্টলেট। আচ্ছা এরপরে কি করবো, এটা আরেকটা মিডিয়ামে দিলাম, পরে কি হলো রুট, তাই না? মূল তৈরি হচ্ছে, এই রুটটাকে পরবর্তীতে আমি দিলাম টবে, টব দেখো টবে রাখলাম, পরবর্তীতে কি দিলাম, ন্যাচারাল এনভায়রনমেন্টে দিলাম, শেষ। তাহলে দেখো আমরা এই যে এক্সপ্ল্যান্ট, এই টিস্যু থেকে আলটিমেটলি একটা প্ল্যান্ট পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে টিস্যু কালচার প্রসেসের বিভিন্ন বিষয়। এগুলো বুঝে লাভ নাই, আমরা এখান থেকে কিছু ইনফো আমাদের মনে রাখতে হবে। সেগুলো কি, সেগুলো হচ্ছে যে কালচার মিডিয়ামের কিছু বৈশিষ্ট্য আছে যেখানে কি কি থাকবে। তাহলে এই অংশটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একদম আমাকে মুখস্থ রাখতে হবে। খেয়াল করে দেখো এখানে কিছু বেশি লাগে যে এলিমেন্ট, এটা বলে ম্যাক্রো এলিমেন্টস, কিছু কম পরিমাণে লাগবে, এটাকে বলবো মাইক্রো এলিমেন্টস। ভিটামিন লাগবে, সুক্রোজ লাগবে, ফাইটো হরমোন। খেয়াল করে দেখো ফাইটো, ফাইটো মিন্স কি, ফাইটো মানে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট, তাহলে প্ল্যান্টের যে হরমোন লাগবে এটাকে আমরা বলবো ফাইটো হরমোন। ওকে, এগুলো লাগবে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে লাগবে আগার, আগারও একটা কম্পোনেন্ট যেটা লাগে। আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখো এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা মিডিয়ামে কিছু ফান্ডামেন্টাল মানে মাস্ট টু হ্যাভ, ফান্ডামেন্টাল মানে কি, এটা একটু খালি লিখবা। ফান্ডামেন্টাল মানে হচ্ছে মাস্ট টু হ্যাভ, মানে অবশ্যই থাকতে হবে, এরকম যে অংশগুলো থাকতেই হবে, ফান্ডামেন্টাল কম্পোনেন্টস, এটাকে বলা হচ্ছে বেজাল মিডিয়াম। তাহলে কালচার মিডিয়ামে যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস থাকতেই হবে সেগুলো দিয়ে যদি আমি কোনো কালচার মিডিয়াম তৈরি করি এটাকে বলা হচ্ছে বেজাল মিডিয়াম। মানে এই কম্পোনেন্টগুলো যদি না থাকে তাহলে কিন্তু আসলে টিস্যু কালচার করা যাবে না। একটা যদি কম থাকে অথবা অ্যাবসেন্ট থাকে তাহলে টিস্যু কালচারটা ভালো হবে না। এজন্য ওই ধরনের মিডিয়াম যেখানে মিনিমাম যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস গুলো দরকার সেগুলো আছে, এটাকে আমরা বলি বেজাল মিডিয়াম, ঠিক আছে? আচ্ছা গেল, এটা পিএইচ কত রাখতে হবে দেখো খেয়াল করে, এটা একটু মনে রাখতে হবে 5.5 to 5.8, এটা একটা নিউমেরিক্যাল ইনফরমেশন যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা আসো স্টেরিলাইজেশন করব কিভাবে, যে যন্ত্রতে করা হয় এটা স্যারেরা খুব পছন্দ করে, এটাকে অটোক্লেভ বলে। কেন মেডিকেল কিন্তু আমরা এই যে অটোক্লেভ এই যন্ত্রটা ইউজ করি, এজন্য স্যারেরা এটা প্রস্তুত করে। আচ্ছা টেম্পারেচার 121 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে 15 পাউন্ড, সময় হচ্ছে 20 মিনিট। এই প্রত্যেকটা শব্দ আমাকে জানতে হবে, ওয়ার্ড জানতে হবে, সংখ্যা জানতে হবে। গেল, এরপর হচ্ছে ক্লাস ফরমেশন। আচ্ছা ক্লাস ফরমেশনের জন্য দেখো কিছু লাইটের বিষয় আছে, কত লাইট, এই যে 3000 to 5000, অথবা আরেক জায়গায় বলছে 1000 to 3000, যে কোনো একটা অ্যানসার করবা, অসুবিধা নেই। তুমি প্রথমে 3000 to 5000 এটা অ্যানসার করবা, এটা অপশনে না থাকলে 1000 to 3000 এটা অ্যানসার করবা। আচ্ছা টেম্পারেচার কত লাগবে, 70 to 20 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো ক্যালাস ফরমেশন, এই ক্যালাস ফরমেশন, ক্যালাসটা আমি একটু দেখি, এই যে এই টিস্যুকে বলা হচ্ছে ক্যালাস, তাই না? তাহলে এটাতে লাগবে হচ্ছে 17 to 20 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো আমার স্টেরিলাইজেশন এখানে কিন্তু টেম্পারেচার ডিফারেন্ট, এটা কিন্তু 121 ডিগ্রি সেলসিয়াস। এগুলো একটু খেয়াল করে অ্যানসার করতে হয়, হ্যাঁ কেমন? আচ্ছা গেল, এরপর যে রিলেটিভ হিউমিডিটি 70 to 75%, এগুলো সব মুখস্থ কথা, কিছু বলা নেই। আচ্ছা ক্যালাস কি জিনিস বলে দিলাম, যে নরমালি আমরা এক্সপ্লেইন নিলাম, এটাকে কালচার মিডিয়ামে নিলাম, কালচার মিডিয়ামে নিলে কি হবে, একটা হচ্ছে টিস্যু তৈরি হবে, তাই না? মাল্টিপ্লিকেশন হয়ে সেল ডিভিশন হয়ে একটা টিস্যু তৈরি হবে, এটাকে বলা হচ্ছে ক্যালাস। আচ্ছা বাকিগুলো একদমই দরকার নেই। আচ্ছা এখন আসো অ্যাপ্লিকেশন, এগুলোকে মুখস্থ করা মানে পড়া, যেটা তোমাকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে এই যে দেখো এই পদ্ধতিতে আমরা কি করতে পারি,
সিডস ক্যান নট বি প্রোডিউসড। কিছু প্ল্যান্ট আছে যেগুলোতে আসলে সিড থাকে না, আমরা জানি সিড থেকে পরবর্তী প্ল্যান্ট হয়। তাহলে যেগুলো সিডলেস, যেগুলোতে সিড হয় না, সেগুলো পরবর্তীতে আমরা জেনারেশন কিভাবে তৈরি করব? তাদের জন্য আমরা কিন্তু এই বায়োটেকনোলজি বা এই যে টিস্যু কালচার টেকনোলজি ইউজ করতে পারি। তোমাকে এই উদাহরণটা জানতে হবে। কি সেটা? ফুজা, এটা একটা প্ল্যান্ট। তারপর হচ্ছে ব্যানানা, যেটাকে আমরা বলি সাগরকলা। এগুলো কিন্তু আমরা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে পারি। এটা আসতে পারে। আচ্ছা গেল। আচ্ছা এবার খেয়াল করে দেখো, একটা হচ্ছে আমরা টিস্যু কালচার কি করি? টিস্যু কালচার করি হচ্ছে একটা প্ল্যান্টের টিস্যু নিলাম, যেটা বলছি এক্স প্ল্যান্ট। তো এখান থেকে যখন আমরা নতুন একটা কিছু প্ল্যান্ট বা তৈরি করব, তাদের ক্যারেক্টারিস্টিক্স হবে যে মাদার প্ল্যান্টটা ছিল তার মতো। এই যে প্রসেসটা, এইটাকে আমরা বলি মাইক্রো প্রোপাগেশন। কিছুই না, মাইক্রো প্রোপাগেশন মিন্স টিস্যু কালচার। মিন্স টিস্যু কালচার মানে এই প্রসেসে আমরা যে নতুন প্ল্যান্ট, নিউ প্ল্যান্ট তৈরি করব, এই নিউ প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মাদার প্ল্যান্টের মতোই হবে। কারণ যে ক্লোনিং এর মতো একই রকম, কারণ মায়ের সেল নিয়ে তো আমরা করতেছি, এজন্য সেম ক্যারেক্টারিস্টিক্স হবে। এজন্য এই টিস্যু কালচারের আরেকটা নাম হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। আর মাইক্রো মানে ছোট, আমরা এখানে কিন্তু সেল অথবা সেল অর্গানেলি, ডিএনএ এগুলো নিয়ে কাজ করি, তাই না? তাহলে এজন্য এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে ছোট ছোট বিষয় নিয়ে আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটা অ্যানসার করো দেখি। কুইজ 6। হ্যাঁ বলো, হেলদি টিস্যু সিলেক্টেড ফর টিস্যু কালচার, এটা কি বলা হয়? এটা খুব সহজ, এটা কেউ ভুল করবে না, ভুল করলে ম্যাক হবে। আচ্ছা এখন পর্যন্ত যারা অ্যান্সার করেছো ভেরি গুড, কিন্তু একজন কারণ ভুল করলো আমি বুঝলাম না। আচ্ছা আমাদের 93% স্টুডেন্ট তারা সঠিক অ্যান্সার দিয়েছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে এক্সপ্ল্যান্ট, তাই না? একটু আগে আলোচনা করা হলো। আচ্ছা এই ছবিটা খুবই ক্লামজি, হ্যাঁ ওভাবে আমাদের মুখস্থ করার দরকার নেই। সেটা হচ্ছে টিস্যু কালচারে কি কালচার করা যায়, এটা জাস্ট একবার রিডিং দিবা, রিডিং, ঠিক আছে? আমি রিডিংকে সংক্ষেপে আর লিখবো, এগুলো কিন্তু বসে বসে মুখস্থ করা যাবে না। তুমি এগুলো যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু তোমার পড়াটা কমপ্লিট করতে পারবে না। এটা জাস্ট রিডিং দিবা, হ্যাঁ এগুলো কালচার করা যায়, ওকে ডান, ঠিক আছে আসলে পারবো, ঠিক আছে? এটা মুখস্থ করা যাবে না। আচ্ছা আমরা দেখি কে ভালো করলো লিডারবোর্ড, তাহলে নুসরাত, সাবা, স্নেহা, অপসরা এবং বকিয়ার, ঠিক আছে ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট ফিউশন। তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ধরো এটা একটা সেল, হ্যাঁ এই সেলের নিউক্লিয়াস থাকবে, আবার ধরো এটা আরেকটা সেল, ওই সেলের কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে। এখন যদি আমরা একটা করি সেটা হচ্ছে নিউক্লিয়াস বাদ দিয়ে তুমি চিন্তা করো যে এখানে কি থাকে, এখানে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম আমরা এই দুইটা সেলকে যদি যুক্ত করে ফেলি, একসাথে যুক্ত করে ফেলি, তখন কি হবে? আচ্ছা এটা ফলাফলটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে ধরো এই যে দুইটা সেলের সাইটোপ্লাজমকে আমি যুক্ত করে দিলাম, তখন জিনিসটা এরকম হয়ে যাবে না? এই যে নিউক্লিয়াস এখানে, এখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম গুলো একসাথে এভাবে যুক্ত হয়ে গেল, ঠিক আছে? এই তাহলে এইটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা এখানে দেখো এটা বলছে যে প্রোটোপ্লাস্ট ফিউশন, খেয়াল করে দেখো। আচ্ছা তাহলে এটা যে আমরা বলি সোমাটিক সোমাটিক হাইব্রিড, কি হয়? যেটা হচ্ছে ফিউশন অফ প্রোটোপ্লাস্ট, যেখানে দুইটা সেলের প্রোটোপ্লাজম একসাথে হয়, দুইটা সেলের প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম গুলো একসাথে হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি, এই ছবিটা খেয়াল করো, এটাকে আমরা বলতে পারি সোমাটিক হাইব্রিড। ওকে আচ্ছা এখন প্ল্যান্টের ক্ষেত্রে দেখো খেয়াল করে, শুধু সাইটোপ্লাজম, আমরা দুইটা সেলের সাইটোপ্লাজমকে মিল করতে পারি, এটাকে বলতে পারি আমরা সাইব্রিড, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় সাইব্রিড। তাহলে সাইটোপ্লাজম, দুইটা সেলের সাইটোপ্লাজমকে যখন আমরা একসাথে করে দিলাম, তখন এটাকে আমরা বলবো সাইব্রিড। সাইটোপ্লাজম প্লাস হাইব্রিড। সাইব্রিড মানে কি? সাইব্রিড মানে হচ্ছে সাইটোপ্লাজম হাইব্রিড, একসাথে আমরা সংক্ষেপে বলতেছি সাইব্রিড। ওকে আচ্ছা এখন গেল, তাহলে দুইটা সেলেরই কিছু ক্যারেক্টারিস্টিক্স এটা কিন্তু থাকবে। আচ্ছা এখন দেখো এইটা মেডিকেল আসছে, সেটা হচ্ছে পটেটো এবং টমেটো, এদের সাইটোপ্লাজমকে মিলে দিলাম, মিলে যখন নতুন প্ল্যান্ট তৈরি করব তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স পটেটোর মতো থাকবে, কিছু থাকবে হচ্ছে টমেটোর মতো। তো এদেরকে একসাথে বলা হচ্ছে, দেখো পটেটো প্লাস টমেটো একসাথে বলা হচ্ছে পমাটো, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে সাইটোপ্লাজম হাইব্রিড করে আমরা একটা প্ল্যান্ট, নতুন প্ল্যান্ট তৈরি করতে পারি পটেটো এবং টমেটো মিলে, সেটাকে বলা হচ্ছে পমাটো, নামের সাথে মিল আছে। আচ্ছা এবার মেডিসিন কালচার। মেডিসিন কালচারের সুবিধা যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ডিজিজ ফ্রি, তার মানে হচ্ছে এটা নো জার্ম, এখানে কোনো জীবাণু থাকে না, ঠিক আছে? আচ্ছা গেল, আসো এবার আসো হ্যাপ্লয়েড প্ল্যান্ট তৈরি। আচ্ছা খেয়াল করে দেখো, আমাদের প্ল্যান্টের যে থাকে তোমার হচ্ছে মেল স্ট্রাকচার, যেটাকে আমরা বলি অ্যান্থার, সেখানে থাকে হচ্ছে পোলেন, তাই না? পোলেন বা অ্যান্থার। তো এখানে কি হয়, এটা হচ্ছে এন, অথবা যেটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। তাহলে পোলেন বা অ্যান্থার এগুলো হচ্ছে কি হ্যাপ্লয়েড, হ্যাঁ মানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে এখান থেকে যদি তুমি প্ল্যান্ট তৈরি করো তাহলে সেটা হবে হ্যাপ্লয়েড প্ল্যান্ট। তাহলে দেখো কোনো প্ল্যান্টের পোলেন থেকে তুমি যদি প্ল্যান্ট তৈরি করো তাহলে ওই প্ল্যান্টটা হবে হ্যাপ্লয়েড, এটাকেই বলা হয় হ্যাপ্লয়েড প্ল্যান্ট, তাহলে প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড প্ল্যান্ট। আচ্ছা খেয়াল করে দেখো কোন কোন উদ্ভিদে করা হয়, এই যে এখানে আছে, সেটা হচ্ছে 118, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড রাইস। আবার জিনহুয়া 1, এটা হচ্ছে হ্যাপ্লয়েড গম, তাই না? হ্যাপ্লয়েড হোয়েট, সবই করা হয়েছে চায়নাতে। তাহলে চায়নার ধান, গম, এখানে কিন্তু হ্যাপ্লয়েড কালচার করা হয়েছে, ঠিক আছে? গেল এতটুকু জানলেই হবে। আচ্ছা এগুলো সাধারণত কোন কোন উদ্ভিদে করা হয়, দেখো কিছু আছে ফ্যামিলি আছে, প্ল্যান্টের ফ্যামিলি, একটা হচ্ছে পোয়েসি, সোলানেসি, আরেকটা হচ্ছে ব্রাসিকেসি, আরেকটা হচ্ছে ব্রাসিকেসি। তাহলে এই তিনটা মানে হচ্ছে ফ্যামিলি, প্ল্যান্টের ফ্যামিলিতে সাধারণত হ্যাপ্লয়েড প্ল্যান্ট কালচার করা হয়, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা সেল কালচার, খেয়াল করে দেখো সেল কালচার এখানে যেটা বলছে সেটা হচ্ছে সেল কালচার করে যে ভেরিয়েশনটা হয় এটাকে বলা হয় সোমাটোক্লোনাল ভেরিয়েশন। তাহলে সেল কালচার দেখো, এনি সেল কালচার করে যে ভেরিয়েশনটা মানে নতুন উদ্ভিদ তৈরি করা হয় এটাকে বলা হয় সোমাটোক্লোনাল ভেরিয়েশন। আচ্ছা এবার শো গ্যামিট সেল, এটাকে কালচার করে নতুন প্ল্যান্ট তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। শেষ, সহজ। সেল থেকে যদি আমরা করি এটাকে বলবো আমরা সোমাটোক্লোনাল ভেরিয়েশন, আর গ্যামিট থেকে যখন প্ল্যান্ট তৈরি করব, নতুন জেনারেশন প্ল্যান্ট তৈরি করব, এটাকে আমরা বলবো গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। শুধু নামটা মনে রাখলেই চলবে, আর কিছু না। আচ্ছা আসো বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ, আসলে এগুলো এইভাবে মনে রাখাটা খুবই কঠিন। একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল, এজন্য আমরা এটাকে রেড করে দিয়েছি, কারণ যে কোনো সময় স্যাররা দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা কিন্তু আমি বলবো যে এটা এইভাবে মুখস্থ রাখাটা কঠিন। তোমরা যেটা করবা এটা হচ্ছে এটা জাস্ট রিডিং দিবা, রিডিং দিয়ে যতটুকু মনে থাকে, কারণ এগুলো মুখস্থ করতে গেলে ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি ভুলে যাবা। এটা জাস্ট রিডিং, যদিও রেড কিন্তু আমি বলবো রিডিং করবা। ওকে আচ্ছা এবার আসো এখানে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা কালচার করা হয়েছিল যেটা হচ্ছে স্ট্রবেরি, যেটা আমরা মার্ক করে দিয়েছি, হ্যাঁ জার্ম প্লাজম ইনভেনশনের মাধ্যমে। আচ্ছা তো এটা করতে পারো। আচ্ছা গেল ব্র্যাক কিন্তু এরকম কিছু কাজ করে, অর্কিড, পটেটো এগুলো নিয়ে কাজ করছে। এতটুকু জানা যথেষ্ট, আর মনে হয় দরকার নেই। তাহলে স্ট্রবেরিতে কিন্তু আমরা এরকম জার্ম প্লাজম এই মানে অ্যাপ্লিকেশনটা এখানে আছে। ওকে আচ্ছা অ্যাডভান্টেজ অফ টিস্যু কালচার, আমি বলবো যে এটা রিডিং, এটা মুখস্থ করার দরকার নেই, এটা জাস্ট একবার রিডিং করবা, এখান থেকে এভাবে প্রশ্ন আসে না, কেমন? আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ কি, একই রকম, এটাও রিডিং করবা, ঠিক আছে? এটা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজটা তোমরা একটু পার্টিসিপেট করো আমার সাথে। কুইজ নাম্বার 7, হ্যাঁ দেখি এটা কি পারে। হ্যাঁ এটা কিন্তু হাসান স্যারের বইতে নাই ঠিক আছে, আমরা দিয়েছি যাতে করে তোমরা আসলে কতটুকু পড়াশোনা করছো, আগে থেকে পড়া আছে, এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে হ্যাঁ আজিবুর স্যারের বইয়ের একটা তথ্য। দেখি এটা কি পাই, আসলে কি পাই, সে অনেক ভালো পড়াশোনা করে, বোঝা যাবে, সেই জন্য আমরা দিয়েছি। হ্যাঁ আচ্ছা আন্দাজে কিন্তু অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাপ্লাইড হ্যাপ্লয়েড প্ল্যান্টস টু প্রোডিউস, অ্যাপ্লাইড অন হ্যাপ্লয়েড প্ল্যান্টস টু প্রোডিউস ডিপ্লয়েড হোমোজাইগাস প্ল্যান্ট। আচ্ছা হ্যাপ্লয়েডকে ডিপ্লয়েড করে দিব কোন কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে, এটা একটু ইন্ট করে দিই আমরা, একটু ক্লোজ করব। আচ্ছা এটা সঠিক উত্তর হচ্ছে এটা,
কোচিসিন। এটা তোমরা এটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা দিয়ে এটা করা যায়, ঠিক আছে? এটা আজিবুর স্যারের বইতে আছে। তোমরা জাস্ট ইনফরমেশনটা মনে রাখতে পারো, এটা আসল মতো একটা ইনফরমেশন, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব সহজ। দেখি এটা সঠিক উত্তর দিতেছে। আচ্ছা, একজনই সঠিক উত্তর দিতে পারছে, সারা, ভেরি গুড সারা। আচ্ছা, আমরা একটু চলে যাই। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো কিন্তু সহজ, এগুলো দেখে তোমরা বলতে পারবে না। এটা একটু দ্রুত আমাকে টিচার ইনবক্সে কমেন্ট করো। আচ্ছা, এবার জানতে চাচ্ছ অ্যাপোকেমি কি? আচ্ছা, এটা নিয়ে আমাদের আলাদা লেকচার আছে, হ্যাঁ? আমরা যখন তোমার চ্যাপ্টার 10 পড়বো তখন আমরা এগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? অ্যাপোকেমি ইজ এ ডিফারেন্ট থিং, হ্যাঁ? আচ্ছা, খেয়াল করো, প্ল্যান্ট সোমাটিক এমব্রায়োজেনেসিসের মাধ্যমে কোন প্ল্যান্ট প্রথম তৈরি করা হয়? আরেকটা হচ্ছে বাংলাদেশে কমার্শিয়ালি তোমার হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে কোনটা করা হয়, প্রডিউস করা হয়, ঠিক আছে? এটা সহজ, ঠিক আছে? এটার উত্তর দেখি প্রথমে কে সহজ অ্যান্সার দেয়। হ্যাঁ, মিম। হ্যাঁ, মিম সঠিক উত্তর দিয়েছে। যেহেতু একজন সঠিক উত্তর দিয়েছে, আমি এটা ধরে নিচ্ছি যে তোমাদের উত্তর দেওয়ার সময় শেষ। সেটা হচ্ছে এটার উত্তর হবে হচ্ছে ক্যারট, আর এটার উত্তর হবে হচ্ছে স্ট্রবেরি। তাহলে উত্তর হবে এ বি। যারা এ বি অ্যান্সার করেছো তাদের জন্য উত্তরটা সঠিক হয়েছে, তোমরা নিজেরাই অ্যাসেস করতে পারবা। এবার দেখো, এটাও সহজ। টমেটো এবং পটেটো একসাথে সোমাটোপ্লাজম করলে এটাকে কি বলবো? আর টিস্যু কালচারের জনক কে? এটা সবাই পারা উচিত। এটা আমি 5 সেকেন্ড সময় দেব, 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড। খুবই সহজ, ভেরি গুড। সবাই এখন উত্তর দিয়েছো, টমেটো এবং হ্যাবার্ডেন। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ডিএনএ টেকনোলজি। আচ্ছা, খেয়াল করো, জিন নিয়ে আমরা যে টেকনোলজিটা করি সেটাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এটা কি হয়? সেটা হচ্ছে জিনগুলা যেটা রিকম্বিনেশন করি, তাই না? আমরা ডিএনএ স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিই। ডিএনএ আরএনএ যেটা বলো, ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে দেওয়া হয়, এজন্য এটাকে বলা হচ্ছে নতুন একটা ডিএনএ তৈরি হয়। ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করলে একটা নিউ ডিএনএ তৈরি হচ্ছে। তো এই নতুন ডিএনএ কে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। বলো, নিউ ডিএনএ কে কি বলা হয়? নিউ ডিএনএ কে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তাই যেহেতু এটার মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়, আমরা দেখব ছবিতে একটু পরে, এজন্য এই টেকনোলজির নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওকে, আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে এইটা খেয়াল করো, সেটা হচ্ছে দুটো একই নাম। এটা কোথায় করা হচ্ছে? এই যে অর্গানিজমগুলোকে করা হচ্ছে এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে অর্গানিজমগুলো তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাই, আচ্ছা, এটা হবে আসলে অ্যাকচুয়ালি মডিফাইড অর্গানিজম, তাই না? অথবা এটা বলা হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, অথবা এটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক বা ট্রান্সজেনিক অর্গানিজম। এইটা একটু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে নিউ স্পেসিস তৈরি করতেছি, যে অর্গানিজম বলো, এটা প্ল্যান্ট হতে পারে, এটা অ্যানিমাল হতে পারে, এটা আদার থিং হতে পারে, তাহলে আমরা ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা যে নিউ স্পেসিস বা নিউ অর্গানিজম তৈরি করতেছি এটাকে বলা হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, অথবা বলা হচ্ছে জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, অথবা বলা হচ্ছে ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক মানে ট্রান্স মানে কি? এটা ট্রান্সফরমেশন। ট্রান্স শব্দটা আসছে কিসের জন্য বলো? ট্রান্স শব্দটা আসছে আসলে ট্রান্সফরমেশন, এখান থেকে টি আই ও ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্মড, তাই না? এটা কি পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তনকেই তো আমরা বলি ট্রান্সফরমেশন। তাহলে এই জন্য এটা আরেকটা হচ্ছে ট্রান্সজেনিক। জিন পরিবর্তন হয়ে গেছে, ট্রান্সফরমেশন অফ জিন, সেখান থেকে আসছে ট্রান্সজেনিক, ঠিক আছে? তাহলে এই তিনটা নাম আমাকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, গেল। এরপরে আসলে যেটা, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ কি? হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ? সেটা হচ্ছে আমরা একটা ছবিতে দেখবো যে একটা ডিএনএ ছিল, এই ডিএনএতে তুমি একটা ডিএনএ পার্ট আবার নতুন করে জোড়া লাগিয়ে দিলা, তখন নতুন একটা ডিএনএ তৈরি হলো। আমি একবার ছবিতে দেখাচ্ছি। তাহলে এই যে নিউ ডিএনএ, এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এবং এই টেকনোলজির নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা একবার ছবিতে দেখবো, মনে রাখা সহজ। এই যে দেখো, এই যে এতক্ষণ ধরে যা বলতেছিলাম। আচ্ছা, এই টেকনোলজিটা তোমার স্টেপগুলো জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, কেমন? আচ্ছা, খেয়াল করে দেখো কি হয়। প্রথমে হচ্ছে আমরা একটা ডোনার ডিএনএ নিলাম। দেখো, ডোনার ডিএনএ এর এই জিনটুকু আমরা নিব, ডিএনএ একটা পার্ট অফ দ্য ডিএনএ। তাহলে এই দেখো, এটা হচ্ছে আমার পার্ট ডিএনএ পিস, অথবা জিন, তুমি যেটাই বলো, অথবা এটা জিনও হয়, তাই না? পার্ট অফ ডিএনএ, এটাকে আমরা বলি জিন। তাহলে আমি দেখো এই অংশটাকে কেটে নিলাম। আচ্ছা, কেটে নিয়ে কি করলাম? আমরা ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, তোমরা জানো ব্যাকটেরিয়াতে যেটা পাওয়া যায় সেটা নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডের একটা জায়গা কেটে নিলাম, এখানেও একটা জায়গা কেটে নিলাম। তো কাটার জন্য যে এনজাইম কাজে লাগে তোমরা জানো, এটাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম, তাই না? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে নিলাম, ভালো কথা। এবার দেখো, এটার সাথে এখানে এই ফাঁকা জায়গায় জোড়া লাগাবো। জোড়া লাগানোর পরে এই দেখো একটা নিউ ডিএনএ, দিস ইজ দ্য নিউ ডিএনএ। নিউ ডিএনএ, খেয়াল করো, এই ডিএনএ আর এই ডিএনএ কিন্তু ডিফারেন্ট, তারা কিন্তু একরকম না, একটু আলাদা। কেন? এই ডিএনএতে এই যে এইটুকু একটু আলাদা, এটা নতুন নিউ থিং। তাহলে এই ডিএনএ কে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আর জোড়া লাগাচ্ছে যে এনজাইম দিয়ে, এটাকে বলা হয় লাইগেজ। লাইগেজ মানে, লাইগেজ শব্দটা আসছে লাইগেশন। লাইগেশন মানে কি? লাইগেশন মানে জোড়া দেওয়া, জোড়া লাগানো। আমি বাংলায় লিখি যদি, অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অ্যাটাচমেন্ট। এবার খেয়াল করো, তাহলে দিস ইজ রিকম্বিনেন্ট ডিএনএ, এবং এই ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার আসো, এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিলাম। এই ব্যাকটেরিয়া যখন মাল্টিপ্লিকেশন হবে, সেল ডিভিশন হয়ে মাল্টিপ্লিকেশন হবে, খেয়াল করো, আমার রিকম্বিনেন্ট ডিএনএ সেটা কিন্তু প্রত্যেকটা সেলে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তার মানে আমার এই যে দেখো, আমার যে জিনটা এই যে এখানে ছিল রিকম্বিনেন্ট ডিএনএ পার্ট, এই যে এই জিনটা, এটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করে, ব্যাকটেরিয়া প্লাজমিডকে ইউজ করে আমার যে জিনটা, যেটাকে আমি মাল্টিপ্লাই করতে চাই, সেটা খুব দ্রুত আমি মাল্টিপ্লিকেশন করতে পারি। কারণ তোমরা জানো ব্যাকটেরিয়া সেল ডিভিশন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই না? খুব দ্রুত সেল ডিভিশন হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন স্টেপ। এতটুকু বেসিক আইডিয়া তোমার যদি থাকে, তাহলে কিন্তু তুমি জিনিসটা ধরতে পারবা। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে আবারও সেই একই কথা বলছে। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, হোয়াট ইজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? এটা ডেফিনিশন কখনোই বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসে না। জানতে পারো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি প্রক্রিয়া প্রসেসটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আছে এখানে যে অর্গানিজম ব্যবহৃত হয় এটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ই কোলাই, আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেসিয়াম। এই দুটোই কিন্তু মনে রাখতে হবে, দুটোই হচ্ছে ব্যাকটেরিয়া। এটা ট্রিপল স্টার, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এই দুইটা ব্যাকটেরিয়া এখানে আমরা ব্যবহার করি। ওকে, এবার সব প্লাজমিড। হোয়াট ইজ প্লাজমিড? প্লাজমিড হচ্ছে একটা ব্যাকটেরিয়াতে নরমালি একটা ক্রোমোজোম থাকে, যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এটার আরেক নাম আমরা গতকাল ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে নিউক্লিওয়েড। এটাকে বলা হয় নিউক্লিওয়েড। আচ্ছা, এটার বাইরে এক্সট্রা যে ক্রোমোজোম, এক্সট্রা ক্রোমোজোম, সিএইচ ক্রোমোজোম, অথবা আমি বলবো ডিএনএ, এই এক্সট্রা ডিএনএ কে বলা হচ্ছে প্লাজমিড, যেটা হচ্ছে সার্কুলার। তাহলে একটা ব্যাকটেরিয়াতে ক্রোমোজোমের বাইরে এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ থাকে, যেটা সার্কুলার, এটা হচ্ছে প্লাজমিড। এটা তোমরা জানো, এটা খুব সহজ জিনিস। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কি করতে হবে খেয়াল করে দেখো, এটা এক্সট্রা ক্রোমোজোমাল, এটা সার্কুলার, এটা ডাবল স্ট্র্যান্ডেড, যেহেতু ডিএনএ এজন্য এটা ডাবল স্ট্র্যান্ডেড। ওকে, আচ্ছা, এটা বলা হচ্ছে প্লাজমিড। আচ্ছা, প্লাজমিড প্রথম যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ল্যাডারবার্গ। এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইকোলাই ব্যাকটেরিয়াতে উনি প্লাজমিড আবিষ্কার করেন, ইকোলাই ব্যাকটেরিয়াতে প্লাজমিড উনি ডিসকভার করেন, এটা জানতে হবে। আচ্ছা, এবার প্লাজমিডের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সেলফ রেপ্লিকেশন, মানে এটা নিজে নিজেই এটা ডিভাইড করতে পারে। এই নিজে নিজে একটা প্লাজমিড ডিভাইড করে, এটাকে বলা হয় সেলফ রেপ্লিকেশন। তাহলে খেয়াল করো, প্লাজমিড ক্যান রেপ্লিকেট বা ডিভাইড ইন্ডিপেন্ডেন্টলি। এই আচ্ছা, এখন এখানে গেল কতগুলো থাকে, 1 থেকে 1000। তাহলে একটা সেলে 1 to 1000 চিন্তা করা যায়, 1000 প্লাজমিড একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকতে পারে, 1 থেকে 1000। ওকে, এবার কিছু ফিচার, যে ফিচারগুলো আসলে এখানে বলা আছে ওখানেই আবার আসছে। দেখো, সার্কুলার ডাবল স্ট্র্যান্ড, এই যে মলিকুলার ওয়েট, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমিডের মলিকুলার ওয়েট হচ্ছে মনে রাখবেন 10 to the power 6।
এটা থেকে 200 × 10⁻6 10⁻6 এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে স্মল নাম্বার অফ জিন থাকে কেন? কারণ তুমি দেখো এই যে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম দেখো এটা কত বড় ডিএনএটা, আর এই ডিএনএটা কত ছোট, তাহলে এখানে জিন কম থাকবে। ছোট ডিএনএতে জিন কম থাকবে, বড় ডিএনএতে জিন বেশি থাকবে, এটা তো কমন সেন্স, তাই না? আচ্ছা, এবার আসো প্লাজমিডকে কাটা যায় কি দিয়ে? যে রেস্ট্রিকশন এনজাইম, এটা আমি জানি, এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, এবং প্লাজমিডকে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কি করা যায়? ট্রান্সফার করা যায়। তোমরা যদি কালকে ক্লাসে করে থাকো, আমি আবার একটু রিপিট করি। দেখো খেয়াল করে, এই যে তোমাদের বইতে একটা এরকম ছিল, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এখানে প্লাজমিড ছিল, এখানে প্লাজমিড ছিল, এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, এখানে ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল। এখন কি হবে? এই দুটার মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে একটা, এটাকে আমরা বলি কনজুগেশন টিউব। ঠিক আছে, এটাকে বলা হয় কনজুগেশন টিউব। কি হয়? এখানকার ডিএনএ কম্পোনেন্ট এই ব্যাকটেরিয়াতে চলে আসতে পারে, এই প্লাজমিড অথবা প্লাজমিডের একটা পার্ট ধরো এই ব্যাকটেরিয়াতে চলে আসতে পারে। তাহলে এটাই এখানে বলছে যে দে ক্যান বি ইজিলি মুভড টু ওয়ান ব্যাকটেরিয়াম টু আদার ব্যাকটেরিয়া বাই কনজুগেশন। বুঝা গেছে? তাহলে কোন চ্যাপ্টারের পড়া কোথায় এসে কাজে লাগে? তাহলে এই প্রক্রিয়াকে বলছি আমরা কনজুগেশন। একটা ব্যাকটেরিয়া প্লাজমিড, এই যে কনজুগেশন টিউবের মাধ্যমে আরেকটা ব্যাকটেরিয়াতে চলে যাবে, এটাকে বলা হচ্ছে, এই প্রসেসকে বলা হচ্ছে কনজুগেশন। ওকে, আচ্ছা এবার আসো এখানে দেখো খেয়াল করে, সেটা হচ্ছে এরা কিছু স্পেশাল সাবস্টেন্স তৈরি করতে পারে। কি সেটা? কোলচিসিন, পলিসিন, ভিব্রিওসিন এগুলো তৈরি করতে পারে। আচ্ছা, এবং এরা রেপ্লিকেট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে দেখো উপরে পড়ার কিছু কথা এখানে লেখা আছে, তো এগুলো কোনোটাই তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি শুধুমাত্র এই যে 2 নম্বর পয়েন্ট এবং এখানে 6 নম্বর পয়েন্ট, এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবা, বাকিটা কিন্তু তোমার জানাই আছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা প্লাজমিড বিষয়টা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু রেসপন্সে দাও, ইয়েস অর নো। এই যে দেখো প্লাজমিড, ইয়েস অর নো, তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, দেখো কত সুন্দর একটা প্লাজমিড দেখতে, বৃত্তাকার ডিএনএ, তাই না? এবং অল্প কিছু জিনিস আছে। ওকে, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছে, তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো টাইপস অফ প্লাজমিড। আচ্ছা, তিন ধরনের হতে পারে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। 100% আমাদের অবশ্যই জানতে হবে 100% টাইপস অফ প্লাজমিড। আচ্ছা, প্রথমে হচ্ছে এফ এন্ড এফ প্রাইম। আচ্ছা, এফ বা এফ প্রাইম হচ্ছে এই যে শব্দটা আসছে, সেটা হচ্ছে ফার্টিলিটি। এই ফার্টিলিটি শব্দটা থেকে এটা আসছে। তাহলে এটা কি করবে? এটা ফার্টিলিটি মানে রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করবে। তাহলে মনে রাখা সহজ। তাহলে এফ মানে ফার্টিলিটি, তাই না? তাহলে ফার্টিলিটিতে হেল্প করবে বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করবে এফ এবং এফ প্রাইম প্লাজমিড। আচ্ছা, এবার আসো আর প্লাজমিড। আর মানে রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এটা কি করে? দেখো খেয়াল করে, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টিজ এর মধ্যে আছে। তাহলে আর মানে রেজিস্ট্যান্স, এখান থেকে। তাহলে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ব্যাকটেরিয়া যে রেজিস্ট্যান্ট হয়, তোমরা জানো যে শরীরে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে না। এটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা জানতে হবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু খুব বার্নিং ইস্যু। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে কি হয়? শরীরের বিরুদ্ধে যখন অ্যান্টিবায়োটিক তোমার শরীরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দিই, তখন আমরা কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এটা যখন ডাক্তার সাহেব অনেক সময় বলে যে আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিতে হবে, অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, আরো পাওয়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এরকম বলে অনেক সময়। তো এটা কেন বলে? কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়াতে আর প্লাজমিড থাকে। এই আর প্লাজমিড কি করে? আর প্লাজমিড এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সরি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে। দেখো, দে কন্টেইন অ্যান্টিবায়োটিক জিন। তাহলে এটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে। তাহলে যেহেতু তারা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স এটাতে কাজ করে, এজন্য এটাকে বলা হয় আর মানে রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপর দেখো কোল প্লাজমিড। দেখো কোল প্লাজমিড হচ্ছে তারা কোলিসিন তৈরি করে। আচ্ছা, কোলিসিন কি করে? কোলিসিন দেখো খেয়াল করে, কোলি এই কোলিসিনের মধ্যে আছে কোলি, তাহলে এটা ই কোলিকে কি করবে? এটাকে মেরে ফেলবে। এই আচ্ছা, তারপরে আসলে দেখো খেয়াল করে ভিব্রিওসিন। তাহলে এখানে আছে ভিব্রিও, তাহলে এটা ভিব্রিও কলিকে মেরে ফেলবে। শেষ। তাহলে একটা হচ্ছে কোলিসিন আর একটা হচ্ছে ভিব্রিওসিন। এটা হচ্ছে কোল প্লাজমিড, মানে এটা হচ্ছে কোলিকে এবং ভিব্রিওকে মেরে ফেলে। সহজ। আচ্ছা, এবার আসলে ইউজ অফ প্লাজমিড। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে আমাদের যে প্লাজমিড ইউজুয়ালি এই যে দেখো ইনসুলিন ফর্মেশন এখানে সাহায্য করে। তারপরে হচ্ছে এই যে পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট এটা তৈরিতে সাহায্য করবে। যেমন হচ্ছে অনেক সময় অনেক গাছে পোকা হয়, তো তখন কি হয়? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এমন কিছু প্ল্যান্ট তৈরি করা হয় যাতে করে প্ল্যান্টে পোকাটা না আসে। ঠিক আছে? এটাকে বলা হয় পেস্ট, হ্যাঁ, পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট। ওকে, আচ্ছা, এবার মেইন স্টেপ অফ রিকম্বিনেন্ট ডিএনএ প্রোডাকশন। আচ্ছা, এইটা কিন্তু তোমাকে কখনো এভাবে মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আমরা প্রসেসটা এই যে যদি দেখি, তাহলে কিন্তু আমার এভাবে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে? যে প্রথম স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, এভাবে কিন্তু লাগে না। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন দেখো ভেক্টর সিলেকশন। এখানে কি ব্যবহৃত হয়? এখানে হচ্ছে প্লাজমিড ডিএনএ ইজ ইউজড, এটা মনে রাখবো। আচ্ছা, গেল। এরপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এটাকে আমি সিলেক্ট করব। এরপর জয়েনিং এর জন্য যেটা দিব সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম, এটা আমি ইউজ করব। আচ্ছা, হোস্ট সিলেকশন, এটা হোস্ট সিলেকশন, কোন হোস্ট নিব? ইউজুয়ালি ইকোলাই। তারপর হচ্ছে এক্সপ্রেশন দেখতে চাই। এরপর হচ্ছে ডিএনএ ট্রান্সফার টু 11 ব্যাকটেরিয়াম। ডিএনএ ট্রান্সফার করা হয় 11 ব্যাকটেরিয়ামে। ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ ঠিকমতো কাজ করতেছে কিনা আমরা 11 ব্যাকটেরিয়ামে এই ট্রান্সফার করে দেখব। ঠিক আছে? এরপর হচ্ছে টার্গেট জিন, এটাকে ট্রান্সফার করা হচ্ছে 11 ব্যাকটেরিয়ামে। তো এগুলো হচ্ছে আমার স্টেপ। তো এই স্টেপগুলোর মধ্যে আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্লাজমিড ইউজ করা হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইম ইউজ করা হচ্ছে, ডিএনএ লাইগেজ এনজাইম ইউজ করা হচ্ছে, আর হোস্ট সিলেকশন এখানে ইকোলাইকে ব্যবহার করছি আমরা হোস্ট হিসেবে। এইটা একটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, গেল। তাহলে আমরা একটু স্টেপটা দেখে ফেলি। আচ্ছা, স্টেপে খেয়াল করে দেখো, একটা হচ্ছে এটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, এটা হচ্ছে প্লাজমিড। কি হচ্ছে? এই প্লাজমিডটাকে বের করে আনলাম। এই প্লাজমিডে আমি নরমাল একটা ক্রোমোজোম, এই যে দেখো এটা একটা ক্রোমোজোম, একটা ডিএনএ ক্রোমোজোম, এটার একটা অংশ এই প্লাজমিডের সাথে জোড়া লাগাই দিব। এই কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম একটু আগে দেখিয়েছিলাম। আর কাটার পরে এই অংশটা এটার সাথে জোড়া লাগাচ্ছি, জোড়া লাগাই আমরা তৈরি করতেছি এটা রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ, তাহলে এই জোড়া লাগানোর জন্য লাগতেছে হচ্ছে লাইগেজ। তাহলে প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হচ্ছে, জোড়া লাগানো হচ্ছে লাইগেজ এনজাইম দিয়ে। এরপর কি হয়? এই যে ব্যাকটেরিয়াটাকে রিপ্রোডাকশন করা হচ্ছে। তাহলে আমার এই যে এগুলো হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ মানে এটাও কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে। ওকে, আচ্ছা, গেল। এই স্টেপগুলো এজন্য এখানে আমাদের জানতে হবে সেটা হচ্ছে কোথায় কি ইউজ করা হয়। ঠিক আছে? আমরা স্টেপগুলো তো বুঝে গেলাম, কিন্তু আমরা এখন জানবো যে কোথায় কোনটা ইউজ করা হয়। যেমন দেখো সিলেকশন সেপারেশন অফ টার্গেট ডিএনএ, এখানে কি ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হয় সিজিয়াম ক্লোরাইড সুক্রোজ। এই শেষ, পড়া শেষ। রেস্ট্রিকশন এনজাইম কি করে? ডিএনএ অংশ কাটে, তাই না? এটার আরেক নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা আমরা একটু জানবো। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে এখানে খুব বেশি নাই। আচ্ছা, হান্ড্রেডস অফ রেস্ট্রিকশন এনজাইম আমরা পেতে পারি। এইবার আসো ভেক্টর। আচ্ছা, ভেক্টর হিসেবে কি ব্যবহার করা হয়? এই যে দেখো খেয়াল করে, এখানে আমরা ইকোলাই ইউজ করতে পারি। গেল, এই যে 11 ব্যাকটেরিয়াম কিউমফেসিয়ান, আরেকটা হচ্ছে ইকোলাই, তাই না? এই দুটো আমরা ব্যবহার করতে পারি, এতটুকু জানলেই হবে। আচ্ছা, এবার আসো কাটিং। কাটিং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি খেয়াল করো। কাটিং এর ক্ষেত্রে এখানে, আচ্ছা, এটা একটু পরে আসছে। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে একটু পরে আমরা দেখি। এই যে রেস্ট্রিকশন এনজাইম, তাহলে কাটিং এর ক্ষেত্রে ইউজ করতেছি আমরা রেস্ট্রিকশন এনজাইম। তোমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন কোন রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়, এই নামগুলো। একটা হচ্ছে ইকোআরআই, দুই নম্বর হচ্ছে হাইন্ড 3, একটা হচ্ছে ব্যাম এইচআই। দেখো এই নামগুলো আছে ব্যাকটেরিয়ার নামগুলো থাকে, ব্যাম ব্যাসিলাস অ্যামাইলো কিউফেসিয়ান, হাইন্ড হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, আর ইকোলাই এখান থেকে আসছে হচ্ছে ইকোআরআই। ঠিক আছে? এই আর কি। আচ্ছা, এর কতটুকু বেস পেয়ার কেটে ফেলে 4 থেকে 6 পেয়ার। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম এটাকে বলা হচ্ছে ফাইন নাইফ,
মলিকুলার সিজার, বায়োলজিক্যাল নাইফ, কারণ এরা ডিএনএ অংশকে কাটে। এই স্পেশাল নামগুলো 100%, এটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে। আচ্ছা, জোড়া লাগানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। এটা আগে বলছি, এখানেও আছে। আচ্ছা, এবার হচ্ছে হোস্ট সিলেকশন। আচ্ছা, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে এটা হোস্ট সিলেকশন করে রিকম্বিনেন্ট ডিএনএ হোস্টের ভেতরে দেওয়া হবে। তো দেওয়ার জন্য এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম। গেল। এখন একটা ব্যাকটেরিয়াকে যখন তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকাই দিলা, আমি যদি এটা একটু দেখাই দিই, একটা রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকাই দিলা একটা ব্যাকটেরিয়ার মধ্যে, এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি একটু অন্যভাবে দেখাই, এই যে এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই রিকম্বিনেন্ট ডিএনএ যখন ব্যাকটেরিয়াকে আমি ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পর এই ব্যাকটেরিয়াকে আমি বলবো ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো ব্যাকটেরিয়াকে আমরা ঢুকাই দিই, তাহলে এই ব্যাকটেরিয়াকে আমরা বলবো ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। ওকে, এটাই এখানে বলছে। আচ্ছা, এখন অনেকগুলো প্রসেস এটা করা যায়। যেমন একটা প্রসেস হচ্ছে ইলেকট্রোপোরেশন, মানে আমরা কি করি, আমরা একটা ছিদ্রের মতো করি, একটা সেল, ব্যাকটেরিয়া সেলের মধ্যে একটা ছিদ্র, পূর্ণ ছিদ্র করা, ছিদ্র করে ওটার মধ্যে দিয়ে ঢুকাই দিই, এটাকে বলে ইলেকট্রোপোরেশন। আচ্ছা, অ্যাসেসমেন্ট করব, এটা এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন খেয়াল করো, অ্যাসেসমেন্ট করার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে পিসিআর প্রসেস আর একটা হচ্ছে জেনেটিক প্রোব। শুধু এই নাম, আচ্ছা সরি, একটা হচ্ছে রেস্ট্রিকশন ডাইজেস্ট আর ডাইজেশন, আর একটা হচ্ছে জেনেটিক প্রোব। শুধু নামগুলো জানো, আরো ডিটেইল জানতে গেলে তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে, সেটা নিশ্চয়ই এখন তোমার জানার খুব বেশি প্রয়োজন নাই। আচ্ছা, গেল। এরপর হচ্ছে ট্রান্সফার করলাম, ওই যে আবারও সেই একই কথা, আমরা ট্রান্সফার করব হচ্ছে টিআই প্লাজমিড যদি ব্যবহার করি, তখন আমরা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম এটাকে ট্রান্সফার করে দেখবো যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে এখানে এই পদ্ধতিতে দেখো একটা কথা বলা আছে, সেটা হচ্ছে এই যে ইমপ্ল্যান্ট প্রসেস। এখানে ট্রানজেনিক প্ল্যান্ট ডাইরেক্টলি তৈরি করা যায়, ঠিক আছে, এই মোটামুটি এখানকার কথা, আর কিছু না। তাহলে ইমপ্ল্যান্ট প্রসেস এখানে কি করা যায়, এই যে ট্রানজেনিক প্ল্যান্ট তৈরি করার একটা প্রসেস, ঠিক আছে, এটা করা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো যে ডিএনএ কে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢোকানোর জন্য কিছু প্রসেস আছে, হ্যাঁ, সেটা অথবা কোনো সেল, যেটা প্ল্যান্ট সেল, এনিম্যাল সেল, ঢোকানোর জন্য কিছু প্রসেস আছে। এটা শুধু নামগুলো দেন, এটা ডিটেইলিং দরকার নেই। তাহলে নামগুলো কি? প্রথম কথা হচ্ছে ডাইরেক্ট ফিজিক্যাল প্রসেস, এই যে ছিদ্র করে ঢুকাই দাও, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপোরেশন। তুমি খাতায় হালকা করে লিখে রাখো, হ্যাঁ, যে ছিদ্র করে ঢুকাই দাও, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপোরেশন। গেল। এরপর হচ্ছে মাইক্রো ইনজেকশন, একটা ইনজেকশন, ছোট ইনজেকশন দিয়ে ঢুকাই দাও, এটাকে বলা হচ্ছে মাইক্রো ইনজেকশন। আচ্ছা, এরপর হচ্ছে গানশট, ব্যালিস্টিক, ঠিক আছে, এটা হচ্ছে গানশট। কি? ডিএনএ কে রেখে এই যে গুলি করার মতো, হ্যাঁ, অনেক জোরে একটা হবে, ফোর্স ক্রিয়েট হবে, তখন সেলের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, এটাকে বলে গানশট। আচ্ছা, এবার আসলে ডাইরেক্ট কেমিক্যাল প্রসেস, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড এটা দিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে লাইপোজোম, এটা হচ্ছে একটা সেলের স্ট্রাকচার, এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, তো শুধু নামগুলো মনে রাখো। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট প্রসেস বা ইউজিং ভেক্টর, ভেক্টর ইউজ করে, যেমন আমরা যে ভেক্টর ব্যবহার করি, যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমথেসিয়ান, আর একটা হচ্ছে টিএমভি, এই ভেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে শুধু নামগুলো জানলেই তোমার জন্য যথেষ্ট, কেমন? আচ্ছা, কি টিস্যু কালচার রিকমেন্ড ডিএনএ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এটা জাস্ট একটা মানে রিডিং দিয়ে তোমাকে একটু মনে রাখতে হবে, কেমন, আর কিছু না। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতো, হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্লাজমিড, এটা জাস্ট একটু অ্যান্সার করো, এটা জাস্ট একটু অ্যান্সার করো, এটা অ্যান্সার কি দেখি, সঠিক উত্তর যে দিবে ভেরি গুড, ফাইন। তাহলে এটা সঠিক উত্তর হবে 1 নম্বর, না, যে ক্যাপেবল অফ ট্রান্সফারিং ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আনাদার, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কিন্তু যায় না। সাদিফা খেয়াল করো, এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স এর রোল আছে না, তাহলে এই হবে অ্যান্সার। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ মলিকুলার সিজার, এটা খুবই সহজ, হ্যাঁ, তোমাদের সময় 5 সেকেন্ড দেখি এটা প্রথম উত্তর কি করে। হ্যাঁ, ভেরি গুড, অগ্নি অ্যান্সার করেছে, সেখানে যাই। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা কি? আচ্ছা, অ্যাপ্লিকেশন আমরা জানবো, তার আগে আমরা নামাজের জন্য একটু 10 মিনিটের ব্রেক নিই। ঠিক আছে, আমরা একটু মাগরিবের নামাজের ব্রেক নিই। জানাচ্ছি, আমরা নামাজের ব্রেকের পর আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। আচ্ছা, এখন আমরা যে অংশটা করছিলাম সেটা হচ্ছে রিকমেন্ড ডিএনএ টেকনোলজি অ্যাপ্লিকেশন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ব্রেক শেষ, তাই তো?
আচ্ছা, এই অ্যাপ্লিকেশনের জায়গাটা এটা কিন্তু একটু মুখস্থ টাইপ পড়া, কেমন? আচ্ছা, জিনিসগুলো একটু জেনে নিতে হবে, এতটুকুই আর কিছু না। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে শুরুতে দেখো এখানে আছে জিন ক্লোনিং এর জন্য যে জিনটাকে আমরা ইউজ করি সেটা তিনটা সোর্স থেকে আসে। তো এটা ডিটেইলিং আমাদের জন্য দরকার নেই। আমরা এখানে জানবো হচ্ছে পিসিআর। পিসিআর এর ফুল ফর্ম খেয়াল করে দেখো। পিসিআর এটা ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ঠিক আছে? এটা অনেক সময় আসতে পারে। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো, ইনবক্সে জানাও। হ্যাঁ, শুনতে পাচ্ছ কিনা? সি লিখো, সিটা ক্লিয়ার? আমার ভয়েসটা কি ওকে আছে? ওকে মিম, ঠিক আছে। ওকে, তাহলে পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, এটা আমরা জানবো যে কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীর নাম হচ্ছে ক্যারি মুলিস। এটা একটু জানতে হবে। আচ্ছা, এতটুকুই। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে টেম্পারেচার ইউজ করা হয় 90 ডিগ্রি সেলসিয়াস পিসিআর এ, এটা তোমরা জানতে পারো। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে পার মিনিটে 1000 বেস এটা তৈরি করা যায়, ঠিক আছে? তাহলে এই রেটটা জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রেট, এটা রেট বলা হয়, পিসিআর এর রেট। তাহলে এই দুইটা জানতে পারো, 90 ডিগ্রি সেলসিয়াস এবং 1000 বেস পার মিনিট, এটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এই যে দেখো পিসিআর অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা হচ্ছে পিসিআর এ খেয়াল করো, এই যে আমার একটা ডিএনএ পার্ট, এটা একটা ডিএনএ পার্ট, অথবা এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ডিএনএ পার্ট, অথবা এটাকে আমরা বলতে পারি জিন, তাই না? এটা কি হচ্ছে দেখো, খুব অল্প সময় এই জিনটা দেখো দুইটা জিন হয়ে গেল। সেটা তারপর কি হয়ে যাচ্ছে, 3 4 4টা জিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই 4টা জিন আবার কি হচ্ছে, এই প্রসেসটা দেখো 8টা জিন তৈরি করতেছে। তাহলে এই যে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, হ্যাঁ, এভাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জিনের মাল্টিপ্লিকেশন হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি পিসিআর। এবং মনে রাখবা এই পিসিআর হচ্ছে, এটা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, এটা হচ্ছে আউটসাইড বডি। এটা কিন্তু সেল বা বডির ভেতরে হচ্ছে না, এটা আউটসাইড বডি বা আউটসাইড সেল যেটাই বলো, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই প্রসেসটাই হচ্ছে আমার পিসিআর, এতটুকু জানাই যথেষ্ট। আচ্ছা, খেয়াল করে দেখো, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করেছিলেন এই একজন সায়েন্টিস্ট। তোমরা একটু বলো তো এই সায়েন্টিস্টের নাম কি? আর এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এর নাম কি? এই অ্যানিমেলটার নাম কি? আর এই সায়েন্টিস্টের নাম কি? হ্যাঁ, এটা একটু লিখো, তোমাদের সময় 10 সেকেন্ড। হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করে লিখো। ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ক্লোনিং এর মাধ্যমে যে অ্যানিমেলটা তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে ডলি, তাই না? এই হচ্ছে আমার সেই ডলি। আচ্ছা, ডলি তৈরি করেছিলেন যে বিজ্ঞানী, এই যে এই বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীর নাম লিখো, দেখি কে পারে। বিজ্ঞানীর নাম কি বলো? বিজ্ঞানীর নাম কি এটা লিখো। হ্যাঁ, অগ্নি সঠিক উত্তর দিয়েছে। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে উইলমুট, তাই তো? আচ্ছা, এটাই আমরা এখানে পাচ্ছি। সেটা হচ্ছে ক্লোনিং দুভাবে করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, মানে ডিএনএ যে ক্লোনিং, যেমন আমরা দেখলাম পিসিআর টেকনোলজির মাধ্যমে আমরা করতে পারি, অথবা ওই যে প্লাজমিডের মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে এই যে ডলি তৈরি প্রক্রিয়াকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং, কেমন? তাহলে একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, আরেকটা হচ্ছে অ্যানিমাল তৈরি, এটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে ডিএনএ, এটা ডিএনএ। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং আমরা তৈরি করতেছি হচ্ছে অ্যানিমাল অথবা প্ল্যান্ট অথবা অর্গানিজম, তাই না? সরাসরি একটা অ্যানিমাল অথবা কোনো প্ল্যান্ট অথবা অর্গানিজম তৈরি করতেছি, এটাকে বলতেছি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো যে শিপটা আমরা প্রথম তৈরি করেছি তার নাম হচ্ছে ডলি। আচ্ছা, এটা করেছিলেন বিজ্ঞানীর নাম দেখো খেয়াল করে 1996। আচ্ছা, বিজ্ঞানীর নাম হচ্ছে উইলমুট, এটা তোমরা দেখেছো, সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিব, এটা এটা কিন্তু পরীক্ষায় আসবে না, প্রথমেই খাতায় লেখা রাখো, এটা পরীক্ষায় আসবে না। আচ্ছা, কিন্তু এটা রিলেটেড, এজন্য আমি বলতেছি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেটা করা হয়। তোমরা এই শব্দটা কে কে শুনছো? শব্দটা হচ্ছে সারোগেসি, অথবা যেটাকে বাংলাতে বলে গর্ভধারা। এটা ক্লোনিং এর সাথে রিলেটেড, এজন্য আমরা এটা এখানে একটু বলছি। আমি ইয়েস নো এটাতে তোমাদের কাছে একটু রেসপন্স জানতে চাই। গর্ভধারা এই বিষয়টা সম্পর্কে কে শুনেছো? নামটা শুনেছো এবং কে আছো, আর যারা শুনো নাই তারা নো বলবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অনেকেই শুনছো, বাহ। আচ্ছা, তাহলে তোমার সচেতন নাগরিক, ভেরি গুড। ওকে, তাহলে গর্ভধারা বিষয়টা কি খেয়াল করে দেখো। এ হচ্ছে একজন ফিমেল, হ্যাঁ, ইনি হচ্ছেন ফিমেল। এই যে ফিমেলকে আমরা এভাবে দেখাই, তাই না? আচ্ছা, ইনি হচ্ছেন মেল, মেলকে আমরা এভাবে দেখাই। তাহলে এ হচ্ছে মা আর এ হচ্ছে বাবা। খেয়াল করো, মায়ের শরীর থেকে, এই মায়ের শরীর থেকে আমরা কি করবো, আমরা একটা ডিম্বাণু নিয়ে আসবো, ঠিক আছে? একটা কি নিয়ে আসবো বলো? ডিম্বাণু, যেটাকে বলা হচ্ছে ওভাম, একটা ওভাম নিয়ে আসবো। আর বাবার শরীর থেকে আমরা নিয়ে আসবো একটা একটা স্পার্ম, একটা স্পার্ম নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখো, এই স্পার্ম এই ওভাম এরা যখন মিলিত হবে তখন তৈরি হবে জাইগোট, যেটা হচ্ছে টয়েস এন। কারণ তোমরা জানো এটা এন, এটা এন, তাহলে একসাথে মিলে এটা জাইগোট। এই জাইগোটটা মাল্টিপ্লিকেশন হবে, জাইগোটটায় যদি মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশন, তখন যেটা তৈরি হয়, এটাকে আমরা বলি এমব্রায়ো বা ভ্রূণ, তাই না? তাহলে এটাকে আমরা বলবো এমব্রায়ো অথবা ভ্রূণ। এতটুকু ঠিক আছে? এবার আসো, এই এমব্রায়ো দেখো, এর মায়ের শরীরে যে জায়গাটা আসলে আমরা বড় হই, এটাকে বলা হয় ইউটেরাস। মায়ের শরীরে যে জায়গাটা আমরা বড় হই, এটাকে বলে ইউটেরাস। এই মা কি করে, এর মা এই এমব্রায়োটা এই মায়ের শরীরে আর দেওয়া হয় না। এই এমব্রায়োটা তৃতীয় আরেকজন মা, ইনি হচ্ছেন একজন গরিব মহিলা। ইনার শরীরে, ইনার পেটে, এই যে এখানে ইনার যে শরীরে যে ইউটেরাস, এই ইউটেরাসে এই এমব্রায়োটাকে ইমপ্ল্যান্ট করা হয়, এটাকে বলা হয় ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট, ঠিক আছে? এখন দেখো তো, এখান থেকে এই এমব্রায়োটা এই গরিব মহিলা তার শরীরে, তার যে ইউটেরাস, এই ইউটেরাসে ইমপ্ল্যান্ট করা হয়। খেয়াল করে, এটা কিন্তু লাইফে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন খেয়াল করো, ইমপ্ল্যান্ট করা হয়। এখন ইমব্রায়ো তো এই মায়ের শরীরে, তাহলে এই বাচ্চাটা অ্যাকচুয়ালি এই মায়ের শরীরে বড় হবে, এই যে দ্বিতীয় মা, এই হচ্ছে আমার দ্বিতীয় মা। তাহলে এই শরীরে বড় হবে এবং এই বাচ্চাকে ডেলিভারি এই মাকেই করতে হবে। এই মা কিন্তু বাচ্চাটাকে পেটে নেয় নাই। এই গরিব মহিলা যাকে কিছু টাকা পয়সা দিয়ে, এরা হয়তো বড়লোক ফ্যামিলি, হ্যাঁ, এই মা হয়তো কর্মজীবী মহিলা, তার এত সময় নাই, বা সে এই যে মা বাচ্চা পেটে নেওয়ার যে কষ্ট সেটা সে নিতে চায় না। তখন কি করে, টাকার বিনিময়ে এই মা তার দেহে এই এমব্রায়োটাকে ইমপ্ল্যান্ট করা হয়, এই মায়ের শরীরে বাচ্চা বড় হয় এবং এই মায়ের সিজার হোক অথবা ডেলিভারি হোক, পরবর্তীতে এই বাচ্চাটা আসে। এখন দেখো খেয়াল করে, এই বাচ্চাটা, এই ডিম্বাণু এবং শুক্রাণু, এগুলো আসলে এরাই হচ্ছে এর মা বাবা। কিন্তু আমরা এই গরিব মহিলা কিছু টাকা পয়সা দিয়ে তার ইউটেরাস, যেটা হচ্ছে জরায়ু, সেটাকে বা গর্ভ, যেটাকে আমরা বলি গর্ভ, সেটাকে কি নিছে এই মা বাবা এই গরিব মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে তার গর্ভটাকে ভাড়া নিছে তার বাচ্চাকে বড় করার জন্য, এবং তার সমস্ত পেইন এবং সাফারিং এগুলো এই মহিলার উপর দিয়ে যাবে। এই মহিলা কিন্তু সেই গর্ভ মানে পেটে বাচ্চা নেওয়ার কষ্টটা সে আর নিতে চাচ্ছে না, সে টাকা পয়সা দিয়ে একে ম্যানেজ করে পরবর্তীতে এখান থেকে বাচ্চাটা সিজার হোক বা ডেলিভারি হোক, তখন বাচ্চাটা মানে আসতেছে পৃথিবীতে। তাহলে খেয়াল করে দেখো, এই বাচ্চা আসলে মা দুইটা, একটা হচ্ছে তার, এটাকে বলে বায়োলজিক্যাল মাদার, ঠিক আছে? এই মা হচ্ছে তার আসলে প্রকৃত মা। কেন? এই যে ডিম্বাণু কিন্তু এই বাচ্চার, এই যে ডিম্বাণু থেকে তৈরি হয়েছে, সেই ডিম্বাণু আসলে এই মহিলার, কিন্তু এই হচ্ছে এর দ্বিতীয় মা। কেন? কারণ এই মায়ের গর্ভেই তো তার কি বলা যায়, রক্ত থেকেই কিন্তু ধীরে ধীরে এই বাচ্চাটা
পুষ্টি বলো বা বৃদ্ধি বলো সেটা হয়েছে। তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় সারোগেসি অথবা গর্ভধারা, যেটা আসলে রিলিজিয়াসলি সম্পূর্ণ অবৈধ। মানে প্রসেসটা তোমাকে জানতে হবে, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসগুলো। আচ্ছা, এবার ডিফারেন্স বিটুইন রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি এন্ড পিসিআর। আচ্ছা, এই পার্থক্যটা তোমরা পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওই যে আমরা কিন্তু দুইটা প্রক্রিয়া দেখিয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে পিসিআর কেমন ভাবে করা হয় ছবিতে, আর একটা হচ্ছে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি ধাপ। ছবি দুইটা পাশাপাশি নিয়ে যখন করবা তখন তোমার পড়াটা ইজি হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসলে তোমাদের জন্য একটা কুইজ। আচ্ছা, কুইজ তোমাদের সময় হচ্ছে 10 সেকেন্ড, তোমরা খুব দ্রুত অ্যান্সার করে ফেলো। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, আমাদের কুইজ 8, ওকে। কুইজ, ঠিক আছে, এটা দেখি, এটা খুব সহজ। ফাস্টেস্ট মেথড অফ এক্সট্রাসেলুলার ডিএনএ ক্লোনিং, হ্যাঁ হ্যাঁ, এটা খুব সহজ, এটা কেউ ভুল করবে না। হ্যাঁ, তাহলে এটার উত্তর হচ্ছে, বুঝতেই পারছো, এটার উত্তর হচ্ছে পিসিআর, তাই না? খুব দ্রুত এক্সট্রাসেলুলার ডিএনএ কে আমরা ক্লোনিং করতে পারি। ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম, দেখি তারা ভালো করেছো। আচ্ছা, এখন শো, এটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে নেওয়া। কেন? কারণ তোমাদের বইতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আছে, তো এটা ম্যাট্রিক্স থেকে পড়া তোমার জন্য সহজ হবে, ঠিক আছে? যে অ্যাপ্লিকেশন রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি, যেমন ট্রান্সজেনিক প্ল্যান্ট, ট্রান্সজেনিক মানে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজিতে যে প্ল্যান্ট আমরা তৈরি করি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, যেমন হচ্ছে কটন, ট্রান্সজেনিক কটন প্ল্যান্ট, এটা তৈরি করা হচ্ছে এই যে একটা জিন নেওয়া হচ্ছে ব্যাসিলাস থুরিজিয়েন্সিস, এই ব্যাকটেরিয়া থেকে একটা জিন নিয়ে এটা তৈরি করা হচ্ছে ট্রান্সজেনিক কটন। গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে, এই যে খেয়াল করো, এখানে একটা হার্বিসাইডের নাম বলা আছে, যেটা হচ্ছে আসলে প্ল্যান্টকে কিল করে। এইটা অনেক সময় পরীক্ষা চলে আসতে পারে, সেটার নাম হচ্ছে গ্লাইফোসেট। এটা একটু মনে রাখবা, গ্লাইফোসেট হার্বিসাইড, সেটা কিন্তু অনেক প্ল্যান্টকে কিল করে, হ্যাঁ, এটা একটু মনে রাখবা আলাদাভাবে। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, দেখো খেয়াল করে, সেটা হচ্ছে ক্লোভার ঘাস, ক্লোভার গ্রাস, এখানে কি থাকে না, সালফার থাকে না, হ্যাঁ। এইটা পরবর্তীতে কি করা হয়, এই যে দেখো সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারের সালফার প্রডিউসিং জিনটাকে এখানে নিয়ে আসা হয়। তাহলে নতুনভাবে যে ক্লোভার ঘাসগুলো তৈরি হবে সেখানে সালফারটা তৈরি থাকবে। তাহলে এই ধরনের ইমপ্রুভমেন্ট অফ দ্য কোয়ালিটি অফ দ্য প্ল্যান্ট, হ্যাঁ, এই প্রসেসে করা হয়। দেখো খেয়াল করে, ক্লোভার গ্রাস যেটা হচ্ছে ই খাবে, ধরো এই যে কি গরু ছাগল ভেড়া, এটা তো খাবে, ঘাস খাবে, তাই না? তাই ক্লোভার গ্রাসের কি সমস্যা, এটা ভেড়া যদি ক্লোভার গ্রাস খায় দেখা যায় যে সালফার হয় না, এর লোমগুলো বেশি বড় হয় না। তো পরে দেখা গেল যে সানফ্লাওয়ারের সালফার প্রডিউসিং যে জিনটা আছে, এটা বিজ্ঞানীরা আইডেন্টিফাই করেছে। আমাদের কি ভালো করলো, তাসমিয়া মিম সাদিফা ফাহিম, তোমরা খুব ভালো করেছো, তোমাদের সবাইকে ফাহিম এবং নুসরাত জাহান, যে আমি পাবলিশ করে দিচ্ছি তোমাদের রেজাল্টে। আচ্ছা, সবাই খেয়াল করো, তাহলে সালফার থাকে না, এজন্য ভেড়ার লোমটা ভালো হয় না। তখন আমরা কি করলাম, সানফ্লাওয়ারের যে সালফার প্রডিউসিং জিন সেটাকে অ্যাড করে দিলাম এই গ্রাসের এখানে সেলের মধ্যে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির মাধ্যমে। তখন নতুনভাবে যে ক্লোভার গ্রাসগুলো তৈরি হলো সেটাতে সালফার থাকবে, তখন সেটা যখন ভেড়া খাবে তার লোমগুলো ভালো হবে। এই পদ্ধতিতে করা যেতে পারে। আচ্ছা, সুপার রাইস বা গোল্ডেন রাইস, এটা করেছিলেন যে বিজ্ঞানী, এটা একটু মনে রাখবো, এটার নাম হচ্ছে পট্রিকাস। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে, এই যে দেখো খেয়াল করে, এখানে যে ভিটামিন এ প্রোডিউসিং, এই যে ভিটামিন বিটা ক্যারোটিন, এটা অ্যাকচুয়ালি কি, এটা লিখা রাখবা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিটামিন এ। তাহলে তোমার সুপার রাইসে কি থাকবে, এই যে ভিটামিন এ টা যেন বেশি থাকে, এই জন্য কিছু জিন এখানে অ্যাড করে দেওয়া হয়। খেয়াল করে দেখো, এই যে ড্যাফোডিলের বিটা ক্যারোটিন বা ভিটামিন এ প্রোডিউসিং যে জিনগুলো, সেগুলোকে অ্যাড করা হচ্ছে। কোথায় অ্যাড করা হচ্ছে, এই যে জাপোনিকা টাইপ প্যাডি, এই প্যাডিতে অ্যাড করে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, এই ধানগুলোতে এই প্যাডি যদি রাইস তৈরি হয়, সেই রাইসে অনেক বেশি পরিমাণে ভিটামিন এ থাকবে, এজন্য এটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো টবাকো প্ল্যান্ট, এই টবাকো প্ল্যান্টে কি করা হচ্ছে, যে একটা প্রোটিন, এই প্রোটিনের নাম হচ্ছে কোট প্রোটিন, সিপি প্রোটিন, ঠিক আছে? এইটাকে ট্রান্সফরমেশন করা হচ্ছে, এই জিনটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, টবাকোটা এই যে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। তাহলে টবাকো প্ল্যান্টে তুমি যখন সিপি জিনটাকে অ্যাড করে দিবা, এই সিপি জিন কি করে, ভাইরাসের অ্যাটাক থেকে প্ল্যান্টকে মানে রক্ষা করে, হ্যাঁ। তো যখন আমি সিপি জিনটাকে অ্যাড করে দিব টবাকো প্ল্যান্টে, তখন টবাকো প্ল্যান্ট এটাকে ভাইরাস অ্যাটাক করতে পারবে না। এভাবে আমরা রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি কিছু মানে অ্যাডভান্টেজ পাই। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনে যে জিন কাজ করে এটাকে বলা হয় নিফ জিন, হ্যাঁ। এই নিফ শব্দটা আসছে এনআই, এনআই মানে হচ্ছে নাইট্রোজেন, আর এফ থেকে আসছে হচ্ছে ফিক্সেশন, এখান থেকে আসছে নিফ জিন, ঠিক আছে? তাহলে কি হয়, এই নাইট্রোজেন ফিক্সেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে নিফ জিন, এটা ইকোলাইতে ট্রান্সফার করা হয়, ঠিক আছে? তখন কি হয়, ওই যে নাইট্রোজেন প্রোডিউসিং করতে পারে। আচ্ছা, এবার আসো লুমিনেসেন্ট প্ল্যান্ট তৈরি করা যায়, যেমন কি, যেমন হচ্ছে টবাকোতে আমরা যদি রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির মাধ্যমে যারা লুমিনেসেন্ট, যে জোনাকি পোকার আলো, তাই না, তোমরা দেখছো আলো জ্বলে, যে জিনের কারণে এটা হয়, সেই জিনকে যদি আমি টবাকোতে দিয়ে দিই, দেখা যাবে টবাকোর পাতাগুলো জ্বলবে, ঠিক আছে? এটাকে বলা হয় লুমিনেসেন্ট প্ল্যান্ট। আচ্ছা, এবার আসো সিডলেস ফ্রুট তৈরি করা যায়, যেমন ওয়াটারমেলন, যেমন তরমুজে যদি সিড না থাকে, বীজ না থাকে, এটা খেতে মজা। তো এটা আমরা রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে আসো পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, এটা খুবই দরকার, বিশেষ করে যারা কালচার মানে কালটিভেট করে তাদের জন্য, তাই না? আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ব্যাসিলাস থুরিজিয়েন্সিস, এটা জিনকে ট্রান্সফার করা হয় মেইজে। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে এখানে একটা টেকনিক আছে, এই টেকনিককে বলে এসআইটি। এসআইটি কি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষার সময় আসে। এই টেকনিকের মাধ্যমে ইনসেক্টকে কিল করা হয়, কিভাবে দেখো, এদেরকে স্টেরাইল করা হয়, হ্যাঁ। আচ্ছা, এইটুকু যদি জানো তাহলে তোমাদের জন্য এটা যথেষ্ট হবে, ওকে। আচ্ছা, এবার আসো ড্রট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা তৈরি করা যায়। আচ্ছা, এখানে যে ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, এটা এটার সিএসপি জিন, সেটা মেইজে করা হচ্ছে, হ্যাঁ, মেইজে ট্রান্সফার করা হচ্ছে। তারপরে স্যালাইনিটি টলারেন্ট ভ্যারাইটি, এটা কেন দরকার, এটা দরকার কারণ হচ্ছে ওই যে আমাদের কোস্টাল এরিয়া, তাই না, সমুদ্রের কাছাকাছি যেখানে লবণ বেশি থাকে, সেখানে তো তোমার হচ্ছে প্ল্যান্ট যেন গ্রো করতে পারে, সেজন্য আমাদেরকে এই ভ্যারাইটিগুলো তৈরি করতে হয়। আচ্ছা, এটা নিয়ে আসা হয় যেখান থেকে, সেটা হচ্ছে অ্যারাবিডপসিস, সেখান থেকে হচ্ছে তোমার পিনাট প্ল্যান্টে এটা ট্রান্সফার করা হয়, গেল। আচ্ছা, তারপরে আসো জিএম ক্রপ বাংলাদেশে যেটা আছে, যে এইটা অনেক সময় এক্সাম্পল হিসেবে আসে, আমাদের দেশের যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ আছে সেটার নাম হচ্ছে বিটি, বিটি ব্রিঞ্জাল, বিটি বেগুন আমরা বাংলাতে বলি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিন আছে ক্রিস্টাল প্রোটিন জিন, হ্যাঁ, এটা নেওয়া হয় হচ্ছে ব্যাসিলাস থুরিজিয়েন্সিস থেকে, এবং এটা পরবর্তীতে ওই ব্রিঞ্জালে সেটাকে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে? এতটুকু ইনফরমেশন তোমরা একটু জানতে পারো, যেখানে কোন জিনটা কোন ব্যাকটেরিয়া থেকে ব্রিঞ্জালে নিয়ে আসা হয়, বিটি বেগুনের ক্ষেত্রে। খেয়াল করো, এই ব্রিঞ্জালের নাম কেন বিটি, কারণ যে ব্যাসিলাস থুরিজিয়েন্সিস, ওখান থেকে শব্দটা আসছে বিটি, ওকে, গেল। আচ্ছা, এবার ট্রান্সজেনিক এবং ক্লোন এনিমেলের পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%। তো এই পার্থক্যটা তোমাকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ করা কিছু বলার নেই। ট্রান্সজেনিক কি আর ক্লোন কি, এটা তুমি যদি জানো তাহলে কিন্তু এই পার্থক্য পড়া তোমার জন্য কিন্তু একদমই কঠিন না, ঠিক আছে? আচ্ছা, আসো এবার মেডিকেল সায়েন্সে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি কিছু প্রয়োগ আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। কিসে তৈরি করা যায়, যেমন ধরো ভ্যাকসিন তৈরিতে, হরমোন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এগুলো তৈরিতে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে জিন আছে মোটামুটি 25,000, এবং জেনেটিক ডিসঅর্ডার আছে সেটা আছে 3500, ঠিক আছে? এই দুটো সংখ্যা বা নিউমেরিক্যাল ইনফরমেশন তোমার পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, এখন ইনসুলিন কিভাবে তৈরি করা হয়, এটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই, নরমালি রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি যে স্টেটে হয় একইভাবে এখানে তাই হয়। এখানে কিছু ইনফরমেশন আছে যেটা পরীক্ষার জন্য লাগবে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ইনসুলিন। ইনসুলিনে দেখো খেয়াল করে দুইটা চেইন আছে, চেইনে এখানে 21 অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড, আর এটা হচ্ছে চেইন বি, এখানে 30 অ্যামিনো অ্যাসিড থাকে, এটা জানতে হবে। এখানে কিছু ডাইসালফাইড বন্ড থাকে, দেখো যে এসএস, এটাকে বলা হচ্ছে ডাইসালফাইড বন্ড।
কেমন? আচ্ছা এখানে দেখো খেয়াল করে কিছু কথা বলা আছে, সেটা ইম্পর্টেন্ট। এটা বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস থেকে আসে। আচ্ছা গেল। তো এটা যদি ডেফিসিয়েন্সি থাকে তখন যে ডিজিজ হয় সেটার নাম হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা এখানে কি থাকে 51 অ্যামিনো অ্যাসিড। তোমরা একটু খেয়াল করো, এখানে 21 অ্যামিনো অ্যাসিড, এখানে 30 অ্যামিনো অ্যাসিড, দুটো যোগ লাগাইলে কত হয়? 51 অ্যামিনো অ্যাসিড গেল। আচ্ছা এই কথাটা এখানে লেখা আছে, এখানে দুটো ডাইসালফাইড বন্ড থাকে এবং এদের মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট 5734, একটু মনে রাখতে হবে। আচ্ছা একটা ব্যাকটেরিয়া থেকে মোটামুটি 10 লাখ ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তৈরি করা যেতে পারে। এটা একটা ইনফরমেশন যেটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা আসো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ক্রোমোসোম 11 এ ইনসুলিন তৈরি জিন থাকে। তাহলে এই শব্দটা একটু মনে রাখবো, ক্রোমোসোম 11। আচ্ছা এখানে কতগুলো নাইট্রোজেন বেস থাকে খেয়াল করো, এটা হচ্ছে 153। এখন এটা কেন হলো খেয়াল করো, সেটা হচ্ছে 51 অ্যামিনো অ্যাসিড, 51 অ্যামিনো অ্যাসিড। এখন খেয়াল করবা, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য আমার লাগবে একটা করে কোডন, ঠিক আছে? তাহলে আমার লাগবে 51 কোডন, ঠিক আছে? এখন তোমরা জানো কোডন, অথবা একইভাবে আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে? তাহলে 51 অ্যামিনো অ্যাসিডের জন্য আমার কি লাগবে? নিউক্লিক অ্যাসিডে এই যে 51 কোডন বা ট্রিপলেট লাগবে। এখন খেয়াল করে দেখো, এই প্রতিটি কোডন বা ট্রিপলেট এখানে থাকে 3 নিউক্লিওটাইড, আর প্রত্যেকটা নিউক্লিওটাইডে থাকে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস 3 নাইট্রোজেন বেস। তাহলে তিনটা নিউক্লিওটাইডে তিনটা নাইট্রোজেন বেস। আচ্ছা তাহলে দেখো খেয়াল করে, অ্যামিনো অ্যাসিড কোড করার জন্য আমার দরকার হচ্ছে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য একটা করে কোডন আছে, ঠিক আছে? এটা তোমরা সেল চ্যাপ্টার যখন পড়বা তখন জানতে পারবা। তাহলে এখানে যেহেতু 51টা অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে আমার 51টা কোডন, অথবা আমি বলতে পারি ট্রিপলেট, আমার 51টা লাগবে। এই প্রত্যেকটা কোডন বা ট্রিপলেট যেটা নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায়, সেখানে হচ্ছে তিনটা করে নিউক্লিওটাইড থাকে, এক একটা কোডনে তিনটা করে নিউক্লিওটাইড থাকে। তোমরা প্রথম চ্যাপ্টারের লাস্টের একটা বক্স দেখবা, ওই বক্সে দেওয়া আছে, হ্যাঁ? তাহলে এই এক একটা নিউক্লিওটাইডে আসলে তিন নাইট্রোজেন বেস থাকে একটা করে, তোমরা জানো। তাহলে আমি একটা কোডন ফর এক্সাম্পল লিখলাম GCA, এটা একটা কোডন। দেখো জিতে একটা নাইট্রোজেন বেস, সিতে একটা নাইট্রোজেন বেস, জিতে একটা নাইট্রোজেন বেস, আর এতে একটা নাইট্রোজেন বেস, তাই থাকবে না? আমরা যদি নিউক্লিওটাইড স্ট্রাকচার দেখি, এখন খেয়াল করে দেখো, আমার 51টা অ্যামিনো অ্যাসিডের জন্য 51টা কোডন বা ট্রিপলেট, এবং প্রত্যেকটা কোডনে তিনটা করে নিউক্লিওটাইড, মানে তিনটা করে নাইট্রোজেন বেস। এখন এজন্য 51টা অ্যামিনো অ্যাসিডে 51 ইনটু 3, দেখো খেয়াল করে, 315 153টা নাইট্রোজেন বেস এজন্য এখানে থাকে, ঠিক আছে? তোমরা 153 নাইট্রোজেন বেস বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে একটু ইয়েস অর নো এটা দিয়ে জানাও। ইয়েস অর নো? আচ্ছা আমাকে একটু কমেন্টে জানাও। হ্যাঁ ঠিক আছে, আমাকে একটু কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? হ্যাঁ আমরা প্রথম অধ্যায় যখন পড়বো তখন আমাদের এর জন্য পড়া সহজ হবে, ঠিক আছে? এখন ইয়েস নো চলে আসছে, ইয়েস নো তে একটু রিপ্লাই করতে পারো। ওকে, হুম, আমি 5 সেকেন্ড ওয়েট করছি। ভেরি গুড। আচ্ছা সবাই বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে আচ্ছা এখন দেখো, এখানে যে কোম্পানি প্রথম ইনসুলিন তৈরি করে তার নাম হচ্ছে এলি লিলি। আচ্ছা এলি লিলি, আচ্ছা এটা বাণিজ্যিকভাবে মার্কেটে আসছে যে নামে, তার নাম হচ্ছে হিউমিলিন। তাহলে এলি লিলি হচ্ছে কোম্পানি, সেটা হিউমিলিন নামে প্রথম মানে এটা প্রোডাকশন করে। আচ্ছা এবার দেখো ওই বিষয়টা এখানে আসছে, কিছুই না, আমি আগে যা দেখাইছি তাই। খেয়াল করো, এই যে আমরা একটা প্লাজমিড নিলাম, এখান থেকে ইনসুলিন তৈরির এই যে ডিএনএটা নিলাম বা জিনটা নিলাম, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ায় ঢুকাই দিলাম। ব্যাকটেরিয়ার যখন এই যে নাম্বার বেড়ে গেল, তখন রিকম্বিনেন্ট ডিএনএ অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে এটার নাম্বার বেড়ে গেল। এই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমি বের করে নিয়ে আসলাম, এনে আমি পরবর্তীতে ইনসুলিন তৈরি করলাম এবং সেটা পেশেন্টকে দিলাম। তো দেখো নরমাল যে প্রসেস, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একই প্রসেস এখানে, কেমন? আচ্ছা তাহলে আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিছু জিনিস তৈরি করা যায়, সেগুলোর কাজ কি? এটা একটা মুখস্থ পড়া, তোমাকে একটু পড়ে নিতে হবে, কিন্তু এই চারটা খুব ইম্পর্টেন্ট। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় 3 বছর এখান থেকে প্রশ্ন এসেছে, এটা 100%, ঠিক আছে? এটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসলে ইন্টারফেরন। আচ্ছা ইন্টারফেরন হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেটা আসলে দুইটা জায়গায় কাজ করে, সেটা কি মনে রাখবা তোমরা? একটা হচ্ছে ভাইরাস, তাহলে এগেইনস্ট ভাইরাস, এগেইনস্ট ভাইরাস কাজ করে। দুই নম্বর হচ্ছে এগেইনস্ট টিউমার, টিউমারের এগেইনস্টে কাজ করে, এই এতটুকুই। তাহলে এটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা হচ্ছে ভাইরাস এবং টিউমার এর বিরুদ্ধে কাজ করে, এটাকে বলে ইন্টারফেরন। এতটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা এখানে কিছু কথা বলা আছে, দেখো খেয়াল করে, এটা হচ্ছে একটা হাই মলিকুলার ওয়েট প্রোটিন, যেটা দেখো ক্যান্সার সেল এবং ভাইরাল রেপ্লিকেশনের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা গেল, এটা আমাদের বডির ইমিউন সিস্টেমে কাজ করে, যেহেতু ভাইরাসকে কিল করে, ব্যাকটেরিয়া এবং হচ্ছে তোমার ক্যান্সারকে কিল করে। আচ্ছা সুতরাং এটাকে আমরা বলতে পারি ডিফেন্স প্রোটিন। আচ্ছা যদি ভাইরাস ইনফেক্টেড হয় তখন এই প্রোটিনগুলো রিলিজ হয়, এটা এক ধরনের কেমিক্যালি, এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। আচ্ছা গেল। আচ্ছা এটা কি করে? এটা ভাইরাসকে অ্যাটাক করে, ভাইরাসকে মাল্টিপ্লাই করতে দেয় না, এই কথাগুলো লেখা আছে। তাহলে এত গল্পের দরকার নাই, আমরা জাস্ট জানবো যে এটা ভাইরাসের এগেইনস্টে কাজ করে এবং টিউমারের এগেইনস্টে কাজ করে। আচ্ছা ইন্টারফেরন প্রথম ডিসকভার করেছিলেন যে বিজ্ঞানীর নাম হচ্ছে এলিক আইজাক এবং জিন লিন্ডারম্যান। এটা জানতে পারো, নাইস টু নো, ঠিক আছে? এটা এত ইম্পর্টেন্ট না বিজ্ঞানীর নামটা। আচ্ছা ইন্টারফেরনের কাজ কি? দেখো খেয়াল করে, এটা মেইনলি হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল থেকে আসে। আচ্ছা এটা দেখো ক্যান্সারের গ্রোথটাকে ইনহিবিট করে, তাহলে ক্যান্সার ট্রিটমেন্টে এটার রোল আছে। আচ্ছা কিভাবে ইন্টারফেরন তৈরি করা যায় কোনো প্রয়োজন নাই। আচ্ছা বাণিজ্যিকভাবে যে ইন্টারফেরন তৈরি করা হয় এটার নাম হচ্ছে বিটাফেরন, এইটা ইম্পর্টেন্ট, এটাকে আমি একটু ডাবল স্টার দিয়ে রাখলাম। এরপর আসো, একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটাকে বলা হয় টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর। এটা কি হয়? অনেক সময় তোমরা জানো হার্ট অ্যাটাকে কি হয়, আমাদের ব্লাডের যে করোনারি আর্টারি সেখানে ব্লক হয়, আমরা পড়েছিলাম অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই ব্লকটাকে ভেঙে ফেলার জন্য যে কেমিক্যাল, এটাকে বলা হয় টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর। তাহলে খেয়াল করে দেখো, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রোগীকে এই যে ব্লাড ক্লট, এটাকে কি করে? এটাকে ডিসলভ করে, ব্লাড ক্লটকে ডিসলভ করে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেপ্টোকাইনেস এনজাইম। এই যে তাহলে এটা অ্যাকচুয়ালি একটা এনজাইম, ঠিক আছে? এই এনজাইমের নাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম। তাহলে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যেটা তৈরি করি সেটার নাম হচ্ছে টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর। এটা অ্যাকচুয়ালি কেমিক্যালি এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, ঠিক আছে? এইভাবে মনে রাখবো, এটা কেমিক্যালি হচ্ছে একটা স্ট্রেপ্টোকাইনেস এনজাইম। তো এর কাজ হচ্ছে ব্লাড ক্লটকে ডিসলভ করা, ঠিক আছে? আচ্ছা এবং এটা কিভাবে তোমার ব্লাড ক্লটকে ডিসলভ করে সেটা হচ্ছে প্লাজমিনোজেন এটাকে অ্যাক্টিভেট করে। এতটুকু জানাই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা আমরা এরপরে যাই ইরাইথোপোয়েটিন। তোমরা জানো ইরাইথোপোয়েটিন কি করে? ইরাইথোপোয়েসিস করে, আমরা ব্লাড চ্যাপ্টারে পড়েছিলাম। তো ইরাইথোপোয়েটিন কিন্তু আমরা মানে করতে পারি, প্রোডাকশন করতে পারি। দেখো কিডনি থেকে ইরাইথোপোয়েটিন রিলিজ হয়, যেটা বোন ম্যারোতে কাজ করে, ইরাইথোপোয়েসিসে হেল্প করে, তাই না? কিভাবে করা হয় এটা কোনো প্রয়োজন নাই। আমরা কোন পেশেন্টকে দিই? যে পেশেন্টগুলোতে অ্যানিমিয়া আছে, যেখানে ব্লাডটা কম শরীরে, তাদের ইরাইথোপোয়েটিন দিলে কি হবে? ইরাইথোপোয়েসিস হবে, মানে ব্লাড কম্পোনেন্টটা বেড়ে যাবে। আচ্ছা আসো জিন থেরাপি। আচ্ছা কিছু জেনেটিক ডিসঅর্ডারে আমরা জিন থেরাপি দিতে পারি, এখানে অনেক কথা বলা আছে, এত কিছু কিন্তু ওভাবে প্রয়োজন হয় না পরীক্ষার জন্য। আচ্ছা এখানে দেখো একটা কথা বলা আছে, সেটা হচ্ছে মলিকুলার ফার্মিং, ঠিক আছে? মলিকুলার ফার্মিং হচ্ছে কোনো এনিম্যালকে, ধরো আমরা সরাসরি অ্যান্টিবায়োটিক খাই, তাই না? এটা না খেয়ে আসলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যে জিন, এই জিনকে যদি তোমার কোনো এনিম্যালে দিয়ে দিই, তখন ওই এনিম্যাল যেগুলো তৈরি করে, যেমন ধরো এনিম্যাল মাংস, হ্যাঁ, অথবা এনিম্যালের দুধ, হ্যাঁ মিল্ক, বা এনিম্যাল কোনো প্রোডাক্ট, সেটা যদি আমি খাই, তাহলে আলটিমেটলি কি হবে? ওই ব্যাকটেরিয়া আমার শরীরে কাজ করতে পারবে না। এই ধরনের কনসেপ্টকে বলা হয় মলিকুলার ফার্মিং। তাহলে খেয়াল করে দেখো যে আমরা কি করবো? ট্রান্সজেনিক এনিম্যাল তৈরি করবো। এই ট্রান্সজেনিক এনিম্যাল সেখানে কি হবে? নেসেসারি মেডিসিন, হ্যাঁ, ওই যে জিন দিয়ে দিলাম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করা জিন, তখন কি হবে? ওই এনিম্যালের মিল্ক, ব্লাড তো আমরা খাই না, ওয়েস্ট এগুলো আমরা খাই না, ধরো মিল্ক খাই আমরা, তাহলে আমরা কি করলাম? যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এরকম একটা জিন, একটা ধরো কথা একটা গ্রুপে দিয়ে দিলাম, হ্যাঁ?
এরপর আমরা কি করবো, আমরা অ্যান্টিবায়োটিক খাবো না, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক না খেয়ে ওই গরুর দুধ খাবো। দুধ খেলে হবে কি, দুধে এমন কিছু কেমিক্যাল তৈরি হবে যে কেমিক্যালটা আসলে ন্যাচারাল, এবং এটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। তাহলে দেখো, অ্যান্টিবায়োটিক না খেয়ে আমরা জাস্ট ওই গরুর দুধ খেলে আমাদের কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা চলে আসবে, কারণ দুধে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এই কনসেপ্টটাকে বলা হয় মলিকুলার ফার্মিং। এই এতটুকু জানো, এর বাইরে তোমাদের জন্য দরকার নেই। আচ্ছা, বায়ো ফার্মিং এটা বলা হয় যে ওষুধ তৈরি, এই বিষয়টাকে বলা হচ্ছে বায়ো ফার্মিং, ঠিক আছে? যে আমরা অল্প সময় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে যে ওষুধ তৈরি করি, এটা বলা হয় বায়ো ফার্মিং। আচ্ছা, এখানে পেপার ইন্ডাস্ট্রিতে ক্লোরিন ব্লিচিং এ করা হয়, ক্লোরিন ব্যবহার করা হয় পেপার ইন্ডাস্ট্রিতে, এটা ইনফরমেশন আসার মতো আসতে পারে। আচ্ছা, অয়েল ইমিশন, এখানে যে কিছু ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন অক্সিডাইজিং মাইক্রোব। দেখো কি করে, এরা হাইড্রোকার্বনকে অক্সিডেশন করে। এরা কি করে বলো, এরা হাইড্রোকার্বনকে অক্সিডেশন করে। তাহলে সেই ব্যাকটেরিয়াগুলোর নাম এটা অনেক সময় আছে নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া এবং সুডোমাস, ঠিক আছে? এই তিনটা নাম আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের জন্য লাস্ট কুইজ, আমাদের লাস্ট কুইজ, এটা একটু তোমরা পার্টিসিপেট করো। হ্যাঁ, এটা দেখে কি বলতে পারে? ব্লাড ক্লটকে ডিসোলুশন করার জন্য কোনটা? এটা আমি কিন্তু একটু আগে পড়ালাম তোমাদের। হ্যাঁ, একটু আগে পড়ালাম। হ্যাঁ, দেখি তোমাদের 5 সেকেন্ড সময়, কি অ্যান্সার করতে পারো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে, আমরা এটা ইন করে দিই। তাহলে সঠিক উত্তর হচ্ছে স্ট্রেপ্টোকাইনাস, ঠিক আছে? আমি একটু আগে দেখালাম স্ট্রেপ্টোকাইনাস। ওকে, হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট পলিমারেজ চেইন রিঅ্যাকশন? দেখি এটা কি বলতে পারে, এটা একটু কমেন্ট করো, এটা একটু কমেন্ট করো সবাই। হ্যাঁ, ইনবক্সে। ফাইব্রোব্লাস্ট এক ধরনের সেল, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের টিস্যুতে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। সামিউল, কে রাহুল, হ্যাঁ, এটা এক ধরনের সেল। ফাইব্রোব্লাস্ট এটা এক ধরনের সেল, হ্যাঁ, যেটা আমাদের টিস্যুতে পাওয়া যায়। এতটুকু জানাই যথেষ্ট। বলো, এটা কোনটা? হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখি এটা কি কারেক্ট বলতে পারে। এটা কারেক্ট আছে কি, কে জানে? দেখি, এটা কিন্তু ডেটাল প্রশ্ন, তবে কতটুকু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছো আগে, এটা আমি একটু ধারণা পেতে পারবো, ঠিক আছে? আগেও অ্যান্সার করতে পারবা? হ্যাঁ, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, কেউ জানো এটা? হ্যাঁ, এটা সঠিক আনসার হবে কি? আচ্ছা শোনো, সবসময় যে ডিএনএ থেকে ডিএনএ করা হয় তা না, এটা অনেক সময় আরএনএ তৈরি করা যায়, হ্যাঁ, অসুবিধা নেই। সেল মেডিয়েটেড ডিএনএ ক্লোনিং, এটা কিন্তু সেল মেডিয়েটেড না, এটা আউটসাইড বডি বা সেলে কাজ করে, তাই না? এটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আচ্ছা, ডিসকভার করা হয় না, এটা ভুল। এটা সঠিক উত্তর হচ্ছে থ্রেশহোল্ড লেভেল অফ ভাইরাল লোড ক্যান নট বি ডিটারমাইন্ড, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে এটা সঠিক উত্তর, ঠিক আছে? এটা একটু জেনে নিতে হবে। ফাইন সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ফাইন। আচ্ছা, ইনসুলিন কোন টেকনোলজিতে তৈরি করা হয়? দেখো, এত সহজ প্রশ্ন আসছে, কত কি কঠিন জিনিস পড়ি আমরা, কিন্তু প্রশ্ন আসে সহজ। হ্যাঁ, বলো, এটা অ্যান্সার করো। হ্যাঁ, এটা অ্যান্সার করো সবাই। হ্যাঁ, এটা অ্যান্সার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাই না? খুবই সহজ। আচ্ছা, তারপরে আসো, হুইচ ইজ দ্য ফলোইং ক্যান ইনঅ্যাক্টিভেট ভাইরাস, একটু আগে আলোচনা করলাম। হুইচ ইজ ইউজড টু ট্রিটমেন্ট অফ ক্যান্সার, দুটো অ্যান্সার কিন্তু একই অ্যান্সার। বলো, এটার অ্যান্সার কি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন, আর এটার অ্যান্সার হচ্ছে ইন্টারফেরন, সেম, দেখো সহজ জিনিস। আচ্ছা, হুইচ ইজ প্রোডিউসড বাই ইকোলাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মেথড, বলো কি তৈরি করা হয়, কোনটা তৈরি করা হয়? হ্যাঁ, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ইনসুলিন। আচ্ছা, আমাদের লাস্ট পড়া, আজকে লাস্ট 5 মিনিট, সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তোমরা জানো যে আমাদের বডিতে 23 পেয়ার জিন থাকে, এই সেট অফ জিনকে বলা হয় জিনোম। তাহলে জিনোম কি লিখা সহজ ভাবে, জিনোম হচ্ছে সেট অফ জিন। তাহলে আমাদের শরীরে যে জিনের সেট থাকে সেটাকে বলা হয়, সরি, সেট সেট অফ সেট অফ জিন। তাহলে জিনের সেটকে বলা হয় জিনোম। তোমরা অবশ্যই কি ম্যাথমেটিক্সে জিনোম পড়েছো, মানে সেট, তাহলে সুপার সেট সেট, তাহলে জিনের সেটকে বলা হয় জিনোম। সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে এখানে দেখো কিছু বিষয় তোমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই দেখো, এ সেট অফ ক্রোমোজোম, জিন অথবা ক্রোমোজোম, হ্যাঁ, কারণ আলটিমেটলি ক্রোমোজোম তো জিনেরই অংশ। আচ্ছা, এটাও লিখা রাখো, পরে বলবো যে তোমাদের কনফিউশন হবে। হ্যাঁ, ক্রোমোজোম একই কথা, হ্যাঁ, কারণ ক্রোমোজোমের মধ্যে মেইনলি জিনটাই থাকে, তাই না? প্রোটিনের তো কাজ নাই। আচ্ছা, এখন দেখো, এটাকে বলতেছি জিনোম। ওকে, 23 পেয়ার থাকে, ওকে, ভালো কথা। এখন দেখো, তাহলে আমাদের বডিতে প্রত্যেকটা সেলে 1 পেয়ার অফ জিনোম থাকে। ওই যে একটা বাবা থেকে আসে আর একটা মা থেকে আসে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, গেল, এখানে যেটা বলছে সেটা হচ্ছে এখানে জিনোম এডিটিং একটা টেকনোলজি আছে, যেটা বলা হচ্ছে ক্রিসপাল ক্যাস9 জেনেটিক সিজর, ঠিক আছে? এই টেকনোলজির নাম জিনোম জিনোম ফাইন্ডিং যে টেকনোলজি, ঠিক আছে? এটা এডিটিং টেকনোলজি, জানতে পারো, এত ইম্পর্টেন্ট, এত বিভূতির নাম স্যাররা দিবে না। আচ্ছা, এখন আসো, জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, কারণ এটাই নির্ধারণ করে একটা জীবের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার আসো, ডিএনএ স্ট্র্যান্ড কি করা হয়, ডিটারমাইন্ড করা হয় যার মাধ্যমে, যে প্রসেস, এটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং, ঠিক আছে? তাহলে ডিএনএ স্ট্র্যান্ড এটা যে ডিটারমাইন্ড করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং। আমরা এটা একটু দেখব, জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং, এটা কোন বিজ্ঞানী করেছিলেন? এটা করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম ফ্রেডরিক স্যাঙ্গার, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এই পড়াগুলো আমরা একটু আগে দেখলাম, সেটাই আসছে যে মাস্টার ব্লুপ্রিন্ট, তারপর জিনোম কি, তারপর 2 জিনোম থাকে, তাই না? ফাদার এবং মাদারের কাছ থেকে আমরা পাই। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোটাল বেস পেয়ার আমাদের এখানে থাকে হচ্ছে 120 ক্রোর। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পরীক্ষা চলে আসতে পারে, আমি আলাদা করে একটু মার্ক করে দিলাম। আচ্ছা, এখানে জিনোম সিকোয়েন্সিং এর মধ্যে এত কিছু মনে রাখা কঠিন, কিন্তু তোমাকে একটু অন্তত জানতে হবে যে কোন অর্গানিজমে এই ক্রোমোজোম নাম্বার কত, এবং বেস পেয়ার যদি নাও মনে রাখো, অন্তত জিন নাম্বার এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এই সব থেকে আমরা একটু করব। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমরা ডিএনএ প্রোফাইল করি, বলে না যে তোমার বডির কোনো সেল নিয়ে, বিশেষ করে যখন অপরাধী হয় বা অনেক সময় রেপ হয়, তাই না? সেখানে ভিকটিম কি করে, তার ওখান থেকে কোনো সেল বা কোনো সিক্রেশন বা টিস্যু নিয়ে ওটাকে ডিএনএ সিকোয়েন্সিং করে দেখে, যে আমরা আইডেন্টিফাই করতে চাই, তাই না, যে কে হচ্ছে কালপ্রিট। তো এটাই হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং। তো ডিএনএ কে কি করা হয়, যে এরকম একটা সিকোয়েন্স করা হয়, দেখো, এই যে খেয়াল করে, এই যে এগুলো হচ্ছে আমার ডিএনএ প্রোফাইল, ঠিক আছে? এটাকে বলা হয় ডিএনএ সিকোয়েন্সিং বা ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, লাগবে না, এখানে যে মেথডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে, এখানে কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জেল ইলেক্ট্রোফোরেসিস, এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। ডিএনএ কে কাটতে আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি। আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটার আরেক নাম হচ্ছে ডিএনএ প্রোফাইল। আচ্ছা, গেল। এই যে দেখো, আমাদের ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, এই ডিএনএ কে আমরা এইভাবে প্রোফাইল করি, এটাই হচ্ছে আমাদের ডিএনএ প্রোফাইল। তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলো তো, ডিএনএ ল্যাবরেটরি এটা কোন প্রতিষ্ঠানে আছে? বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠানে ডিএনএ ল্যাবরেটরি আছে? দেখি কে বলতে পারে। হ্যাঁ, এটা একটু কমেন্টে জানাও, এটা একটু কমেন্টে জানাও, দেখি কে বলতে পারে। এনিওয়ান? আচ্ছা, তোমরা যেখানে আসলে পড়াশোনা করতে চাও, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে অপরাধী শনাক্ত করা হয়। দেখো, একটা হচ্ছে ক্রিমিনাল আইডেন্টিফাই করা, প্যাটার্নিটি, তাই না? এক বাচ্চা মা ব্লেম করলো যে হ্যাঁ, এই লোকটা হচ্ছে এই বাচ্চা, তুমি এবং তোমার ভাই, তাদের ডিএনএ, এটা হচ্ছে যে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয় না, হচ্ছে ডিটারমাইন দ্য কমন ট্রেটস ফর ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ওই একই কথা, ক্লাসিফিকেশন, যে তাদের কোন কোন বৈশিষ্ট্যে মিল থাকবে, সেটাও কিন্তু আমরা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, এই দেখো তো, এখানে দুটো প্রশ্ন আছে, এটা তোমরা অ্যানসার করতে পারবে না? আচ্ছা, হ্যাঁ, তোমাদের জন্য, বলো, জিনোম দ্য মাস্টার জিনোম থাকে, তাই না? সেট অফ জিন, একদম সহজ। এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জিনোম। হিউম্যান বডিতে পার সেলে কতগুলো জিনোম থাকে?